আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফ নিজামী from Perennial Lab and Facebook Developer Circle ঢাকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সেশনে স্টার্ট করার সেশন। আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট দুটো সেশন হবে। আজকে এটি সেশনটা হচ্ছে 7 নম্বর সেশন আমাদের স্টার্ট করো আমাদের বুট ক্যাম্পের। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন যারা আমাদের পার্টিসিপেন্ট এবং বুট ক্যাম্পার্স, তারা আমাদের জুমে অনেকজন জয়েন করেছেন এবং হচ্ছে যারা ফেসবুকে লাইভ দেখছেন অনেকজন। সো আমাদের যেরকমটা হয় এটা একটা বুট ক্যাম্প এবং আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ ইন্টারঅ্যাক্টিভ ভাবে যাতে আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারি। এবং যারা আমাদের সাথে জুমে জয়েন করেছেন তারাও হচ্ছে মেবি আমাদের ডিসকাশনে জয়েন করতে পারবেন, তারা চ্যাটেও ডিসকাশন করতে পারবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারাও করতে পারবেন। এবং এই ফেসবুকে যারা ইন্টারঅ্যাক্টিভ থাকেন এবং হচ্ছে যারা এই চ্যাটে ইন্টারঅ্যাক্টিভ থাকেন তাদের থেকে বাছাই করে আমরা আবার পরবর্তী সেশনের জন্য ইনভাইটেশন পাঠাই, জুমের জন্য ইনভাইটেশন গুলো পাঠানো হয়। সো পরবর্তী সেশনটা হচ্ছে আজকে রাতে 1:30টায়। সো আজকে এই সেশনটা এবং রাতের যে 1:30টা সেশনটা, সেই দুইটাই আমাদের এই বুট ক্যাম্পের শেষ সেশন। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা এই 8টা সেশনের একটা জার্নি এবং 2টা ওয়ার্কশপ, প্রায় 10টা সেশনের মতন হলো টোটাল যদি কাউন্ট করি। তো খুবই ইন্টারেস্টিংলি জার্নি, একদম আইডিয়া লেভেল থেকে শুরু করে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। এবং আজকে হচ্ছে আমাদের যে আইডিয়েশনের বা প্রজেক্টের যে ফর্মটা, গ্রুপ ক্রিয়েট করা বা ফর্মটা, সেটা ওপেন হয়ে যাবে। অলরেডি কিন্তু আমাদের ফেসবুক অনলাইন হ্যাকাথনের ফর্মটা ওপেন আছে। আপনারা যারা ড্যাশবোর্ডে যদি লগ ইন করেন youth.digital/start করো, সেখানে যে আপনারা অলরেডি কিন্তু সেই ফর্মটা পেয়ে যাবেন এবং সেখানে বিস্তারিত লেখা আছে কিভাবে করে আপনি আমাদের সাথে থাকতে পারবেন, কিভাবে করে আপনি পার্টিসিপেট করতে পারবেন, কিভাবে করে আপনি ফেসবুকে হ্যাকাথনের মাধ্যমে উইনার হতে পারেন, এরকম সবকিছু বিস্তারিত দেওয়া আছে। সো যদি সাউন্ডে বা কোনো কিছুতে ইস্যু হয়, লেট আস নো ইন দ্য কমেন্টস, যাতে করে আমরা বুঝতে পারি এবং সেভাবে জিনিসটাকে আগিয়ে নিতে পারি। সো আজকে আমাদের সেশনটা আপনারা যেরকমটা দেখেছেন, এই সেশনে আজকের এখনকার সেশনে 2টা সেশন হবে। আজকেরটা টোটালি ডিপেন্ডিং অন ফান্ডিং নিয়ে এবং হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। সো প্রথমে আমরা যেটা করব, আমরা দুইভাবে ডিসকাশনটা করব। একে তো এই একটা আমরা যখন ফান্ডিং করতে চাচ্ছি স্টার্টআপের ক্ষেত্রে বিশেষ করে, বা যে কোনো এন্টারপ্রেনার যখন ফান্ডিং রেজ করতে চাবেন, সো কিভাবে করে লিগ্যাল ভিত্তিটা কিভাবে করে রাখলে হচ্ছে আমরা আমাদের এই কোম্পানিটাকে বা স্টার্টআপটাকে বলতে পারি যে হ্যাঁ, এটা প্রিপেয়ার্ড ফর, কি বলে সেটাকে, প্রিপেয়ার্ড ফর রেজিং ফান্ডস, রাইট? কারণ আমরা যেটা দেখি, আমরা অনেক সময় কোম্পানি হয়ে যায় 1 বছর 2 বছর পরে যে লিগ্যাল ইস্যুতে পড়ি যে এটা তো ঠিকঠাক করা হয়নি, এবং তখন আরো বেশি সমস্যা হয়। সেগুলো যাতে না হয়, লিগ্যাল জার্নিটা আসলে কি খুবই ইজি করে যাতে বোঝানো যায়, সেই সেশনটা আজকে আমাদের প্রথমে হবে। আমাদের সাথে লিগ্যাল সেবা থেকে তাজ ভাই আছেন, তিনি সেশনটা নেবেন। এরপরে সেশনটা, তাজ ভাইয়ের সেশনের পরে আরেকজন আমাদের সাথে জয়েন করবেন, শাহজাদ নূর তাওস। তাওস হচ্ছে আমাদের আইটি সেক্টরে অনেক দিন ধরেই আছে এবং বিভিন্ন ইনোভেশন নিয়ে কাজ করছে। তার বর্তমান যে স্টার্টআপটা গেজ, সো মাত্র রেজ করেছে ফান্ডিং, এঞ্জেল ইনভেস্টমেন্ট। সো তার সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবে কিভাবে করে ফান্ড রেজ করতে হয়। এবং এছাড়াও তার আগেও স্টার্টআপ ছিল, সেখানেও ফান্ড রেজ হয়েছে। সো ভেরি ইন্টারেস্টিংলি আমরা একসাথে এই কাজগুলো করতে পারি, যে শিখতে পারবো এবং জানতে পারবো রিয়েল এক্সপিরিয়েন্স থেকে, রাইট? সো উইথাউট বিং ফার্দার অ্যাডু, আমি তাজ ভাইকে ইনভাইট করছি আমাদের সাথে জয়েন করার জন্য। তাজ ভাই কেমন আছেন? হাই আরিফ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গ্রেট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। এবং আমরা আজকে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবো, যে কিভাবে করে স্টার্টআপ এবং আদার্স আমরা ফর্ম করতে পারি লিগালি, এবং কিভাবে করে ফর্ম করলে আমরা বেস্ট উপায় যাতে আমরা করে ফান্ডিং মানে কোনো ইস্যুস ছাড়া যাতে করে যায়। অনেক টার্মস আছে যেগুলো আমরা জানি না, অনেক কিছু আছে, ট্রেড লাইসেন্স আছে, ভ্যাট আছে, পিন আছে, বিন আছে, এলএলসি আছে, ইনকর্পোরেশন আছে, অনেক টার্মস আছে। এবং অনেকে 5-7 বছর বিজনেস করার পরেও অনেক কিছু জানে না। আমারও বিজনেস কোম্পানি 6 বছরের উপর হয়েছে, আমি অনেক টার্ম জানি না আসলে, সত্যি কথা। সো অ্যাট লিস্ট বেসিক শুরু করার জন্য যে টার্মগুলো জেনে নেওয়া দরকার, সেগুলো মেবি আমরা জানতে পারবো। কিছু কোশ্চেন আছে চ্যাট বক্সে এবং ওখানে, সো যখন আমরা সময় পাবো আমরা উত্তর দিয়ে দিব। নো ওয়ারিস, আমরা সবগুলো কোশ্চেনই ট্রাই করব উত্তর দেওয়ার। তো যারা কোশ্চেন করছেন আমরা উইল ট্রাই টু অ্যানসার ইউ। সো তাজ ভাই, ওভার টু ইউ। আই গেস ইউ হ্যাভ এ স্লাইড এন্ড ইউ ক্যান শেয়ার দ্য স্লাইড এন্ড দেন উই ক্যান মুভ অন। অলরাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা করছি, উই আর গোয়িং অন দ্য স্লাইড ফর নাও। দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে। অলরাইট,
Alright, so আমরা যেটা বলতে চাচ্ছি যে it will be on startup legal mechanics, যে স্টার্টআপে কি ধরনের লিগ্যাল ইস্যুস থাকতে পারে and how we should work through. So what we are going to cover, let me minimize things. What we'll be trying to cover is like, what is a startup? মানে একটা startup কি, মানে why we call it a startup, then when should I incorporate, মানে আমি যে startup শুরু করে দিলাম, এখন আমি এটা কখন incorporate করব, and incorporation mechanisms in BD, মানে কি ভাবে আমি আমার একটা বিজনেস স্টার্ট করতে পারি বাংলাদেশে, IP protection and why there would be some intellectual property like যেটা আমরা বিল্ড করে থাকি, সো এটা কেন প্রোটেকশন করব আমরা, and fundraising mechanism, যখন আমরা ফান্ড নিতে যাব কি ধরনের মেকানিজম ইজ ইন প্লেস এন্ড আমরা এটা কিভাবে মেনটেন করব, দেন অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, যে একটা কোম্পানি চালাতে গেলে তো অনেক ধরনের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যু চলে আসে, রাইট? সো কি ধরনের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স আমরা মেনটেন করতে হয় ইসে। অ্যান্ড আরেকটা অনেক বেশি হাই কোয়েশ্চেন্স আমরা এখন সব বেশি মানে দেখছি আর কি রিসেন্টলি, যে কেউ সিঙ্গাপুর ইনকর্পোরেট চাচ্ছে, কেউ ডেলাওয়্যারে, কেউ বলছে যে আমার ফরেন ফান্ডিং দরকার, সো ওইখানে ইনকর্পোরেট করতে হবে। সো উই উইল সি যে try to see যে সিঙ্গাপুর and ডেলাওয়্যারে ইনকর্পোরেট করলে what are the benefits there, and corporate governance issues, যখন আমরা একটা কোম্পানি 1 to 2 years এর স্টেজে চলে যাচ্ছে, তখন যখন আমরা ইনস্টিটিউশন ইনভেস্টার্স এর মানে অনবোর্ড করতে চাচ্ছি, বা ভিসি ফান্ড, দে ওয়ান্ট টু সি দ্য কর্পোরেট গভর্নেন্স ইস্যুস ইন দ্য কোম্পানি, an exit policy, যে আমি কোম্পানি করে ফেললাম বা we are in a running concern, so এখন কিভাবে আমরা এক্সিট করব if we want to take it. For now, I think I'm audible, right? Hello? জি চাচা, we can hear you properly. Yeah. All right. So what is a startup? Normally যেটা হয় যে আমরা যখন আর্লি স্টেজে থাকি একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের বা একটা সার্ভিস ডেভেলপমেন্টের, যেখানে 2 to 5 or more than founders থাকে আর কি। সো ফাউন্ডার্সরা যেটা করে, দে ট্রাই টু ব্রিং দেয়ার ওন স্কিলস and small cash capital or resources. So with that, they start something, right? So যেটা করে, they can build some a product or offer a services or a platform যেখানে particular in থেকে একটা particular group of people come and get registered, and they'll boost up their business and economy. So this is actually the things they develop. But how it is different from other companies, that say আমি একটা coffee shop open করলাম, right? So I'll be selling coffees and all. So এখানে কি হচ্ছে যে আমি একটা ইনভেস্টমেন্ট করে একটা দোকান করে ফেলছি, so nothing about the growth part. So I have only 20 seating capacity. So আমি যতই মানে যতই আমি প্রমোট করি এভরিথিং, সো আমার ক্যাপাসিটি কিন্তু 20. সো ওইখানটাতে মানে স্টার্টআপ গুলো ডিফারেন্ট হয়ে থাকে, তাদের হয়তো দে ইনোভেট সামথিং যেটা অনেক বেশি সার্ভ করবে মানুষকে, অথবা একটা স্মল ইনভেস্টমেন্টের মাধ্যমে এমন একটা আমি সফটওয়্যার বা প্রোডাক্ট মডেল ডিজাইন করে ফেলছি যেটা র্যাপিডলি আমি স্কেল আপ করে ফেলতে পারতেছি উইথ দ্য ওভারঅল কমিউনিটি। তখন কি হয়, পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। তো থিঙ্ক অ্যাবাউট দ্য রাইড শেয়ারিং, আমি 5টা মোটর বাইক কিনে যদি একটা বিজনেস স্টার্ট করতাম, আর আমি একটা অ্যাপ ডেভেলপ করলাম, সেখানে hundreds of motorbike are getting included and they're doing business. So তখন আমার বিজনেসটা কিন্তু জাস্ট একটা অ্যাপ বেস হয়ে যাচ্ছে উইথ স্মল ইনভেস্টমেন্ট, আমি গ্রোথটা কিন্তু অনেক উপরে নিয়ে যাচ্ছি এবং আলটিমেটলি ওই রাইড মার্কেট একটা ইম্প্যাক্ট করে ফেলছে। সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য স্টার্টআপ। সো when should I incorporate? So আমরা জানি যে স্টার্টআপ কিন্তু অনেকগুলো স্টেজেস থাকে। সো আমি আমার ফ্রেন্ড আর আমার বড় একটা ভাই নিয়ে আমরা একটা বিজনেস শুরু করলাম, আমরা রিসার্চ স্টেজে, রাইট? সো এখন কি আমাদের ইনকর্পোরেট করা উচিত, আর আমরা রিসার্চ করে এখন একটা প্রোডাক্টের মতো ডেভেলপ করে ফেলছি যেটা কাজ করতে পারে এরকমের, সো তখন কি ইনকর্পোরেট করবো, আর একটা টেস্টিং ফেজে যে আমি মার্কেটে চলে গেছি, হ্যাঁ, সো সাম ক্লায়েন্টস ওয়ান্ট টু পে এন্ড এভরিথিং, সো কখন আমি করবো? সো উই ফলো সাম প্রসেসেস। এমন হয় যে 4-5 জন মিলে আমরা একটা কোম্পানি শুরু করলাম, বাট 2 or 3 months পরে একজন চলে যাচ্ছে, মেবি ও হায়ার স্টাডির জন্য চলে যাচ্ছে, বা হি গট এ গুড জব ফ্রম আদার কোম্পানি। তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যায় যে তখন ইকুইটি কি হতো, যে আগে সিচুয়েশন ছিল যে সবাই 25% করে নিব 4 জনের, এরকম, তো একজন চলে যাচ্ছে, তখন কি হবে? সো তখন কি হয়, উই ট্রাই টু ফর্ম এন ফাউন্ডার্স এগ্রিমেন্ট, যেখানে এগ্রিমেন্টে বলে থাকে এরকম যে আমরা এই পার্টিকুলার প্রোডাক্ট ডেভেলপ করব, আমরা এইভাবে কাজ করব, আমাদের এইটা ইকুইটি ডিস্ট্রিবিউশনস, যদি এখানে আমরা কাজ করার পরে যে ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে, লাইক একটা প্রোডাক্ট মডেল দাঁড়িয়ে যাচ্ছে, বা আমরা কাস্টমার অ্যাকুইজিশন করে ফেলি, এটা কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো যখন আমরা এখান থেকে একটা কোম্পানি ফর্ম করবো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এন্ড এভরিথিং সবগুলো কোম্পানিতে অ্যাসাইন হয়ে যাবে। সো আমি চাইলেই কিন্তু একজন ফাউন্ডার বের হয়ে গিয়ে আবার সেম কোম্পানি করতে পারে না তখন। সো দ্যাটস দ্য প্রোটেকশন পার্ট। And another part is like IP assignment. So আমরা 4-5 জন মিলে কাজ করতেছি, বাট আমি একজনকে অনবোর্ড করে ফেললাম উইথ কাপল অফ $1,000, আই মিন অ্যামাউন্টে, যে আমাদের এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে। সো তখন কি হয়, সে কিন্তু এখানে কাজ করছে না, অ্যাট দ্য সেম টাইমস
হি ইজ পুটিং সাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওভার হিয়ার। সো যদি ওই টাইমে যদি কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়ে যায়, তখন আমরা একটা আইপি অ্যাসাইনমেন্ট তার সাথে করে ফেলি, যাতে এই সেম জিনিসটা সে যেন আবার অন্য কোম্পানি দিকে না করে ফেলতে পারে। দ্যাটস দ্য প্রোটেকশন। অ্যান্ড এনডিএ যেটা আমরা বলি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে আমার এমপ্লয়ি এখানে কাজ করছেন, বাট সে যদি আমার কম্পিটিটিভ কোনো কোম্পানিতে যায় এবং যদি ওই কাজ শুরু করে, তখন একটা এনডিএ আমরা সাইন করে থাকি উইথ হিম। অ্যান্ড একটা নন কম্পিটিশন পলিসি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যে আপ টু 2 years তুমি আমাদের মতো সমসাময়িক বা আমাদের সাথে 50% or 30% কম্পিটিশন আছে এমন কোনো কোম্পানিতে 2 years তুমি জয়েন করতে পারবে না, অথবা আমাদের এই ডেটা দিতে পারবে না। এন্ড দিস ইজ সো ক্রুশাল। সো এই ক্ষেত্রে এখন আমাদের কি করা উচিত? সে আমি আইডিয়া স্টেজে আমরা কি করতে, একটা এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু বিজনেসটা ক্যারি অন করতে পারি, বিকজ আমরা জানি না যে আলটিমেট একটা কোম্পানি হবে কিনা। ইনকর্পোরেটিং কোম্পানি will cost you, and at the same time যখন আপনি চাইলেই কিন্তু এটা ডিসক্লোজ করতে পারবেন না। ওয়াইন্ডিং আপ করতে গেলে বাংলাদেশে প্রায় নিয়ার অ্যাবাউট 80,000 to 1 লাখ টাকার মতো লেগে যাবে। সো তখন আপনি কি করতে পারেন, যে একটা সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম যদি সিঙ্গেল ফাউন্ডার থাকেন করে নিতে পারেন, অথবা পার্টনারশিপ ফার্ম, একটা পার্টনারশিপ ডিলের আন্ডারে। হ্যাঁ, তখন কি হয়, যদি দেখেন যে না আমরা কোম্পানি করতে হবে কারণ আমাদের ইনভেস্টর থাকবে এন্ড ইটস গোইং টু বি বিগ, দেন এই যে এখন যেটা করতেছেন ইটস নট গোনা ওয়ার্ক, সো কোম্পানি তখন করা বেটার। বাট যদি দেখেন যে না উই আর কনফিউজড অ্যাবাউট ইট, ইউ বেটার ডু দিস পার্টনারশিপস অর সোল প্রোপ্রাইটার। যেটা হবে যখন কোম্পানি করবেন, এই যে অ্যাসেট গুলো দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এই অ্যাসেট গুলো ট্যাগ করে আমরা কোম্পানি তখন নিয়ে যেতে পারবো, যে অ্যাজ এ ভেন্ডর এগ্রিমেন্ট অর পারচেজ এগ্রিমেন্ট, রাইট? তখন কিন্তু ইউ আর নট লুজিং এনিথিং, যে কোম্পানি করলাম না সবকিছু হারিয়ে যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। সো যখন আমরা মানে ইনকর্পোরেশন করছি বাংলাদেশে, দ্যার ক্যান বি সোল প্রোপ্রাইটার। তো সোল প্রোপ্রাইটারশিপ যখন আপনি বিজনেস করবেন, ইটস লাইক ট্রেড লাইসেন্স করলে আপনি বিজনেসটা করতে পারেন। সো হোয়াট ইউ উইল বি নিডিং, একটা এনআইডি কার্ড দরকার হবে, মানে ইউ মাস্ট বি 18 years old, ফটোস, অ্যান্ড একটা রেন্ট এগ্রিমেন্ট লাগবে যখন আপনি সিটি কর্পোরেশনে যাবেন, অথবা ইউনিয়ন পরিষদ বা আপনি মিউনিসিপ্যালিটি যেটা থাকে আপনার আশেপাশে আর কি, সেখানে যেতে পারেন। এবং যদি একটা এনআইডি এবং ফটোস থাকে, ইউ ক্যান গো দেয়ার। তো যখন আপনি ট্রেড লাইসেন্স করবেন, ওরা জানতে চাইবে যে হোয়াট ইজ দ্য ক্যাটাগরি অফ ইউর বিজনেস, কারণ দেয়ার অ্যাবাউট 700 টাইপস অফ ক্যাটাগরিজ, বিজনেস ক্যাটাগরিজ ইন বাংলাদেশ। সো এবং জানতে চাইবে যে লোকেশনে আপনি বিজনেস স্টার্ট করছেন, তার সাথে যে একটা মানে ল্যান্ডলর্ডের যে এগ্রিমেন্ট, রেন্ট এগ্রিমেন্ট যেটা আমরা বলি, ওটা ইন প্লেসেস থাকবে। এবং যদি ঢাকাতে বিজনেসটা করতে চান, সিটি কর্পোরেশন আরো একটা জিনিস চাইতে পারে, যে এটি কি মানে রেসিডেন্সিয়াল এরিয়া আর কমার্শিয়াল এরিয়া। কমার্শিয়াল এরিয়ার জন্য ওরা একটা ডিক্লারেশন চাইবে, কিছু কিছু সিটি কর্পোরেশন চায়, এটা রাজুক থেকে হতে পারে বা সিটি কর্পোরেশন থেকে, যে ডিক্লারেশন ইজ এ কমার্শিয়াল স্পেস। হ্যাঁ, ওই পেপারসটা এবং ইলেকট্রিসিটি বিলের কপি, ওই যে অ্যাড্রেসটা দিবেন ল্যান্ডলর্ডের ওইটাতে। সো ইট ভ্যারিজ ফ্রম সিটি কর্পোরেশন টু সিটি কর্পোরেশন, বাট টিপিক্যালি দিস আর দ্য ডকুমেন্টস উইল বি রিকোয়ার্ড। সো উইথ দ্যাট আপনি কিন্তু ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছেন। পার্টনারশিপের জন্য সেম, বাট পার্টনারশিপের সাথে একটা জিনিস অ্যাডেড করতে হবে, সেটা হচ্ছে যে আপনার পার্টনারশিপ ডিড আর লাগবে আর কি, যে 4 or 5 মেম্বার্স আর মোর দেন 2 নিয়ে একটা পার্টনারশিপ ডিড হয়। করার পরে এটাকে আপনাকে 2000 টাকা স্ট্যাম্পে একটাকে নোটারি, মানে প্রথমে প্রিন্ট আউট করতে হবে 2000 টাকা স্ট্যাম্পে। প্রিন্ট আউট করে এটাকে নোটারি পাবলিক করতে হবে, লাইক যেভাবে আমরা নোটারি পাবলিক করি। সো এই জিনিসটা সহ যখন আপনার মানে যখন আপনি ট্রেড লাইসেন্স দিতে যাবেন, তখন এই জিনিসটা সাথে লাগবে আর কি। বাট অ্যাজ পার ল, বাংলাদেশে পার্টনারশিপ ফার্ম যদি আপনাকে করতে হয়, এটাও কিন্তু আরজিএসসি যেটা আমরা বলি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, ওইখানে কিন্তু রেজিস্টার করতে হয় লাইক লিমিটেড কোম্পানির মতো। হ্যাঁ, বাট ইটস নট ম্যান্ডেটরি। বাট এখানে কিছু লিগাল ইস্যুস আছে এরকমের, যদি সাপোজ আমি পার্টনারশিপ ফার্ম করে ফেলতেছি আমার পার্টনার্সদের সাথে, তো এখানে যদি আমি থার্ড পার্টি কারো কাছে টাকা পাই, হ্যাঁ, সে আমি ওকে একটা অর্ডার দিয়েছিলাম আমাদের ফার্ম থেকে, বাট 1 লাখ টাকা ও টাকাটা দিচ্ছে না, তখন কিন্তু আমাকে কোর্টে যেতে হচ্ছে। কিন্তু আমার যে ফার্মটা যদি আমি আরজিসির সাথে রেজিস্টার্ড না করি, কিন্তু আনরেজিস্টার্ড, তখন এই লিগাল ইমপ্লিকেশনটা হচ্ছে না আর কি। সো ইট ইজ অ্যাডভাইজেবল যে আপনি যদি পার্টনারশিপ ফার্মও করেন, হ্যাঁ, আপনি কিন্তু জাস্ট একটা 2000 টাকার স্ট্যাম্পে একটা ডি প্রিপেয়ার করে সিটি কর্পোরেশনে গেলে নোটারি পাবলিক করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পার্টনারশিপ ফার্মটা। বাট যদি আপনাকে এইটাকেই বড় করে নিয়ে যান, আপনার উচিত হচ্ছে আরজিসিতে এইসব অ্যাপ্লাই করে ওখান থেকে একটা ইনকর্পোরেশন সার্টিফিকেট নিয়ে নেওয়া ফর বেটার প্রোটেকশনস। বাট যদি এমন আপনার ইন্টেনশনস থাকে যে না আমি তো এটা তো ইনিশিয়ালি করছি ফর পার্টনারশিপ ফার্ম, আমি লিমিটেড কোম্পানি করবো, তাহলে ইটস আপ টু ইউ, বাট ইটস অ্যাডভাইজেবল নট অ্যাডভাইজেবল, অ্যাকচুয়ালি রিকমেন্ডেড। কারণ আরজিসিতে করতে গেলে ডাবল, আবার এই আরজিসি এই নামটা আপনি নিয়ে নিচ্ছেন, যখন আবার আপনি লিমিটেড কোম্পানি করবেন এই সেম নাম নিতে পারবেন না, সো দেয়ার উইল বি কমপ্লিকেশনস। তো ইটস বেটার তখন আপনি জাস্ট একটা আনরেজিস্টার্ড ডিডের মাধ্যমে আপনি করে ফেলেন, পরে লিমিটেড কোম্পানি করবেন। আর যদি না আমি পার্টনারশিপ মডেলে বিজনেসটা চালাবো, ইটস অ্যাডভাইজেবল ইউ গো টু আরজিসি এন্ড রেজিস্টার ইট। তো লিমিটেড কোম্পানির জন্য যেটা দরকার হয়, আপনার এনডিএ, আই মিন একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, যে শেয়ার হোল্ডার তার, এবং 3 নাম্বার লাগবে, বেস্ট মাস্ট 3 নাম্বার লাগবে। এবং বাংলাদেশে একটা কনফিউশন আছে, অনেকের পাসপোর্ট আছে বাট তাদের কিন্তু মানে এনআইডি নেই, এমন আছে অনেক মানুষ। তো তাদের কিন্তু কোনো প্রবলেম, কারণ পাসপোর্ট ঠিক আছে ইটস ফাইন, বাট পাসপোর্ট থেকে কিন্তু এখন এনআইডি মানে সবসময় পাওয়া যাচ্ছে না, সরি 3 নাম্বার পাওয়া যাচ্ছে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কমপ্লিকেশন থাকবে। তো যাদের এনআইডি নাই, ইটস অ্যাডভাইজেবল ইউ কালেক্ট ইট, মেড ইট, ইউর অ্যাপ্লাই ফর ইট। তো ইউ হ্যাভ ইট নাও। এখন যেটা দরকার হবে কোম্পানির জন্য দুইটা ডকুমেন্টস আপনাকে প্রিপেয়ার করতে হবে। নাম্বার 1 ইজ মেমোরেন্ডাম এন্ড কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি।
মেমোরেন্ডামে যেটা বলা থাকে যে কোম্পানি কি কি ধরনের বিজনেস করবে, ইট ইজ অলসো ক্রুশাল। সে আমি আজকে বললাম যে আমার কোম্পানি আমি উই পুট আ লট অফ ক্লোজ যে আমি আইটি বিজনেস করব, আমি এগ্রিকালচারাল রিলেটেড বিজনেস করব, আমি বিজনেস করে এভরিথিং। বাট সামহাও আমি 1 বছর পরে দেখলাম যে আমি একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট টিম বিজনেস করতে চাচ্ছি, তখন কিন্তু আমি করতে পারবো না যদি আমার মেমোরেন্ডামে না থাকে। এবং ইউ ক্যান ডু দ্যাট, বাট এর জন্য কিন্তু আপনাকে হাই করে অ্যাপ্লাই করতে হবে ওই পার্টিকুলার ওয়ার্ডটাকে। হ্যালো 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 হ্যাঁ, তা শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? ফাইন, মানে আই হ্যাঁ। স যে সামথিং ইজ রং হিয়ার। অলরাইট, নেক্সট হচ্ছে তো যখন আপনি মেমোরেন্ডাম প্রিপেয়ার করে ফেলবেন অ্যাবাউট দ্য অবজেক্টিভস অফ দ্য কোম্পানি অ্যান্ড কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন থাকবে যে এখানে শেয়ার হোল্ডার কারা, ডিরেক্টর কারা, শেয়ার হোল্ডার কিভাবে বোর্ড মিটিং করবে, ডিরেক্টর কিভাবে পার্টিসিপেট করবে এখানে, দেন what will be the process of other meetings and everything. So there's a lot of things that you have to put in the constitution. That's the constitution part. এই দুইটা জিনিস সহ আপনি কোম্পানিতে যখন আরজিএসসি অ্যাপ্লাই করবেন, আরজিএসসি ইস্যু 2 things. ওয়ান হচ্ছে আপনি ইনকর্পোরেশন সার্টিফিকেট অ্যান্ড সার্টিফিকেট কনস্টিটিউশন, অ্যান্ড হচ্ছে একটা ফর্ম 12 আমরা বলে থাকি যেটা হচ্ছে ডিরেক্টরস এর ডিটেইলস, হোয়াটএভার, ইটস ভেরি বেসিক থিংস। এরপরে কিন্তু আপনাকে এই যে কোম্পানির নামে ট্রেড লাইসেন্সটা করতে হবে। তো এখন দেখেন, আপনারা যদি আগে ট্রেড লাইসেন্স করে থাকেন পার্টনারশিপ ফার্ম আর সোল প্রপার্টিশন নামে আর কি, ওইটা কিন্তু এই ট্রেড লাইসেন্সের সাথে কানেক্ট হবে না, কারণ লিমিটেড কোম্পানি ইজ এ সেপারেট পার্সন। এর মানে হচ্ছে সে আপনি যখন সোল প্রোপ্রাইটার থাকতেন, এই সময় যদি আপনার এগেইনস্টে যদি কোনো লোনের ক্লেম থাকতো আপনার সোল প্রোপ্রাইটার ফার্মে, ইউ আর সোললি লায়াবল ফর দ্যাট। পার্টনারশিপের ক্ষেত্রে কি হয়, সো আমি 4 জন মিলে পার্টনারশিপ করলাম, যদি আমার লায়াবিলিটি 25% হয়, ওই লায়াবিলিটি আমার 25% নিতে পার্সোনালি। বাট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট, কারণ লিমিটেড কোম্পানি নামটা কেন আসছে, the liability is limited. That means যারা শেয়ার হোল্ডার, আমার কন্ট্রিবিউশন ছিল এই কোম্পানিতে আমি 5 লাখ টাকা দিব, রাইট? সো আমার লায়াবিলিটি 5 লাখ টাকা পর্যন্ত। যদি এই কোম্পানি অনেক লোন নেয়, অনেক ক্রেডিটেড হয়ে যায়, এভরিথিং, এটা কিন্তু কোম্পানির লায়াবিলিটি, কারণ কোম্পানি ইজ এ পার্সন। সো ইন দ্যাট কেস মানে ওই জিনিসগুলো কমপ্লাই করে লিমিটেড কোম্পানির জন্য আলাদা ট্রেড লাইসেন্স দিতে হচ্ছে। সো আগে যেগুলো হচ্ছে জাস্ট মানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ লিমিটেড কোম্পানি যখন হয় তো ইটস এ ডিফারেন্ট এন্টিটি। সো দ্যাটস ইট। তো যখন আপনি ট্রেড লাইসেন্সের জন্য যেমন সেম, আগে যেমন আমরা সোল প্রপার্টারের সময় ট্রেড লাইসেন্স নিয়েছিলাম, ওরকমই আর কি জিনিসগুলো আপনাকে সাবমিট করতে হবে সিটি কর্পোরেশনের সাথে উইথ দ্য লিমিটেড কোম্পানি, এই যে 3টা ডকুমেন্টস এগুলো আর কি। দ্যাটস ইট। নেক্সট, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং। ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ইজ রিয়েলি ক্রুশাল নাওয়াডেজ, বিকজ সে আপনি সোল প্রপার্টারশিপ ফার্ম, আপনার যেটা দরকার একটা ট্রেড লাইসেন্স আছে। সো আপনার যে রেন্ট এগ্রিমেন্ট আপনি ক্রিয়েট করেছিলেন উইথ ইউর ল্যান্ডলর্ড, ওটা থাকবে এখানে, এবং আপনার যে ইলেকট্রিসিটি বিল অফ দ্য ল্যান্ডলর্ড ওই অ্যাড্রেসের, এই 3টা জিনিস সহ কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে। তো এটা হচ্ছে কেওয়াইসি বলে, ব্যাংক ট্রাই টু নো ইউ লাইক whether it's a valid address and everything. So এই পার্টটা you have to take it seriously. তো মাঝে মাঝে এমন হয় যে আপনি একটা ফেক অ্যাড্রেস দিয়ে সিটি কর্পোরেশন থেকে আপনি ট্রেড লাইসেন্স নিয়ে নিচ্ছেন, আর যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন ওই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ইলেকট্রিসিটি বিল সাবমিট করতে হবে, এবং ওই রেন্ট এগ্রিমেন্ট, ওটা যদি না কমপ্লাই করে ব্যাংক কিন্তু আপনাকে মানে এই ব্যাংক অ্যাকাউন্ট করতে দেবে না। সো ইউ হ্যাভ টু টেক ইট ইন দ্যাট ম্যানার। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের জন্য সব পার্টনার্সদের ডিটেলসগুলো দিতে হবে। অ্যাট দ্য সেম টাইমস পার্টনারশিপ নোটারাইজ হতে হবে, পার্টনারশিপের এগ্রিমেন্ট, আর যদি আরজিএসসি থেকে রেজিস্ট্রেশন করেন আরজিএসসি সার্টিফিকেট থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইমস পার্টনারশিপের নামে কিন্তু আপনাকে একটা টিন নাম্বার দিতে হবে আর কি, যে পার্টনারশিপের নামে আর কি। বাট এটা কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন, পার্টনার্সের টিনও মাঝে মাঝে কোনো কোনো ব্যাংক অ্যাপ্লাই করে। দ্যাটস ইট। যখন আপনি কোম্পানির জন্য ব্যাংক অ্যাকাউন্ট করবেন আর কি, ইটস লাইক কোম্পানি এগুলো সব দিতে হবে, ডিরেক্টরস এর সব ডিটেলস দিতে হবে। তারপরে হচ্ছে রেন্ট এগ্রিমেন্ট, যেটা আপনি লিমিটেড কোম্পানি এবং সাথে, এবং হচ্ছে আপনি এটা কিন্তু এই যে রেন্ট এগ্রিমেন্টটা, এটা হতে হবে লিমিটেড কোম্পানি উইথ দ্য ল্যান্ডলর্ড, নট যে আমার আগের যে যদি কোনো রেন্ট এগ্রিমেন্ট থেকে থাকতো যখন আমি সোল প্রপার্টি ছিল আমার নামে, ওটা কিন্তু কাজ করছে না। সো ইউ হ্যাভ টু মেনটেন ইট, এবং কোম্পানির নামে একটা টিন নাম্বার নিয়ে নিতে হবে। ইটস প্রিটি ইজি, আপনি অনলাইনে গেলে এই টিন নাম্বারটা পেয়ে যাবেন আর কি আইএনবিআর অফিস থেকে। Now, company formation and operations. যখন আপনি কোম্পানি ফরমেশন করবেন, these are the questions, যে authorized capital কি, paid up capital কি, কতগুলো শেয়ার ইস্যুস করবেন, এভরিথিং। সো থিঙ্ক অ্যাবাউট ইন দিস ওয়ে। authorized capital হচ্ছে যে এই কোম্পানি কত টাকা পর্যন্ত তুলতে পারবে অ্যাজ মানে ফ্রম দ্য শেয়ার হোল্ডার্স বা ইনভেস্টরের কাছ থেকে, যে এত টাকা পর্যন্ত আমি তুলতে পারবো, দ্যাটস authorized capital। আর
পেইড আপ ক্যাপিটাল হচ্ছে যে ইনিশিয়ালি ফাউন্ডার্সরা কত টাকা নিয়ে বিজনেস স্টার্ট করছেন, সেটা হচ্ছে সে আমি 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 আর সাথে আরো দুজন মিলে 10 লাখ টাকা দিয়ে একটা কোম্পানি শুরু করলাম। তখন আমি নিয়ে নিলাম যে অথরাইজ ক্যাপিটাল কোম্পানি 1 কোটি টাকা। দ্যাট মিনস আমি আবার 1 মান্থ 2 মান্থস পরে কিন্তু আমি আবার টাকা নিতে পারতেছি আমার শেয়ার হোল্ডার্সের কাছ থেকে অথবা বাইরের কাছ থেকে তাকে ইকুইটি দিয়ে। সো আপ টু 1 crore নিতে পারবো। ইট ডাজন্ট মিন যে এর বেশি আমি নিতে পারবো না। যদি নিতে হয় জাস্ট কিছু না, আরজিসিতে অ্যাপ্লাই করতে হবে এই লিমিটটাকে বাড়ানোর জন্য। এবারে দেখেন আপনি আপনি 10 লাখ টাকা নিয়েছিলেন পেইড আপ ক্যাপিটাল, এক একটা শেয়ারের দাম ধরেছিলেন 10 টাকা করে। সো আপনি কিন্তু 1 লক্ষ শেয়ার ইস্যু করেছেন, রাইট? যদি 4 জনের একটা কোম্পানি হয়, সবাই যদি ইকুয়াল হয়ে থাকে, এক একজন ফাউন্ডার কিন্তু 25K শেয়ার মানে 25,000 করে শেয়ার পাচ্ছেন, রাইট? তো এখানে দেখেন যে এখানে কারা বোর্ড অফ ডিরেক্টরস থাকতে পারবে। সো যখন আপনি কোম্পানি করেন, দেখেন শেয়ার হোল্ডার্স থাকে, ডিরেক্টরস থাকে, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, দিস আর দ্য একটা কোম্পানি মেইন অথরাইজ বডি। এরপরে দেখেন সিইও বলি আমরা, সিটিও সিএফও বলে থাকি। সিইও একটা ইউএস টার্ম নরমালি। তো টিপিক্যালি সিইও যে রোলটা প্লে করে ইউএসএ, বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টর রোলটা প্লে করে থাকে আর কি। অ্যান্ড চেয়ারম্যানের রোলস প্রিটি লিমিটেড, কারণ হচ্ছে যখন একটা বোর্ড মিটিং হয়, হ্যাঁ, তখন সে হচ্ছে ওই মিটিং এর সভাপতি, যেটা আমরা বাংলায় বলে থাকি। সো দ্যাটস তার রোল কিন্তু ওইখানে আর কি। বাট যদি কোম্পানি ডে টু ডে ম্যানেজমেন্ট বলে, এটা কিন্তু ম্যানেজিং ডিরেক্টর করে থাকে এবং ডিরেক্টরসরা এর সাথে লায়াবল হোয়াট এভার। তো এখানে যারা সিএফও বা সিটিও, এরা হচ্ছে স্যালারিড পার্সন অফ দ্য কোম্পানি, but they are not the part of board. An advisor are same, they are not the part of board, but their advisor, their guidance is persuasive যে কোম্পানি নিতে পারে মানে when they are taking decisions. এবার হচ্ছে যে যখন আমরা মানে একটা কোম্পানি ফরমেশন করি, তো মেইন যে জিনিসটা আমরা মিস আউট করে ফেলি ফাউন্ডার্সটা, এগুলো কমপ্লাই করা হয় না। দ্যাট ইজ এই যে কি কখন মিটিং করতে হবে, মিটিং কি ধরনের, কিভাবে মিটিং করবো, এভরিথিং। সো দেখেন, সো আমাদের কি কি ধরনের ইস্যুস আসতে পারে, যে পাসিং এ বোর্ড রেজুলেশন, টিপিক্যাল ইস্যুর জন্য আমাদের একটা বোর্ড মানে একটা ডিসিশন থাকতে পারে। আমরা ফান্ড রেজ করছি, বা আমরা নতুন শেয়ার ইস্যু করবো, আমরা শেয়ার ট্রান্সফার করবো, বা আমরা লোন নিব, অথবা একটা নতুন ডিরেক্টর চেঞ্জ হবে, একজনকে অনবোর্ড করবো, বা কোম্পানি কনস্টিটিউশনের পার্টিকুলার জিনিস চেঞ্জ করতে হবে, বা বছর শেষে আমরা প্রফিট ডিক্লেয়ার করবো। প্রত্যেকটা জিনিস কিন্তু বোর্ড থেকে ডিক্লেয়ার হতে হয়, আগের মতো না যে আমি বললাম একটা হয়ে যাচ্ছে আর কি। সো এই জন্য আমরা 2 ধরনের মিটিং অ্যারেঞ্জ করে থাকি, যে আই মিন অ্যাজ পার দ্য ল আর কি। জেনারেল মিটিং হচ্ছে যে বছরে একবার করতে হবে আপনাকে, আর যদি ফার্স্ট ইয়ারে 18 মান্থসের মধ্যে প্রথমে করতে হবে, যেখানে যারা শেয়ার হোল্ডার তারাও আসবে, যে সেটা আমি যদি একটা শেয়ার কোম্পানিতে ওন করে থাকি, এবং যারা ডিরেক্ট সবাই থাকবে আর কি। বাট বোর্ড মিটিংটা হচ্ছে কি, যে পার্টিকুলার একটা সিম্পল ডিসিশন নেওয়ার জন্য আর কি বোর্ড মিটিং গুলো অ্যারেঞ্জ করা থাকে, শুধু যারা কোম্পানির ডিরেক্টর, হ্যাঁ, তারা বোর্ড মিটিং থাকে আর কি। হ্যাঁ, সো এখানে যেটা হয়, আপনি কিন্তু হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, শেয়ার হোল্ডার কি, যে আমি কোম্পানিতে এত টাকা দিয়েছি, আমি এত % শেয়ার ওন করি, বাট কোম্পানি ডে টু ডে ম্যানেজমেন্ট ইটস নট মাই রেসপন্সিবিলিটি, হচ্ছে ডিরেক্টরদের রেসপন্সিবিলিটি। এবং এই জন্য কিন্তু দে আর অলসো বিং রিমিউনারেটেড, শেয়ার হোল্ডার কিন্তু কোনো রিমিউনারেশন পায় না, আই মিন কোনো স্যালারি পায় না, রাইট? সো এবার হচ্ছে যখন আপনি এভাবে একটা ডিসিশন নিচ্ছেন বোর্ডে, তো 2 ধরনের ভোটিং প্রসিজার্স থাকে আর কি, শো অফ হ্যান্ডস এন্ড বাই পোল। দ্যাট মিনস আমি বললাম যে আমি এত টাকা এই শেয়ারসটা নিবো আর কি। সো এখানে 4 জন বোর্ড মেম্বার ছিল, 3 জন বললো যে আমি নিবো, একজন বললো নিবে না আর কি। হ্যাঁ, তো দ্যাটস জাস্ট শো অফ হ্যান্ডস। বা যদি আমরা কোনো অ্যানুয়াল জেনারেল মিটিং দেখি, তখন কিন্তু যাচ্ছে আই মিন যে যতগুলো শেয়ার যদি বলে যে না এটা শো অফ হ্যান্ডস হবে না, বাই পুল হবে, এর মানে হচ্ছে যে আমি সে একটা কোম্পানির 1 লাখ শেয়ারের মধ্যে 50% শেয়ার আমি ওন করি, বাকি 8 জন ওন করে 50%, রাইট? সো তখন কিন্তু যদি ওইভাবে কোনো মিটিং আই মিন কোনো ডিসিশনস হয়, আমার কিন্তু মেজরিটি বেশি আর কি। সো দ্যাটস দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এবার হচ্ছে ইয়োর অ্যাসেট এজ এ কোম্পানি। সো অ্যাজ এ স্টার্ট আপ, আই মিন আমাদের কি থাকে, আমরা মেবি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকায় স্টার্ট করি আর কি। কিন্তু হোয়াট উই ডেভেলপ সফটওয়্যার, কন্টেন্টস, ওয়েব, মোবাইল অ্যাপস এন্ড এভরিথিং, innovations, and there's a lot of design things going on. তারপর আরো একটা বড় অ্যাসেট একটা কোম্পানির জন্য, সেটা হচ্ছে আপনি যে এই যে 5 years বা 5 months whatever amount of time you're spending on it, এর মাঝখানে কিন্তু আপনার অনেক একটা ইউজার বেস হয়ে যায়। They are your asset actually, you can directly reach them and everything, so that is also your asset. And এই যে আপনি একটা কমিউনিটিতে এতদিন কাজ করার পর একটা ট্রাস্ট ক্রিয়েট হয় কমিউনিটিতে, দ্যাট ইজ অলসো ইউর অ্যাসেট অ্যাজ এ ব্র্যান্ড নেম। তো এই জিনিসগুলো কিন্তু আপনার একটা অ্যাসেট হিসেবে কাউন্ট হচ্ছে, এবং এগুলো কিন্তু পাবলিক ডোমেনে চলে যাচ্ছে। লাইক আমি আমার ওয়েবসাইটে একটা পোস্ট ক্রিয়েট করে ফেললাম, এখন কেউ যদি কপি করে এটা তার ওয়েবসাইটে দিয়ে দেয়, আই ক্যানট ক্লেম, কারণ এটা যে আমার ওয়েবসাইট আছে ইজ ফাইন, বাট এটা কোথাও রেজিস্টারটা আমার ব্র্যান্ড নেম ইউজ করে যদি কালকে কারো একজন বিজনেস শুরু করে দেয়, আমি কিন্তু বলতে পারি আমার ব্র্যান্ড নেম, আই ক্যান সে, বাট এটা তো মানে ইটস নট প্রোটেক্টেড এনিওয়্যার, রাইট? সো যখন ইনভেস্টররা দেখে, ইনভেস্টররা আই ক্যান সে লাইক হে আমাদের এত সফটওয়্যার, কন্টেন্টস এন্ড এভরিথিং আছে, বাট এটা যদি প্রোটেক্টেড না থাকে, ইনভেস্টর ইন নট গোনা ইনভেস্ট। যখন আমরা কোম্পানি ভ্যালুয়েশনে যাবো, হ্যাঁ, তখন কিন্তু আমরা দেখাই দিস ইজ আওয়ার অ্যাসেট, বাট এটা যদি রেজিস্টার্ড না থাকে, আই ক্যানট মানে add them as our property. So that's why these are the solutions as per the law. That is, যখন আপনার মোবাইল অ্যাপ, সফটওয়্যার বা ওয়েব কন্টেন্ট বা ওয়েবসাইট থেকে থাকে, you can directly go to the corporate office and maintain their procedure, and you can register these things, I mean, under copyright.
তো যদি আপনাদের এভাবে জিনিস থাকে, লাইক থাকে না একটা কোম্পানি আমি চালাচ্ছি, এটা একটা স্লোগান থাকে যে হ্যাঁ কাছে থাকো হোয়াট এভার, এই স্লোগানগুলো কিন্তু আমরা ট্রেডমার্ক করে নিতে পারি, যে আমাদের এই ট্যাগলাইন কেউ ইউজ করতে পারবে না। আমার প্রোডাক্ট নেম, যেটা আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেখে থাকি, যে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করি এবং প্রত্যেকটা কিন্তু একটা আলাদা নেম থাকে। হ্যাঁ, কেউ যদি বানিয়ে ফেলে দেন আই ক্যান সু দেম। সো দ্যাটস প্রোডাক্ট নেম, দ্য সার্ভিস নেম উই ক্যান ডেভেলপ, দ্য লোগো সিম্বল, যেটা আর কি আমার প্রোডাক্টটাকে এই সার্ভিস মার্কেট থেকে ডিফারেন্ট করে, রাইট? সো দ্যাটস আওয়ার লোগো এন্ড ব্র্যান্ড এভরিথিং। সো এটা কিন্তু আমরা ট্রেডমার্ক করে নিতে পারি, যাতে এটা কেউ আর কি না নিতে পারি। সো যেটা হয়, আপনি জাস্ট অ্যাপ্লাই করলেন, 1 উইকের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনসটা প্রসেস হয়ে যাচ্ছে। যদি অ্যাপ্লিকেশনসটা রিসিপ্ট হয়ে যায়, আপনি রিসিপ্ট কপি পাবেন, এটার পরে আপনি আপনার লোগোর পাশে টিএম মার্কটা লিখতে পারবেন, টিএম। সো এরপর দেয়ার সাম প্রসেস, ইট টেক্স অ্যাবাউট 3 to 4 years এর মতো, বাট ওই টিএম ইউজ করে ইউ ক্যান গো টু দ্য অনলাইন, বাট বিফোর দ্যাট ইউ শুডন্ট রাইট টিএম অ্যাকচুয়ালি। সো পেটেন্ট ইজ ডিফারেন্ট। পেটেন্ট হচ্ছে কি, যে আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন যেটা এর আগে কেউ ডেভেলপ করেনি, আর যেটা ইউনিক, যেটা অ্যাভারেজ একটা পার্সন আর কি ডেভেলপ করতে পারে না, যেটা আগে কখনো ছিল না। অথবা একটা প্রসেস আপনি ডেভেলপ করে দিচ্ছেন, বা ডিজাইন, হ্যাঁ, যেটা টোটালি ইউনিক, যেটা টোটালি একটা সার্ভিস এনেবল করতেছে অথবা একটা সলিউশন এনেবল করতেছে। এই পার্টটাকে আমরা পেটেন্ট করে নিতে পারি, যে আর কেউ এটা কখনো প্রসেস করতে পারবে না, এবং এটা আমরা যদি কেউ করে উই ক্যান সু দেম। পেটেন্ট ইজ রিয়েলি টাইম কনজিউমিং, অ্যান্ড এভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করা ইজ অলসো রেয়ার. But if you do this, you definitely go for it, because it's expensive and it will pay high return for you, and it will also boost up your investment as well. So regarding the fundraising mechanism, what we see, the key way তে আমরা fundraise করতে পারি, সে আমার একটা সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম আছে, আমি ওখান থেকে ওর জন্য আমি লোন নিতে পারি। যখন পার্টনারশিপ থেকে থাকে তার জন্য আমি লোন নিতে পারি, বাট আমি কিন্তু তাকে এখন বলবো যে আমার পার্টনারশিপ ফার্ম আছে বা আমার সোল প্রোপ্রাইটার, আপনি আমাকে 2 লাখ টাকা দিবেন, এর এগেইনস্ট আমি আপনাকে 2% শেয়ারস দেবো। বেসিক্যালি এটা এভাবে হয় না, এটা শুধু লিমিটেড কোম্পানিতে হয়। বাট ওই সময় লোন নিতে পারবো। কনভার্টেবল নোট অ্যান্ড সিম্পল এগ্রিমেন্ট অফ ফিউচার ইকুইটি, যেটা আমরা বলে থাকি, উইল টক অ্যাবাউট ইট ইন দ্য নেক্সট স্লাইড। and equity financing, share purchase, যেটা আর কি pretty simple। আমার একটা লিমিটেড কোম্পানি যে আছে, যেখানে আমরা আগে ডিসকাস করেছিলাম যে we already issued 1 লাখ শেয়ারস। সো সেখানে কিন্তু আমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ মানি দিয়ে আবার শেয়ারস পারচেস করতে পারি। অ্যান্ড ইস্যুইং রিডিমেবল প্রিফারেন্স শেয়ার, এটা হচ্ছে এমন, এটা যখন আপনি ফান্ডিং রাউন্ডে যাবেন তখন এই জিনিসগুলো আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, কি উইল ফিল ইট, যে আমি আপনার কোম্পানি ভ্যালুয়েশন করতেছি না, যে আমি আপনার কোম্পানি এই মুহূর্তে কমন শেয়ার নিচ্ছি 10%, বাকি 50% রিডিমেবল শেয়ারস। সে 25 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা কমন শেয়ার, 15% হচ্ছে আপনার প্রিফারেড শেয়ার রিডিমেবল আর কি। এর মানে হচ্ছে যদি আপনি একটা ক্যাপ দিয়ে থাকে, 3 বছরের মধ্যে ওই 15 লাখ টাকা আপনি দিয়ে তার কাছ থেকে শেয়ারটা নিয়ে নিতে পারবেন আর কি। সো দ্যাট ইজ রিডিমেবল প্রিফারেড শেয়ারস, রাইট নাও ইজ অলসো বিং ফলোড ইন বাংলাদেশ। এবার হচ্ছে সোর্স অফ ফান্ডিং। এখন দেখেন, যখন আপনি বুটস্ট্র্যাপিং করবেন, সো বুটস্ট্র্যাপিং যেটা হয় যে উই আর নট গোয়িং ফর এ বিগ রাউন্ড, বাট আমি আমার ভাইকে বলতেছি, আমার ফ্রেন্ডকে বলতেছি, বা আমার কাছের বড় ভাইকে বলতেছি, ভাইয়া আমার এই পার্টিকুলার ইস্যুজের জন্য অ্যাকাউন্টিং মেনটেনের জন্য 10,000 লাগতেছে, আমার এই হোস্টিং মেনটেনের জন্য 20,000 লাগতেছে। এইভাবে ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে আমরা যখন বিজনেস স্টার্ট করি এবং প্রফিট জেনারেট শুরু করি, এটা বুটস্ট্র্যাপিং, যেটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফান্ডিং হয়। ক্রাউড ফান্ডিং ইজ ডিফারেন্ট, বাংলাদেশে খুবই কমই হচ্ছে, যে আপনি ক্রাউডে বললেন যে এই হচ্ছে আমাদের কোম্পানি, যেখানে অলরেডি একটা নর্মালি আইডিয়াতে ক্রাউড ফান্ডিং খুবই কম হয়। সো যখন একটা অপারেটিং বিজনেস থাকে, তখন যদি আমরা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে যাই, যে উই হ্যাভ দিস বিজনেস, দিস ইজ আওয়ার বিজনেস মডেল, আমরা যদি এখন 500,000 ফান্ড পাই বা লেস দ্যান দ্যাট 100K ফান্ড পাই, দেন আমাদের এই বুস্টিংটা এখানে যাবে, আমি এত% শেয়ারস এই গ্রুপকে দিব আর কি। সো দিস ইজ গো ফর ক্রাউড ফান্ডিং। অ্যাঞ্জেল ইনভেস্টর যেটা হয়, যেটা ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে বা ইনিশিয়ালি ইনস্টিটিউশনও হতে পারে। নর্মাল ইনস্টিটিউশন ইনিশিয়ালি ভাবে ইনভেস্ট করে না, বা একজন পার্সনই করে। সো সে আপনাকে 10 লাখ দিল বা 25 লাখ দিল, উইথ দ্যাট সে 5% শেয়ারস আপনার কাছে নেবে। সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য ইনভেস্টমেন্ট। অ্যান্ড বিজনেস ইনকিউবেটরস এন্ড অ্যাক্সেলারেটরস, দেয়ারস লাইক যে একটা লাইক একটা গ্রুপ অফ পিপল থাকে বা একটা অর্গানাইজেশন থাকে অথবা একটা বড় কর্পোরেশনস, দে কাম ফরওয়ার্ড, এন্ড তাদের যে পলিসিস থাকে উইথ কানেকশনস উইথ আদার বিজনেস পিপল, একটা ইকোসিস্টেম তারা ডেভেলপ করে, একটা কোর্স ডেভেলপ করে, বা জার্নি ফর 2 months or 3 months, যেখানে আপনি আপনার আইডি পিচ করলেন, দে উইল ইনকিউবেট ইউ, এন্ড জিনিসটাকে তারা বড় স্কেলে নিয়ে যাবে তাদের প্ল্যাটফর্মের সাথে, বা তাদের যে ফাউন্ডার্স ইনভেস্টার্স তাদের সাথে কানেক্ট করে। ব্যাংক লোনস ইজ লাইক, ব্যাংক লোনস প্রথমে যে স্টার্টআপে ব্যাংক লোনস পাওয়া খুব টাফ, এই জন্য, কারণ আপনি চিন্তা করেন আমাদের যে সফটওয়্যার আছে, একটা প্রোডাক্ট আছে যেটা এখনো মার্কেটে যায় না, বাট ব্যাংকের জন্য যেটা চায় ওরা চায় যে আপনার অলরেডি ক্যাশ ফ্লোজ আছে, মার্কেটে গোয়িং বিজনেস আছে, একটা অ্যাসেটস আছে, যেটা এগেইনস্ট ব্যাংক লোনটা দিবে আর কি। সো দিস ইজ অ্যাকচুয়াল ব্যাংক লোনস। মাইক্রোফিন্যান্স ইজ অলসো কাইন্ড অফ সেম। আর গভর্নমেন্ট সাবসিডিজ, লাইক গভর্নমেন্ট কম্পিটিশনস থাকে অথবা গভর্নমেন্ট পার্টিকুলার ডিভিশনসও থাকে, যেখানে তারা সাবসিডিজ ডিপার্টমেন্ট, হ্যাঁ তারা আপনার আইডিয়া দেখবে, তারা মোস্ট অফ দ্য টাইম তারা ইকুইটি নেবে না, গ্র্যান্টের মাধ্যমে আপনাকে টাকা দিবে, দ্যাট ইজ গভর্নমেন্ট সাবসিডিজ, যদিও তাদের টার্গেট গ্রুপের মধ্যে আপনার পয়েন্ট এরকম। ভেঞ্চার ক্যাপিটাল ইজ বিগ শিট, ইজ লাইক
আপনি কোম্পানি 1 or 2 years এর জায়গায় চলে গেছে, আপনি কয়েকটা ফান্ডিং রাউন্ড ক্লোজ করে ফেলছেন, কোম্পানি প্রোডাক্ট ডেভেলপ করে ফেলছে, কোম্পানি প্রফিট মার্জিনে আছে, অথবা প্রফিট মার্জিন যাওয়ার সিচুয়েশন আছে, অথবা ইট ইজ গোয়িং টু বি এভরিথিং ইজ যখন সেট, তখন ভিসি ফান্ড আপনাকে এটাকে এক্সেলারেট করার জন্য ইনভেস্ট করবে। বাট নর্মালি কিন্তু ভিসি ফান্ড হচ্ছে অনেক পরের রাউন্ড, যেটা আমরা let's talk about it in later stage. So VC fund is like যখন আপনার কোম্পানি এভরিথিং রেডি, তখন ভিসি আপনাকে ফান্ড করবে। যদি আদার এক্সপেকটেশন থাকে, আইডিয়া স্টেজে আমরা আছি বা উই আর ইন আ ডেভেলপিং মডেল, দ্য ভিসি ফান্ড ইজ লেস লাইকলি দ্যাট দে আর গোনা গেট ইন মানে ইনভেস্ট ইন ইউর কোম্পানি। সো নাও এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেফ নোট অ্যান্ড যেটা কনভার্টেবল নোটস। এটা কেন হয়, সে আপনার কোম্পানি, যেটা আমরা আগে মডেল নিয়েছিলাম যে 10 লাখ টাকা আমি কোম্পানিতে ইনভেস্ট করলাম, করে আমি কোম্পানি 1 or 5 months মতো চালিয়ে ফেললাম। এবার আপনি ইনভেস্টরের কাছে গেলেন, ইনভেস্টর আপনাকে কি বললো, 10 লাখ টাকা দিল। এখন দেখেন, আপনার ওই সময় শেয়ার কিন্তু একটা 10 টাকা করে কিনেছিলেন, রাইট? সো ইনভেস্টরকে যদি আপনি 10 টাকা করে শেয়ার দিয়ে দেন, সে কিন্তু তার নামেও আবার এই 10 লাখ টাকা এগেন্স্টে 1 লক্ষ শেয়ার দিতে হবে। তখন কি হলো, যে আপনারও 10 লক্ষ শেয়ার, টোটাল ফাউন্ডার্সে তারও 10 লক্ষ শেয়ার, জাস্ট বিকজ অফ 10 লাখ টাকা 50% চলে গেল আপনার কোম্পানি, রাইট? সো কেন হচ্ছে, কারণ আপনার কোম্পানি কিন্তু ভ্যালুয়েশন নিতে পারছেন না তখন। সো এই জন্য যেটা হয়, সেফ নোট এবং কনভার্টেবল নোটস গুলো খুবই পপুলার গ্লোবাল ফাইন্যান্স স্টার্টআপ ফাইন্যান্সিং এ। তো তারা যেটা করে, তারা আপনাকে সাপোজ দিল যে আমি আপনাকে 20 লাখ টাকা দিচ্ছি রাইট নাও আন্ডার সেফ নোট। তো আপনি কি করবেন, আপনাকে আমি একটা কোয়ালিফাইড ফাইন্যান্সিং দিয়ে দিচ্ছি, যে কখন এই 10 লাখ টাকা আমার কোম্পানি, তোমার কোম্পানিতে শেয়ার হবে। সে আমি 10 লাখ টাকা আপনার কোম্পানিতে দেওয়ার জন্য কি হচ্ছে, আপনার কোম্পানি কিন্তু একটা স্টেজে চলে যাচ্ছে, একটা গ্রোথ স্টেজে যাচ্ছে এন্ড এভরিথিং। সো 3-4 মাস পরে একটা জায়গায় চলে আসলো। তখন আমি কি করলাম, একটা ইকুইটি ইনভেস্টর চলে আসলো। ইকুইটি ইনভেস্টর মানে যে হচ্ছে আপনার কোম্পানিতে শেয়ার নেবে, হ্যাঁ? তো শেয়ার নিতে আসার সময় সে কিন্তু আপনার কোম্পানি একটা ভ্যালুয়েশন করে ফেলতেছে, যে কোম্পানি তোমরা 10 লাখ টাকা ইনভেস্ট করেছো, আমি তোমার কোম্পানির ভ্যালুয়েশন করছি 2 কোটি টাকা। তখন এক একটা শেয়ার যে দামে কিনবে, হ্যাঁ, ওই ইনভেস্টর, হ্যাঁ, যে ইকুইটি ইনভেস্টর, এই যে সেফ নোটের এগেনস্টে যে 20 লাখ টাকা দিয়েছিল, সেম রেটে তারটা কনভার্ট হয়ে শেয়ারে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেফ নোট। এটা কোনো ম্যাচুরিটি পিরিয়ড থাকে না, যে যেটা কনভার্টেবল নোটে থাকে। সেটা হচ্ছে যে কনভার্টেবল নোট এভাবে বলে দেয় যে দেখো, আমি তোমাকে আজকে 20 লাখ টাকা দিলাম, আমি তোমাকে 2 বছর সময় দিচ্ছি। এই 2 বছরের মধ্যে যদি তুমি ইকুইটি রাউন্ড ক্লোজ করতে পারো, যদি কোনো ইকুইটি ইনভেস্টর আছে ফাইন, আর যদি না হয় তাহলে আমি তোমাকে ভ্যালুয়েশন আজকেই দিয়ে দিচ্ছি 1 কোটি টাকা, এই রেটে আমার শেয়ারস গুলো কনভার্ট হয়ে যাবে। এবং আরেকটা যেটা কনভার্টেবল নোটস গুলো দেখে, কনভার্টেবল নোটস ইজ লাইক লোনের মতো অ্যাকচুয়ালি একটা কোম্পানির জন্য। ওরা এই যে 2 বছরের জন্য একটা রেট ফিক্স করে দেবে, যে আমি তোমাকে 20 লাখ টাকা দিচ্ছি, কিন্তু পার মান্থ তুমি আমাকে 5% করে এখান থেকে কি বলি ইন্টারেস্ট দিবা। সো দেখেন, এই 1 বছর রানের পরে যদি আপনার কোম্পানিতে মানে 5% করে যদি ওই 20 এগেনস্টে দিতে হয়, 20 লাখের এগেনস্টে একটা কিন্তু ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। আমি সে ধরলাম আমরা 1 বছরে 20 লাখ, সো 20 লাখ, সরি 21 লাখের মতো হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনাকে যখন আপনি শেয়ারটা ট্রান্সফার করে দিবেন তার নামে, ওই 21 লাখ টাকার এগেনস্টে যতগুলো শেয়ার আসতেছে, হ্যাঁ, ওইটা তাকে ট্রান্সফার করতে হবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সেফ নোট। সেফ নোটে কিন্তু কোনো ইন্টারেস্ট রেট ছিল না, বাট এই কনভার্টেবল নোটে আছে। এবং সেফ নোটে কোনো টাইম ফ্রেমও দিয়ে যায় না, তুমি 2 বছরের মধ্যে তোমাকে ইকুইটি রাউন্ড ক্লোজ করতে হবে, যদি না পারো তাহলে এই রেটে দিবে। কিন্তু কনভার্টেবল নোটে আবার এইটা দিয়ে দেয়, তারা বলে যে দেখো, তোমার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে এটা, যে তুমি 2 বছরের মধ্যে ফান্ডিং করবা। তারপর ওরা আরো একটা কাজ করে কোয়ালিফাইড ফাইন্যান্সিং এর নামে, সেটা হচ্ছে যে ওরা বলবে দেখো, আমি তোমার কোম্পানির ভ্যালুয়েশন, তো আমি একটা ভ্যালুয়েশন ক্যাপ দিয়ে দিচ্ছি তোমাকে, যে 5 মিলিয়নের উপরে তোমার কোম্পানি যদি যায়, তার আগেই তুমি আমাকে ডাইলিউট করে দেবে শেয়ার। কেন বলে, সো দেখেন, আমি আমার কোম্পানিতে যখন আপনার কোম্পানি 20 লাখ টাকা দিয়েছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম যে এটার ভ্যালুয়েশন হবে লাইক 1 কোটি টাকা। সো তখন যদি আমাকে আপনার 10,000 শেয়ার ইস্যু করা লাগতো, হ্যাঁ, যদি এটার ভ্যালুয়েশন 10 কোটি টাকা হয়ে যায়, আমার কিন্তু মাত্র 1,000 শেয়ার ইস্যু করা লাগতেছে। তাহলে কি হয়, তার শেয়ার অনেক কম পাচ্ছে না সে। এই জন্য সে একটা ভ্যালুয়েশন ক্যাপ দিয়ে দেয়, যে যাতে আর কি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ শেয়ার সিকিউর করতে পারে। সো এবার হচ্ছে যে বাংলাদেশে কিভাবে আসলে ইকুইটি ফাইন্যান্সিংটা চলে আর কি। সো আপনি বাংলাদেশে সেফ নোট এন্ড কনভার্টেবল নোটস ইজ জাস্ট এন এগ্রিমেন্ট। তো যদি আপনি ইনভেস্টর এগ্রি করে, দে ক্যান সাইন, বেসড অন দ্যাট দে ক্যান ইনভেস্ট ইন দিস মডেল। বাট যদি না করে, বেসিক্যালি বাংলাদেশে এই মডেলটা বেশি চলে। সেটা হচ্ছে আপনার কোম্পানিতে আগে যে সিচুয়েশন, যেটা আমরা লেফট সাইডে দেখাচ্ছি, যে 4 জন শেয়ার হোল্ডার ছিল, 25K শেয়ার, মানে 25,000 করে শেয়ার সবার ছিল আর কি। ওই সময় এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, এবং আমরা টোটাল 1 লাখ শেয়ার ইস্যু করেছিলাম, হ্যাঁ, আফটার ফান্ডিং। সো এমন একটা সিচুয়েশন হলো যে একটা ইনভেস্টর, সে আপনাকে 20 লাখ টাকা দিবে 5% ইকুইটির এগেনস্ট কোম্পানি, রাইট? এখন দেখেন, তো তখন 5% যদি তাকে কোম্পানি দিতে হয়, তাকে আপনাকে দিতে হবে টোটালি, আগে 1 লক্ষ শেয়ার ইস্যু করা ছিল, এখন তাকে দিতে হবে 5,200, মানে 5,264 শেয়ার আর কি, যেটা আমরা বলি।
যদি এই অ্যামাউন্ট অফ শেয়ারস তাকে দেই তাহলে সে 5% শেয়ারস পাচ্ছে আর কি। তো টোটাল তখন আমাদের ইকুইটি কত হচ্ছে, 1,05,200 মানে 64 যেটা বলি আর কি আমরা। তো এতগুলো শেয়ারস হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু তাহলে কি হচ্ছে, তাকে এতগুলো শেয়ার দিতে হচ্ছে, কিন্তু এখন দেখেন যে চেঞ্জটা কি হয়েছে। নর্মালি তাকে যদি সে কি করতেছে, সে 5% 264 শেয়ার কিনছেন কত টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, তাহলে এক একটা শেয়ার দাম কত পড়তেছে, এক একটা শেয়ার দাম পড়তেছে 380 টাকা করে। কিন্তু দেখেন আপনি যখন কোম্পানি ফর্ম করেছিলেন তখন কিন্তু এক একটা শেয়ারের দাম ছিল কত, 10 টাকা। এই যে এক্সট্রা 370 টাকা তাকে বেশি দিতে হচ্ছে, এটাকে আমরা বলি শেয়ার প্রিমিয়াম, রাইট? সো দিস ইজ দ্য প্রসেস, যেটা আর কি নর্মালি যেভাবে আর কি সাবস্ক্রাইব করে। তো হোয়াট ইজ দ্য প্রসেসটা কেমন হয়? স্টেপ 1 যেটা হয়, সাপোজ আপনার কোম্পানি ইনভেস্টর, তার সাথে আপনি একটা ইনভেস্টমেন্ট টার্মশিট সাইন করবেন। এরকম যে দেখ, যেটা হয় আর কি নর্মালি বাংলাদেশি ইনভেস্টর এমনই করবে যে যদি 20 লাখ টাকা বলে থাকে, সে বলবে দেখো আমি তোমাকে 3 মান্থস দেবো, আজকে দিচ্ছি 10 লাখ টাকা, কালকে দিচ্ছি আপনাকে another 10 লাখ টাকা, রাইট? সো ওই টার্মশিটে বলা থাকবে যে এই ডেটে আজকে দিচ্ছি, নেক্সট ডেট হচ্ছে এই ডেটটা। তো ওই টার্মশিট সাইন করার পরে সে ওইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করবে। তো যখন ফুল ডিপোজিট হয়ে যাবে তখন তার সাথে একটা আপনি শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট সাইন করবেন যে ইউ আর বিং দ্য পার্ট অফ দ্য কোম্পানি, এন্ড কোম্পানির যে আরো কিছু টার্মস থাকবে শেয়ার হোল্ডার এগ্রিমেন্টে, কি করবে কি করবে না এবং কি কি ধরনের রাইটস সে পাবে এন্ড এভরিথিং। সো ওই এগ্রিমেন্ট সাইন করা হবে। এরপরে কি করবেন আপনি, তার নামে ওই যতগুলো শেয়ার যেটা আমরা উপরে দেখলাম অতগুলো শেয়ার তার নামে আপনি শেয়ার সার্টিফিকেট ইস্যু করবেন, এবং এই জিনিসটা সহ আপনি আরজিএসসি যেটা বলি কোম্পানি হাজে সাবমিট করবেন, দ্যাটস উইথ সাম আদার ডকুমেন্টস, যে আগে আমাদের শেয়ার ক্যাপিটাল এরকম ছিল, এখন একটা ইনভেস্টর এভাবে ইনভেস্ট করছে, দ্যাটস ওয়াই দিস আর দ্য থিংস উইল হ্যাভ টু বি চেঞ্জেস, দিস ইজ ইট। মাঝে মাঝে এমন হয় যে ইনভেস্টর আপনার কোম্পানিতে টাকা দেওয়ার আগে দে মে ওয়ান্ট টু সাইন দ্য শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট, দ্যাট ইজ অলসো ফাইন। সো দিস ইজ ইট অ্যাকচুয়ালি। এরপরে যেটা হয়, ফান্ড রেজিং করতে গেলে মানে আপনি কখন, এই যে আমরা উপরে দেখলাম যে 10 টাকার একটা শেয়ার যে 380 টাকা সে দিচ্ছে উইথ প্রিমিয়াম, সো কখন হাই প্রিমিয়ামে একটা কোম্পানিতে শেয়ার কিনে এবং কখন মানে কম প্রিমিয়াম, মানে ভ্যালুয়েশন কিভাবে চেঞ্জ হয় বা মাইন্ডসেট ইনভেস্টর কিভাবে চেঞ্জ হতে পারে আর কি। হ্যাঁ, তো নর্মালি দিস আর দ্য 5 সেক্টরস দ্যাট আসলে এটা ডিফাইন না, এটা ডিপেন্ড করে ইনভেস্টরের মাইন্ডসেটের উপরে, পার্টিকুলার ফাউন্ডার্স গ্রুপের উপরে। সো দিস আর দ্য মানে 5 থিংস দ্যাট দে টিপিক্যালি মেইনটেইন। যদি এই সেক্টরটা, যে সেক্টর নিয়ে স্টার্টআপটা শুরু হলো আর কি বা কোম্পানি শুরু হচ্ছে আর কি, এটা যদি হট সেক্টর হয় লাইক ফিনটেক বা আপনার ফুড টেক বা সামথিং এগ্রিটেক টাইপের, যে অনেক বড় হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, হ্যাঁ, তখন কিন্তু দে হ্যাভ এ হাই এক্সপেকটেশন যে হ্যাঁ আমি যদি এখন 5 লাখ টাকা ইনভেস্ট করি হাই প্রিমিয়ামে, আই উইল গেট ইট ব্যাক। বা টিম উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, লাইক আমরা একটা কোম্পানি শুরু করলাম, বাট যে যারা ফাউন্ডার্স গ্রুপ এখানে আছেন তাদের অলরেডি এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে এক্সপার্টাইজ আছে, সো দে গেট মোর ট্রাস্ট অন দ্যাট। দেন ফাংশনিং প্রোডাক্ট যদি কারো থেকে থাকে, যে ইটস নট লাইক অ্যান আইডিয়া, অলরেডি এটা মার্কেটে চলে আসছে, মার্কেটে ওদের ভালো ট্র্যাকশন আছে, হ্যাঁ, তো যদি এরকম থাকে তাহলে হ্যাঁ দে হ্যাভ দিস অ্যামাউন্ট অফ মানি অর দে ক্যান জেনারেটিং প্রফিট, বাট এটা যদি এই জায়গাতে আরো বেশি স্পেন্ড করতে পারে দে ক্যান গো বিগ। সো দ্যাট ইজ অলসো স্যাটিসফ্যাক্টরি পার্ট ফ্রম দ্য ইনভেস্টার্স টু গো ফর এ হাই প্রিমিয়াম অ্যান্ড ফাস্ট মুভার। যদি আপনি যদি ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে ফার্স্ট হয়ে থাকেন, then they may pay you more because they're adding like in better credibility. So যেটা আর কি নেগেটিভ যে ইস্যুস গুলো থাকে, যে কোন কোন ক্ষেত্রে মানে প্রিমিয়াম বা দে মে কুইট, আই মিন দে হ্যাভ এ লেস এক্সপেকটেশন অন দ্য কোম্পানি, যেটা হয় পলি পারফর্ম সেক্টর, যেটা আমরা বলি যে যে সেক্টরটা নিয়ে আপনি কাজ করতেছেন, ইয়া ইটস এ গুড প্রোডাক্ট, ইট হ্যাজ ডিমান্ড ইন দ্য মার্কেট, বাট সেক্টরটা অনেক বড় হচ্ছে না, তখন কিন্তু দে হ্যাভ লেস এক্সপেকটেশন, তো দে আর বিকাম ইনক্লাইন এন্ড ভ্যালুয়েশন মে গো ডাউন। এন্ড আরেকটা যেটা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, হাইলি কমোডিটাইজড আর উইথ লিটল প্রফিট মার্জিনস। এটা হচ্ছে কি, সে আপনি 1000 ক্লায়েন্ট সার্ভ করতেছেন, আপনার প্রফিট মার্জিন হচ্ছে মানে 5%, 1000 ক্লায়েন্ট থেকে সরি 100 টাকা নিলে আপনি মাত্র 5 টাকা এখান থেকে প্রফিট করতেছেন। তো দেখেন মাত্র কত টাকা হচ্ছে এখানে। বাট যদি এমন হয় যে আপনার 1000 ক্লায়েন্টস না, আপনি 100 ক্লায়েন্ট সার্ভ করতেছেন, বাট প্রফিট পার্সেন্ট 30%, তো তখন দেখেন আপনি কত টাকা সেভ হচ্ছে। আসলে এটা ভাবে ডিরেক্টলি বলা যায় না। সো দে ওয়ান্ট টু সে যে হাই প্রফিট মার্জিনের কোম্পানিগুলো, কাজ they want to get more confidence on that. So this actually depends on different sector. And যদি এমন হয় যে আপনি যে কোম্পানিটা শুরু করছেন, সো এটাতে অলরেডি অনেক কম্পিটিটর এখানে চলে আসছে, সো তখন ইনভেস্টরের জন্য একটু কনফিউজিং হয়ে যায় যদি যে কে এখানে বেটার করবে, সব অলরেডি তো দ্যাটস ইন দ্য মার্কেট, তো আপনাদের প্রফিট, আপনার মার্কেট ক্যাপচারিং ক্যাপাসিটি কেমন হবে, বা আপনাদের মার্কেট শেয়ারস কেমন হবে, এগুলো যদি কনফিউজ থাকে দে হ্যাভ সাম নেগেটিভ ইমপ্রেশন। আরেকটা যদি এমন হয় যে ইওর ম্যানেজমেন্ট টিম ইজ নট দ্যাট এক্সপিরিয়েন্স, যে পার্টিকুলার সেক্টর থেকে আপনি কাজ করছেন, অথবা আপনি যে পার্টিকুলার বিজনেস আইডিয়া ডেভেলপ করছেন, সেখানে যদি আপনার
এমনই থাকে যে আপনার প্রোডাক্ট মডেলটাকে এক্সিকিউট করার জন্য দু একজন মানুষ তো মিসিং অলরেডি, যে আরো মানুষ দরকার, যে কি পার্সনই মিসিং, এরকম জিনিস থাকে যদি, অথবা ইউর প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং অর হ্যাভ নো কাস্টমার ভ্যালিডেশন, ইউ হ্যাভ ভেরি গুড প্রোডাক্ট, ইটস লুকস রিয়েলি ফাইন, বাট আপনার কাস্টমার ভ্যালিডেশন আসতেছে না, কাস্টমার কিনছে না, সো তখন একটা কনফিউজিং পার্ট। আর এমন হয় দেখবেন এটা খুব বেশি হচ্ছে যে আমরা বলি কি আমাদের অনেক কাস্টমার হাইপ ক্রিয়েট করা দরকার, অনেক মার্কেটিং করতেছি, দেখবেন আমার ক্লায়েন্ট হচ্ছে পার মান্থ আমার 10টা মাত্র ক্লায়েন্ট হচ্ছে, বাট আমি নিয়ে লাইক কাপল অফ লাখ আমি ইনভেস্ট করে ফেলতেছি যে গ্রো করার জন্য। তখন কি হবে, আপনি কিন্তু 5 or 6 months পরে কিন্তু আপনি রান আউট অফ ক্যাশ হয়ে যাচ্ছেন। সো ওইটা একটা ইস্যু যে এটা কি তাড়াতাড়ি টাকা বার্ন আউট করে ফেলছে কিনা, বা দে হ্যাভ এ কনভার্সন ইস্যুস। সো রিগার্ডিং অডিটেড কমপ্লায়েন্স, সো আমি কোম্পানি করে ফেললাম, এরপর আমার কি কি জিনিস মেনটেন করতে হবে আর কি। সো একটা ইয়ারলি বেসিসে আপনাকে ট্রেড লাইসেন্স রিনিউ করতে হবে যদি লিমিটেড কোম্পানি হন বা সোল প্রোভাইডার হোয়াটএভার। আর কোম্পানি হাউস যেটা আমরা বলে থাকি, এখানে একটা ইয়ারলি অডিট সাবমিট করতে হয়, একটা যেটা মানে অ্যানুয়াল অডিট আমরা বলে থাকি। এরপর যদি আপনি যে ফাইন্যান্সিয়াল অডিট থাকে আপনার কোম্পানি প্রফিট লস ব্যালেন্স স্টেটমেন্ট, এটা অডিট ফার্ম থেকে সাইন করে ওটার সাথে সাবমিট করতে হয়। এবং আপনাকে সাপোজ আপনি একটা শেয়ার হোল্ডার চেঞ্জ করলেন, ডিরেক্টর চেঞ্জ করলেন, বা কোম্পানির জন্য লোন নিলেন, হ্যাঁ, বা কোম্পানির পার্টিকুলার একটা অবজেক্টিভ চেঞ্জ করছেন, এটা কিন্তু একটা ডেইলি কনস্ট্যান্ট, এটার জন্য রেগুলারলি আরজিসিতে এই জিনিসগুলো আপডেট করতে হয় আর কি। আর ট্যাক্স অফিসের ক্ষেত্রে আপনার কোম্পানি যে অ্যানুয়াল একটা ট্যাক্স আসতেছে এটা সাবমিট করতে হবে। এমপ্লয়ি ট্যাক্স খুব ইম্পর্টেন্ট, যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকেন এমপ্লয়ি ট্যাক্স ইজ অন ইউ, সো ইউ হ্যাভ টু মেইনটেইন ইট অ্যাজ ওয়েল, মানে কেটে রাখতে হবে আপনাকে। তারপর হচ্ছে আপনার ভ্যাট রিটার্ন গুলো, এটা কিন্তু মান্থলি বেসিসে, যদি আপনি ভ্যাট লাইসেন্স নিয়ে থাকেন আর লিমিটেড কোম্পানি এটা ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি, সো আপনি কিন্তু পার মান্থ ওয়াইজ ভ্যাট সাবমিশন করতে হচ্ছে। এন্ড যদি আদার লাইসেন্স আপনি দরকার হতে পারে, লাইক থাকে না যে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, বা যদি আপনি ফুড সেক্টরে কোনো কাজ করছেন, দিস লট অফ ইস্যুস। তারপর হচ্ছে ইনোভা ফাইন্যান্সিয়াল অডিটেড রিপোর্ট প্রিপারেশন এন্ড মান্থলি অডিট, এটা হচ্ছে একটা অডিট ফার্ম থেকে আপনি প্রিপেয়ার করতে পারেন। আপনার এটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য যে ইনভেস্টর আপনার কাছ থেকে মান্থলি স্টেটমেন্টও চাইতে পারে, অথবা কোয়ার্টারলি স্টেটমেন্টও চাইতে পারে, অথবা একটা ইয়ার এন্ডে। সো আপনি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান প্রিপেয়ার রাখতে হচ্ছে, এন্ড ইউ অলসো নিড টু সি যে আপনার কোম্পানির হেলথ কেমন যাচ্ছে। আর এছাড়া আরো অডিট থাকতে পারে, যখন আপনি কোম্পানি বড় হয়ে যাচ্ছে, কোম্পানি ল অডিট, যে কোম্পানি ল এর জন্য যে কমপ্লায়েন্সগুলো আমার মেনটেন করা লাগছে এগুলো সব আমি করছি কিনা। দেন লেবার ল অডিট, লেবার ডিপার্টমেন্টের সাথে ট্যাক্স ল অডিট, ডিউ ডিলিজেন্স প্রিপেয়ার করা লাগে এন্টায়ার ইস্যুস নিয়ে। দেন টেকনিক্যাল অডিট, যেটা হয় যে আপনার কোম্পানির সব টেকনোলজি জিনিসগুলো কাজ করছে কিনা। আইপি অডিট, যে আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলো আছে সবগুলো ইন প্লেসেস আছে কিনা। তারপরে ইন্ডাস্ট্রিয়াল অডিট, সাপোজ আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা আপনি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, দ্যাটস লট অফ ইন্ডাস্ট্রি ওইটার সেক্টর ওয়াইজ কিছু লজ এন্ড পলিসিস আছে যাকে আপডেট করে রাখতে হয়, আদারওয়াইজ ওই ডিপার্টমেন্ট থেকে আপনাকে নক করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অডিট পার্ট এন্ড কম্পেজ, যেটা আর কি মেনটেন করতে হয়। এখন যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক ইনভেস্টরের মধ্যে একটা মাইন্ডসেট থাকে এরকমের যে আই ওয়ান্ট টু ইনভেস্ট ইন ডেলাওয়্যার। আবার বাংলাদেশের কিছু মানুষ এরকম থাকে যে দে আর থিঙ্কিং যে আমি ডেলাওয়্যার ইনকর্পোরেট করলে মেবি আই ক্যান গেট ইনভেস্টার্স। আবার সামটাইমস এটা ক্যারেন্ট নিডস হয়ে যায় যে আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করে ফেললাম যেটার জন্য আমার গ্লোবাল ফাইন্যান্স একটা ফাইন্যান্সিং দরকার, লাগে আমার ক্লায়েন্ট আমাকে পেপ্যালে পে করতে চায়, স্ট্রাইপে পে করতে চায়, তখন কিন্তু আপনার একটা গ্লোবাল কর্পোরেশন দরকার হয়। সো এর জন্য মানুষ ডেলাওয়্যারের মাঝে মাঝে চুজ করে, অথবা ইউকেতে বিজনেস করে, অথবা সিঙ্গাপুরে। সো লেটস টক অ্যাবাউট ডেলাওয়্যার। যদি আপনি ডেলাওয়্যার, আই মিন ইউএস একটা স্টেট ডেলাওয়্যার, এখানে যদি ইনকর্পোরেট করি কি ধরনের বেনিফিট আমি পেতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে মিনিমাম আপনাকে একজন, যদি আপনি যদি ফাউন্ডার হন, সিঙ্গেল পার্সন ক্যান ওন ইন ডেলাওয়্যার ইভেন ওয়ান শেয়ারস। এবং আরেকটা বেনিফিট হচ্ছে যে ওরা আপনি যদি $10 ইভেন 1 মিলিয়ন শেয়ারস আপনি ইস্যু করে নিতে পারেন। সো এটা কোনো ইস্যু হবে না যে মিনিমাম এত টাকা শেয়ার ভ্যালু থাকতে হবে। এবং ওইখানে যে একটা বিজনেস করবেন আপনার একটা রেজিস্টার্ড এজেন্টের সাথে কাজ করতে হবে। দ্যাটস লট অফ অ্যাভেলেবল অনলাইন, আপনি জাস্ট সার্চ করে একজন রেজিস্টার্ড এজেন্ট পাবেন। তার কাজটা যেটা হবে, আপনি কোম্পানির জন্য সে একটা অ্যাড্রেস দিবে, এবং কোম্পানির ফাইলিং যেটা করতে হয় অ্যানুয়াল, সে আপনাকে এটা করে দিবে ইফ রিকোয়ার্ড। এবং যদি কোম্পানির নামে কোনো লেটার ইস্যুস হয় এন্ড আদার ডকুমেন্টস, ওই অ্যাড্রেসেই চলে যাবে এবং সে আপনাকে ওইটাকে ফরওয়ার্ড করে দেবে। সো দ্যাটস দ্য রেজিস্ট্রেশন সার্ভিসেস। সো সুবিধাটা কি ডেলাওয়্যারে করার? নাম্বার ওয়ান হচ্ছে নো রেস্ট্রিকশন অন দ্য ফরেন ইনভেস্টমেন্ট। যে আপনি দেখলেন যে আপনার চায়না থেকে একজন ইনভেস্ট করবে কোম্পানিতে, সো কিন্তু ডিরেক্টলি ওখানে টাকা পাঠিয়ে দিলে আপনাদেরকে শেয়ার ইস্যু করে দিতে পারছেন। সো এটা কোনো কান্ট্রি রেস্ট্রিকশন থাকে না। এন্ড দুই ধরনের শেয়ার ওখানে থাকে, কমন শেয়ারস এন্ড প্রিফার্ড স্টক। কমন স্টক আর প্রিফার্ড স্টক ডিফারেন্স হচ্ছে কি, ওই যে যারা ফাউন্ডার্সরা, আপনি তাদের নামে অনেক শেয়ার ইস্যু করে নিতে পারেন। লাইক এটা মিনিমাম অ্যামাউন্টে, বাংলাদেশের মতো না যে 10 টাকা করে শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। সো দ্যাটস দ্য ইস্যু। আর প্রিফার্ড স্টক হচ্ছে এটা ইনভেস্টররা প্রিফার করে। ওরা চায় যে আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, এটা প্রিফার্ড স্টক, যদি কোম্পানি লিকুইডেট হয়ে যায় বা কোম্পানি যদি কোনো নেক্সট রাউন্ডে যায়, যদি লিকুইডের ইস্যু চলে আসে, কোম্পানি যদি আগে লিকুইডেট হয় দেন আগে আমার টাকাটা দিবে বা আমাকে ফিক্সড একটা ডিভিডেন্ড দিবে। সো দিস ইজ সাম রাইটস, সো ইট কামস উইথ দ্য প্রিফার্ড স্টকের সাথে। এন্ড আরেকটা বড় বেনিফিট হচ্ছে ডেলাওয়্যারে, সেটা হচ্ছে আপনি যদি কোম্পানি ইনকর্পোরেট করেন ডেলাওয়্যারে, ওখানে আপনার
এই যে শেয়ার হোল্ডার্স ডিটেলস শুধু কোম্পানির নামে সবাই দেখতে পাবে, কিন্তু এই যে শেয়ার হোল্ডার্স কবে চেঞ্জ করতে হচ্ছে, শেয়ার হোল্ডারদের সার্টিফিকেট ইস্যু করা, তারপর হচ্ছে তাদের এই যে এগ্রিমেন্ট গুলো প্রিপেয়ার করা, মানে ডেলওয়্যার কর্পোরেশনের সাথে এগুলো কিছু ফাইল করতে হয় না। সো দ্য বেনিফিট ইজ যে লেস হ্যাসল, লাইক বারবার যে ফাইলিং করা, বারবার কমপ্লাই করা, এই যে একটা অপারেশনাল মানে টাইম বলেন, কস্ট বলেন, সবকিছু সেভ হয়ে যাচ্ছে এখানে। সো অ্যাকচুয়ালি ওদের ম্যানেজমেন্ট টোটালি ইন্টারনাল, এবং আপনি যদি সেফের এগেনস্ট ইনভেস্টমেন্ট নেন বা কনভার্টেবল নোটস এগেনস্ট দে অ্যাকসেপ্ট এনিথিং, তো এই ইয়ারলি মেইনটেনেন্স কস্টটা হচ্ছে ডেলিভারির অনেক কস্ট, মানে মানে লেস এক্সপেন্সিভ, বাট বেসিক্যালি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, এবং সবাই ডেলিভারির এই মিন কর্পোরেট স্ট্রাকচার নিয়ে অ্যাওয়ার, সো সেক্ষেত্রে ইট হ্যাজ এ ভেরি বিগ বেনিফিট। সো যদি কর্পোরেট ট্যাক্স রেটও দেখেন তাও অনেক কম, মাত্র 8.7% ডেলিভারি, যেখানে বাংলাদেশে এখন 32.5%। আর যদি পার্সোনাল ইনকাম ট্যাক্স দেখেন সেটাও ওখানে অনেক কম, মানে 0 থেকে শুরু হয় 6.6%, মানে ইট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ মানে আর্নিং ইউ হ্যাভ। সো ডেলাওয়্যারে অনেক ধরনের কর্পোরেশন থাকে, লাইক কর্পোরেশন যেটা বলি লাইক টোটালি লিমিটেড কোম্পানির মতো এলএলসিস থাকে, যেখানেও এটা লিমিটেড কোম্পানি বাট পার্টনারশিপে তো কাউন্ট হয়, দ্যাট মিনস আপনি কি শেয়ার ইস্যু করতে পারছেন না এখানে, বাট এইটা যখন আর কি ট্যাক্স ইস্যুজ আসে তখন ইন্ডিভিজুয়াল নামে এটা চলে আসে, বাংলাদেশের পার্টনারশিপের মতো আর কি। সো লিমিটেড পার্টনারশিপে কাইন্ডা ওরকম। আর ওটার জন্য সুবিধা হচ্ছে এই যে আপনি সাপোজ বাংলাদেশ থেকে একটা এলএলসি করলেন ইউএসএ তে, অথবা লিমিটেড পার্টনারশিপ হবে না, কারণ হচ্ছে এটা শুধু ওই ইউএসএ ন্যাশনালস নিয়ে পারে আর কি, এলএলসি করতে পারেন আর কি। তো ওদের শুধু আপনি যদি ওই দেশে বিজনেস না করেন, ইউ ডোন্ট হ্যাভ টু পে ট্যাক্স, যেটা হবে জাস্ট অ্যানুয়ালি $300 এবং ফাইলিং ফিটা দিতে হবে আর কি, বাকিটা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। কর্পোরেশনের জন্য সেম, কর্পোরেশন আপনি ইউএস তে করতে পারেন, করলে ওখানে যদি আপনার ওখানে দুই ধরনের ট্যাক্স থাকে, ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স আর কি, সেটা হচ্ছে যে যদি পেইড অফ ক্যাপিটালের উপর একটা ট্যাক্স থাকে, এবং হচ্ছে যদি পার ভ্যালু, তো আপনি অথরাইজ শেয়ার যতগুলো করবেন তার উপর একটা ট্যাক্স হয়, এটা একটু হায়ার হয়। অথবা আপনি যদি ওই মডেল ফলো না করেন, ইটস আপ টু ইউ, তো পার ভ্যালু লাইক আমি জাস্ট 100K ইনভেস্টমেন্ট নিলাম, সেজন্য 400 আসতে পারে, 400 US ডলার, সো ইটস অলসো লেস এক্সপেন্সিভ। অ্যান্ড যদি এমন হয় আপনি ওই দেশে একটা কোম্পানি করলেন, ওই কোম্পানি এখন বাংলাদেশের কোম্পানিকে 99% অন করছে, সো বাংলাদেশের কোম্পানি থেকে যদি আপনি যেই প্রফিটটা যদি ওই দেশে যায়, ওই জন্য ওই দেশের ট্যাক্স দিতে হচ্ছে না। সো ইউ ক্যান ফর্ম ইউর প্যারেন্ট কোম্পানি ইন ডেলাওয়্যার, অ্যান্ড আপনাকে এই লোকাল কোম্পানি এখানে কানেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যাক্স বেনিফিট পাচ্ছেন আর কি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেনিফিট অফ ডেলাওয়্যার। সো দ্য ইনকর্পোরেটিং Singapore is also kind of same. এখানে রিকোয়ারমেন্ট গুলো একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আপনার মিনিমাম ওয়ান শেয়ার হোল্ডার থাকতে হবে, একটা শেয়ার দিয়ে আপনি সিঙ্গাপুরে কোম্পানি করতে পারেন। একজন এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, একজন লোকাল ডিরেক্টর থাকতে হবে, যে ওই দেশের নাগরিক বা ওই দেশে একটা পার্টিকুলার ভিসা নিয়ে মানে রেজিস্ট্রি ভিসা নিয়ে কাজ করছেন, একটা লোকাল ডিরেক্টর দরকার হবে, একটা অ্যাড্রেস দরকার হবে, এবং একটা কোম্পানি সেক্রেটারিকে অ্যাপয়েন্ট করতে হবে। এই সব কিছু আপনি অনলাইনে পাবেন, অ্যান্ড ইউ হ্যাভ টু পে ফর ইট। সো টিপিক্যালি ইট কস্ট অ্যাবাউট 3,000 অ্যাকচুয়ালি সিঙ্গাপুরিয়ান ডলার টু গেট দিস প্যাকেজ। সো এভরি ইয়ার আবার এটা আপনাকে কিন্তু কস্ট করতে হচ্ছে আর কি। বাট সিঙ্গাপুরের সব থেকে বড় যে বেনিফিটটা, ওদের কর্পোরেট ট্যাক্স রেট 7% ইজ ফাইন, বাট আপনি যদি আপনার প্যারেন্ট কোম্পানি সিঙ্গাপুরে করেন, এটা যদি বাংলাদেশের সাথে আপনি কানেক্ট করেন, সো তখন কিন্তু এই বাংলাদেশ থেকে কোম্পানি যে ইনকামটা করে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছে, সেজন্য ট্যাক্স দিতে হচ্ছে না, এবং ওদের কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই। যদি আপনি ওইখান থেকে শেয়ারটা সেল করে চলে আসেন, ইউ ডোন্ট হ্যাভ টু পে ট্যাক্স। তারপরে ধরেন ওদের হচ্ছে ফরেন যদি আপনি যদি ওইখানে কোম্পানি করে ওটার ব্রাঞ্চ যদি বাংলাদেশে করেন, তারপরে কিন্তু এখান থেকে যদি একবার ট্যাক্স দিয়ে ওই দেশে নিয়ে যান, তখন কিন্তু আপনাকে করতে হচ্ছে না, কি বলে এটাকে, ওই দেশে ট্যাক্স দিতে হচ্ছে না। তারপর সব থেকে বড় যে বেনিফিটটা সিঙ্গাপুর অফার করতেছে, যদি স্টার্ট আপ কোম্পানি হয়, আগে ছিল যে গত বছরই এটা ছিল যে যদি 100K সিঙ্গাপুরিয়ান ডলার মানে 62 লাখ টাকার মতো যদি ইনকাম করেন আপনার কোম্পানি থেকে, এটার জন্য কোনো ট্যাক্স দিতে হতো না। এখন 75% রিডাকশনস, দ্যাট মিনস যদি 70% ট্যাক্স হয়ে থাকে, ওখান থেকে যে ট্যাক্সটা আসতেছে টোটাল অ্যামাউন্ট থেকে 75% ডিলিট হয়ে যাচ্ছে, মাত্র 25% আপনি দিতে হচ্ছে। আর নেক্সট যে আবার যদি ইনকাম করেন যে 100K, নেক্সট 100 এর জন্য 50% এক্সামশনস। সো এই এক্সামশনসটা আপনার নেক্সট 3 ইয়ার্স এর জন্য অ্যাপ্লিকেবল। সো দ্যাটস লট অফ বেনিফিটস ইনকর্পোরেটিং সিঙ্গাপুর অ্যাকচুয়ালি। তার থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি একটা যদি গ্লোবাল প্রোডাক্ট ডেভেলপ করেন, আপনার পেপ্যালের সার্ভিস দরকার, স্ট্রাইপের সার্ভিস দরকার, এটা কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন। আরো অনেক বেনিফিট আছে, সেটা হচ্ছে যে আপনি সিঙ্গাপুরে করেন অথবা ডেলাওয়্যারে করেন, আপনি তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য অ্যাজ পার দ্য ল হচ্ছে যে দেশে যান ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি প্রেজেন্ট দেয়ার। So without being present, there's some payment gateway like Stripe, Atlas, Fallen, বা TransferWise, ওরা কিন্তু অনলাইনে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়ার সুবিধা করে দিচ্ছে। So without even going there, you can incorporate a company in Singapore and Delaware, get your bank account, get your payment. There's a lot of things that you can do with that. So that's actually another benefit. যদি আপনার কোম্পানি এমনই হয় যে it's not just about the funding requirements, আমার প্রোডাক্টটাই গ্লোবাল এবং আমার গ্লোবাল ফান্ডিং কানেক্ট করতে হবে, তখনকার জন্য একটা বেনিফিশিয়াল সলিউশনস।
কর্পোরেট গভর্নেন্স এটা খুবই একটা ক্রেডিটস, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কখন আমাকে কর্পোরেট গভর্নেন্সে যেতে হবে, রাইট? সো যখন আমরা একটা কি থাকে একটা সিড স্টেজ স্টার্ট আপ থাকে বা আর্লি স্টেজ থাকে বা গ্রোথ স্টেজ যেটা আমরা বলি আর কি, তো যখন আমরা কর্পোরেট গভর্নেন্স মানে প্র্যাকটিস করে থাকি একটা কোম্পানির জন্য, আমরা কি সেগ্রিগেট করে ফেলি যে এই কোম্পানি কোন ক্যাটাগরিতে পড়বে, জাস্ট ইউ হ্যাভ সাব সেট অফ কোয়েশ্চেন্স উইথ দ্যাট উই ক্যান ফিট ইন ওভার দেয়ার। সো এই মানে এক একটা প্যারামিটার ডিফাইন করে আপনাকে এক একটা ডিপার্টমেন্ট সেট আপ করতে হবে। কর্পোরেট গভর্নেন্স নট লাইক কমপ্লায়েন্স, ইটস জাস্ট পার্ট অফ দ্যাট, রাইট? সো সেক্ষেত্রে যেটা আমরা করে থাকি আর কি, যে লাইক এমপ্লয়ি সাইজ, ফান্ডিং, কত টাকা ফান্ড এখানে আসছে, কত বছর হলো এটা মানে কাজ করছেন, বোর্ড অফ ডিরেক্টরের সাইজ কেমন, তারপর কম্পোজিশন পজিশনস কেমন, মেম্বার প্রোফাইল কেমন, বা কমিটি কি কমিটি ওদের কাছে আছে, এটার উপর বেসিস করে আমরা অনেক জিনিস সাজিয়ে থাকি একটা কোম্পানির জন্য। সো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? নাম্বার ওয়ান, সে আপনার কোম্পানি একটা গ্রোথ স্টেজে চলে আসতেছে, এমন যে সাপোজ আমি শুরু করলাম 2 or 3 মাসের মধ্যে, হঠাৎ করে আমার অনেক বেশি গ্রোথ। এখন দেখেন আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট সেট করা লাগছে, অপারেশন ডিপার্টমেন্ট, এদের সাথে একটা কোরিলেশন করা, হ্যাঁ, আবার পিয়ার গ্রুপ সেট আপ করা, তো সবকিছু কিন্তু একটা কানেক্টেড সিচুয়েশনে থাকতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু আপনি হঠাৎ রিপিট গ্রোথটা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না। যদি এই জিনিসগুলো ফিক্স করা থাকে মানে উইথ প্রপার কর্পোরেট গভর্নেন্স, ইউ ক্যান ট্যাকেল দ্য ইস্যুস, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আরেকটা পার্ট হচ্ছে, যখন একটা ইনস্টিটিউশন ইনভেস্টার্স অথবা একটা ভিসি ফান্ড যখন আপনি ইনভেস্ট করবে, দেখেন তারা 5 or more than that or 10 years এক্সপিরিয়েন্স কোম্পানি, তো ওদের যে মানে কর্পোরেট প্র্যাকটিস বলেন, যে এক্সপেকটেশনস, হ্যাঁ, ওই যে কালচার, এই পার্টটা কিন্তু তারা আপনার কাছে এক্সপেক্ট করতে পারে, মানে এই জন্য পারে কাজ দেয়ার উইথ দ্যাট, রাইট? সো ওই পার্টটা যখন আপনি অ্যাডপ্ট করতে পারবেন না, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। লাইক এটা ফাউন্ডার্স আমাদের দেশে বা টিপিক্যালি ফাউন্ডার্স যেটা হয়, যে সে 25 to 30 years old বা লেস দ্যান দ্যাট, তাদের কিন্তু অত বেশি মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না। সো সেক্ষেত্রে অ্যাডাপ্টেবিলিটি বলেন, কালচারাল একটা মিঙ্গলিং বলেন, এটা অনেক সময় ডিলে ক্রিয়েট করে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড ইউ হ্যাভ টু ফিক্স থিংস ইন দ্যাট ম্যানার, and it also mitigate the communication gap between the investors, founders, and employees, because there should be a balance, I mean networking, বা ব্যালেন্স একটা কমিউনিকেশনস, যে ইনভেস্টর এক্সপেকটেশন এটা সে এতবার পরে আসছে, বা ফাউন্ডার্সদের সাথে এমপ্লয়ীদের এইভাবে মানে ম্যানেজমেন্ট থাকতে হবে। সো দিস আর দ্য থিংস দ্যাট এই যে কালচারটা কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে উইথ প্রপার প্র্যাকটিস ইউ ক্যান ফিক্স ইট। তারপরে ইট অলসো ক্রিয়েট ট্রান্সপারেন্সি ইন দ্য কোম্পানি, যে এক একটা ডিপার্টমেন্টের সাথে এক একটা ডিপার্টমেন্টের ট্রান্সপারেন্সি, বা ফাউন্ডার্সের সাথে ইনভেস্টরের ট্রান্সপারেন্সি, বা এমপ্লয়ির সাথে কোম্পানি ম্যানেজমেন্টের ট্রান্সপারেন্সি, ইট ক্রিয়েটস ইন দ্যাট ওয়ে। তারপরে এমন হয় দেখবেন একটা কোম্পানি অনেক আর্ন করে ফেলছে, দে হ্যাভ এ ভেরি গুড ভাইব ইন দ্য কমিউনিটি, বাট প্রবলেম যেটা হয় যে কাস্টমার্স ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিসেস। সো কোম্পানি ইজ ডুইং গুড, কাস্টমারের জিম্মি হয়ে যাচ্ছে। সো এই যে একটা কোম্পানির ভিশনস কি ছিল, কাস্টমারের সাথে একটা ভালো পিয়ার কমিউনিকেশন ক্রিয়েট করা, টোটাল জিনিসটাকে একটা মনিটর সিচুয়েশন নিয়ে আসা, দ্যাটস ইম্পর্টেন্ট, ইটস পার্ট অফ কর্পোরেট গভর্নেন্স। দেন আপনি যখন একটা সেট আপ রুলস এর মাধ্যমে চলবেন, একটা কর্পোরেট গভর্নেন্স ইমপ্লিমেন্ট কর্পোরেট কোম্পানিতে, ইউ উইল সি যে আমার কোম্পানি কোন ডিপার্টমেন্টের উইকনেস কি বা কোন ডিপার্টমেন্টের স্ট্রেংথ কি, সো ইট উইল ফিক্স থিংস আপ। অ্যান্ড আরেকটা পার্ট খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বোর্ড ডাইভার্সিটি। তো আমরা যেই 3জন মিলে যদি একটা কোম্পানি করে থাকি, ওই 3জনই যদি সবসময় থাকে, দেন কিন্তু একটা ইস্যুস ক্রিয়েট হয়ে যায়, কারণ একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে না। সো ইউ শুড ইনকর্পোরেট সাম ফ্রম আদার ব্যাকগ্রাউন্ড, যাতে ওই ইনপুটটা হয়ে we can go in the right path. So these are the things we actually follow. So what are the common practice corporate governance এর জন্য? Like এটা খুব ইম্পর্টেন্ট যে বোর্ড মেম্বার্স শুড বি রিকোয়ার্ড টু শো আপ আর প্রিপেয়ার্ড। এর মানে হচ্ছে কি, যে একটা বোর্ড মিটিং ডাকা হলো, জাস্ট বিকজ অফ বোর্ড মিটিং আমি পার্টিসিপেট করবো এই জন্য বোর্ডে যাওয়া উচিত না। আমার অ্যাজ এ বোর্ড মেম্বার কি কি রোল ছিল, আই শুড ডু মাই হোমওয়ার্ক, প্রিপেয়ার করা, আমার যে কন্ট্রিবিউশনটা ছিল আমি কি করে, এবং আমার যে এনগেজমেন্ট কমিটমেন্ট ছিল সবকিছু রেডি করে আই শুড গো টু দ্য বোর্ড, যাতে বোর্ডে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট না হয়। তারপরে থাকে যদি আর্লি স্টেজ যে কোম্পানিগুলো থাকে, তারা কিন্তু এই যে বোর্ড কিভাবে মেনটেন করতে হয়, হোয়াট ইজ দ্য ডেকোরাম, হোয়াট শুড বি দ্য পলিসি, এগুলো কিন্তু তাদের লেস অ্যাওয়ার, মানে দে আর লেস অ্যাওয়ার অফ ইট। একটা কোম্পানি হয়ে যেতে একটা স্ট্রাকচার, কোম্পানির কালচার মানে ডেভেলপ করতে ইট টেকস টাইম। তো যখন একটা ইনস্টিটিউশন থেকে একজন বোর্ড মেম্বার বসে, যখন একটা স্টার্ট আপ থেকে বসে আর কি, বা নিউ কোম্পানি থেকে, এক্সপেকটেশন কিন্তু সেম থাকে না। সো দুই পক্ষকে এটা মানে বুঝতে হয় আর কি, সো হাউ দে ক্যান কোলাবোরেট। দেন আরেকটা পার্ট যেটা থাকে, যে সাপোজ আমি একজন বোর্ড মেম্বার পার্টিকুলার সেক্টর থেকে এসেছি, সো এই বোর্ড মেম্বার হিসেবে আমার এক্সপেকটেশন কি, মেবি আই এম গেটিং রিমিউনারেশন, মেবি আই এম গেটিং আইডেন্টিটি যে আমি অমুক কোম্পানিতে বোর্ড মেম্বার আছি, বাট এট দ্য সেম টাইমস আমরা কিন্তু এই যে আমার এক্সপেকটেশন এটা সবাইকে বলে দিতে হবে। বলে দিতে হয় মানে ইট শুড বি ক্লিয়ার, যাতে সবার এক্সপেকটেশনটা ওপেন থাকলে there should be a very good understanding or commitment. So this is important. And
it is not really recommended যে প্রথমেই আপনাকে কর্পোরেট গভর্নেন্স এত কমপ্লেক্স করে ফেলতে হবে, বিকজ এটা মানে স্টার্ট, বাট উইন অ্যাজ ইট গো ফার্দার ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাডপ্টিং ইট, বিকজ যখন আপনি কর্পোরেট একটা ওয়ার্ল্ডে যাচ্ছেন, একটা সেট আপ দিচ্ছেন, এভরিথিং মানে ওইভাবে কানেক্ট করে নিতে হচ্ছে। সো আরেকটা পার্ট খুবই ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ অফ হিজ রিনাউন্ড পার্সন or something, it's not advisable you get it on the board. Try to get someone যে ভ্যালুয়েট করতে পারে, সে আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ আছে তার, অথবা একটা পার্টিকুলার প্রফেশন বলেন বা সার্ভিস সেক্টর বলেন যেটা আপনার কোম্পানির জন্য দরকার, তার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে। সো এই টাইপের মানুষগুলোকে যদি নিয়ে আসেন, দেন দেয়ার উইল বি আ ভেরি গুড কম্বিনেশনস অফ দ্য পাওয়ার প্যাক, অ্যান্ড ইউ ক্যান গো উইথ দ্যাট। আরেকটা পার্ট হচ্ছে জাস্ট বিকজ আমি বোর্ড মেম্বার্স অ্যান্ড আমি কোম্পানির একটা কিন্তু পার্টিকুলার ভিশনস অ্যান্ড ইম্প্যাক্ট ভিশনস থাকে, সো ওইগুলো কিন্তু আমাকে অ্যালাইন করতে হবে যে কোম্পানির ভিশনস হচ্ছে এইটা, এইভাবেই আমার কোম্পানির ইস্যুসটা নিয়ে আসতে হবে, কিপিং অ্যাপার্ট হোয়াট ইজ মাই পার্সোনাল কমিটমেন্ট। আর সব থেকে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, সে আমি একটা কোম্পানি শুরু করলাম, তো যদি 1 মাস পরে বা 1 বছর পরে বা 3 বছর পরে আমি সামহাও মারা যাই, রাইট, বা ইফ আই পাস অ্যাওয়ে, ইফ আই জাস্ট সুইচ দ্য কোম্পানি, যদি আমার একটা সাকসেসর না থাকে, আই মিন লাইক আমার অল্টারনেটিভ, হ্যাঁ, তাহলে কিন্তু এই কোম্পানি আর চলছে না। তার মানে কি, আমি আমার রেসপন্সিবিলিটিকে সেগ্রিগেট করতে পারিনি, আমি আমার পাওয়ারটা আরেকজনকে অ্যাসাইন করতে পারিনি, দ্যাটস ওয়াই কিন্তু কোম্পানি ডাউন হয়ে যাচ্ছে। তো যখনই একটা ইনস্টিটিউশন ইনভেস্টর আপনি ইনভেস্ট করবে, সবার আগে দেখবে সে যদি যে ফাউন্ডার, যে তার কাছে কি সব ক্ষমতা কিনা, সেই কন্ট্রোল বা রেসপন্সিবিলিটি সেগ্রিগেট করতে পেরেছে কিনা। হ্যাঁ, যদি এটা না করতে পারে তাহলে কিন্তু দে গেট কনফিউজড এন্ড দে বিকাম লেস ইন্টারেস্টেড, কারণ তারা সবসময় একটা অল্টারনেটিভ চায় এবং তারা একটা ব্যালেন্সড ওয়ে চায়। লাইক একটা ফাউন্ডার যদি 70% ওন করে একটা বড় স্টেজে গিয়ে, তাহলে কিন্তু কোম্পানিটা মানে অনেকটা ইন হিজ হ্যান্ড। সো যদি প্রপার ব্যালেন্স না থাকে টিমে, দেন কিন্তু একটা কন্ট্রিবিউশন সিচুয়েশনে গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। সো ওইটাও অলসো ইম্পর্টেন্ট। সো আমাদের উচিত হচ্ছে যে আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একজন কাজ করছেন, মার্কেটিং একজন, সো উইথ দ্যাট আমাদের একটা সাপোর্টিভ পার্সন এখানে নিয়ে আসতে হবে আর কি, যাতে একটা অল্টারনেটিভ আমি এখানে কানেক্ট করে নিতে পারি। সো অ্যান্ড ইউ শুড অ্যাড সামথিং ফর ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা খুবই একটা ব্যাড, আই ওন্ট সে ইটস ব্যাড, বাট ইট হয় যে 3জন ফাউন্ডার নিয়ে কাজ করতেছি, আমরা ইনভেস্টরকে জানাচ্ছি না যে দেখো আমার ভিতরে কি হচ্ছে, আমার মার্কেটিং সেলসকে মানে বলতেছি না যে আমার ফান্ড নাই, বা আমি এখানে বলতেছি। সো ইয়া, দেয়ার শুড বি সাম ব্যালেন্সেস, বাট ইউ শুড মেনটেন সাম ট্রান্সপারেন্সি। সো এই জন্য একজন থার্ড পার্টি যদি এখানে চলে আসে, ইউ শুড বি অ্যাফ্রেড অফ ইট, it will get some transparency এবং জিনিসগুলো কিন্তু ভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। সো ইউ শুড অলসো ট্রাই মানে স্টার্ট সাপোর্টিং দ্যাট, একটা এক্সটার্নাল পার্সন আসলে ইট অলসো বিকাম এন অ্যাডিং অ্যাড ভ্যালু। নেক্সট যেটা হয় আর কি, খুবই ইম্পর্টেন্ট যে এক্সিট পলিসিটা কি। ওকে, আমি কোম্পানি করে ফেললাম, আমি কোম্পানিতে ইকুইটি রয়েছে, বাট হাউ আই উইল এক্সিট। তো এক্সিট পলিসি যেটা হয় যে আমি কোম্পানির 5% আজকে ইনভেস্টর কিনেছিলাম, আমি যদি সেকেন্ড একটা ইনভেস্টর পেয়ে যাই, সো তার কাছ থেকে ইকুইটি সেল করে বের আসতে পারি, বা ফাউন্ডার্স আমার এখন 50% আছে, আমি আস্তে আস্তে করে 5 ইয়ার্স 6 ইয়ার্স পরে সেল আউট করে আমি বের হয়ে আসতে পারি। আবার এমন হতে পারে যে আমার সমসাময়িক একটা কোম্পানি আমার সাথে মার্জার করতে চাচ্ছে, যে তারা একসাথে মানে কাজ করবে আর কি ইন পার্টিকুলার জয়েন্টে, অথবা টোটালি আমাকে অ্যাকোয়ার করে নিতে পারে, দ্যাট ইজ অলসো মাই এক্সিট। এমন হতে পারে যে আই ডিড এ ভেরি গুড থিংস, বাট জিনিসটা স্কেল আপ করেনি, বাট একটা ইন্ডাস্ট্রি পার্সনস মেবি গট মাই অ্যাটেনশনস অ্যান্ড হি ইজ হায়ারিং মি, সো ইউ ক্যান এক্সিট ইন দ্যাট ওয়ে। সো আপনার প্রোডাক্ট ওখানে চলে যাচ্ছে এবং ইউ ক্যান এক্সিট, রাইট। তো আরেকটা পার্ট যেটা হয়, এটা বড় কোম্পানির জন্য এটা হয় যে আইপিও তে চলে যাচ্ছে, যে ইনভেস্টররা প্রায় $100 million এখানে ইনভেস্ট করে ফেলছে, and founders equity at the percent, investors equity at the percent. Now they can go to IPO তে গেলে যারা typical founders, I mean initial investor ছিল, IPO থেকে তারা বের হয়ে আসতে পারে, I mean like পাবলিকলি শেয়ার কিনে নিচ্ছে এবং তারা ওখান থেকে এক্সিট নিয়ে নিচ্ছে আর কি। আর হয় যে এমন যে আপনার একটা প্রোডাক্ট ডেভেলপ হয়ে গেছে এবং একটা খুব ভালো ইন্টেলেকচুয়াল সফটওয়্যার ডেভেলপ হলো বা পার্টিকুলার প্ল্যাটফর্ম, আপনি কিন্তু এই আইপি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা মানে ট্রেডমার্ক বলেন বা ভ্যালু হোয়াট এভার, সো এই জিনিসগুলো কিন্তু আপনি সেল আউট করে কোম্পানি থেকে বের হয়ে আসতে পারেন। তো সব থেকে বড় জিনিসটা স্টার্ট আপ মডেল আর টিপিক্যাল বিজনেস মডেলের, সেটা হচ্ছে যে ভ্যালুয়েশন ইস্যুস। আপনি দেখেন, আপনি 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করলেন, আপনার কোম্পানির ভ্যালুয়েশন এত, কিন্তু বছর শেষে কিন্তু আপনার 1 লাখ টাকা রেভিনিউ নেই। নেক্সট ইয়ার আপনি আবার 2 কোটি টাকা নিলেন, কিন্তু আপনার কোম্পানির রেভিনিউ নেই, কিন্তু কি হচ্ছে, কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু কোম্পানি আগাচ্ছে। বাট এমনও হতে পারতো যে আপনি কোম্পানি 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়েছেন, বাট বছর শেষে আপনার কোম্পানি 2 লাখ টাকা রেভিনিউ আসতেছে, রাইট। সো রেভিনিউ থেকে যারা এক্সিস্টিং কোম্পানি, তারা কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিতে পারছে, হ্যাঁ, তখন কোম্পানির ভ্যালুয়েশন অনেক বাড়ছে না, কোম্পানি অনেক হাই ক্রিয়েট করতেছে না, বাট স্টিল ইউ ক্যান গেট ডিভিডেন্ড আউট অফ ইট।
So these are the things. So as a founder, you have to decide like আমি কি ভ্যালুয়েশনের এগেইনস্টে যাব যে অনেক কোম্পানি বড় বড় করে মানে হাইপ ক্রিয়েট করে যাব এন্ড অ্যাডিং গ্রোথ এন্ড এভরিথিং, অর আমি বুটস্ট্র্যাপিং করবো, যে স্মল ইনভেস্টমেন্ট নিয়ে আমি প্রফিট মার্জিন ক্রিয়েট করবো এবং বিজনেসটাকে আমি আমার মতো করে রাখবো এবং জিনিসটাকে স্কেল আপ করার চেষ্টা করবো। সো ইট ডাজন্ট মিন যে স্টার্ট আপ হলেই আমাকে অনেক বেশি হাইপ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ সব জায়গায় এক্সপেক্ট করতে হবে। ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু গো, আই মিন উই হ্যাভ টু গো উইথ আ রেভিনিউ স্ট্রিম, লাইক we are making profit out of it. So this is actually it. And the last things that we want to conclude is like, this is actually our experience, like what we see in the industry based on our like couple of years experience. So যখন আপনি একটা ইন্ডাস্ট্রি লাইক বাংলাদেশের মতো ইন্ডাস্ট্রিতে কোম্পানি লঞ্চ করবেন, try to avoid the word freemium. I mean, it's not avoid, like try to go to the market. আমি সব ফ্রি দিয়ে দিচ্ছি এবং তারপরে জিনিসটা বড় করে যাবে, তারপরে মানুষ আবার কনভার্ট করবে। বাট না, অ্যাকচুয়ালি এটা খুবই কম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি ট্রাই টু মেক সাম প্রফিট ইন দ্য বিগিনিং, হ্যাঁ হাই প্রফিট মানে চেষ্টা করেন, এরপর যদি না হয় দেন কন্ট্রিবিউট ইন এ ডিফারেন্ট ওয়ে। তারপরে হচ্ছে আপনি কোম্পানি একটু ব্র্যান্ড বিল্ডিং এর আমরা চেষ্টা করি, রাদার দেন যে অনেক কাস্টমার্স থাকবে বাট নো ওয়ান ইজ পেইং। সো ওই যে একটা ইনভেস্টারের মানে নিয়ে আমি অনেক বেশি পেইড গ্রোথ, হ্যাঁ পেইড গ্রোথ মানে যেটা আমরা বলি যে অনেক ফান্ডিং করে ফেলতেছেন এভরিথিং, বাট আমার কোম্পানিতে কিন্তু কাস্টমার্স কম, আমার প্রফিট কম, আমার রেভিনিউ আসতেছে না। সো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত। and try to avoid burning all the money from the investors, so যাতে নেক্সট রাউন্ডে আমরা যেতে পারি। কারণ ইনভেস্টর যদি দেখে যে আমি এত টাকা ইনভেস্ট করে ফেলছি কিন্তু আমার কাস্টমার্স কম, আমার রেভিনিউ কম, যতই আমাদের গ্রো আমরা দেখাই যে অনেক মানুষ আমাকে চেনে, তখন কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার ওরা ভয় পেয়ে যায়। কারণ তখন কিন্তু নাম্বার কাউন্ট হয় যে এতগুলো টাকা ইনভেস্ট হয়েছিল, এত প্রফিট মার্জিন ছিল। যদি ওই নাম্বারগুলো আমরা না বলতে পারি দেন কিন্তু আমরা নেক্সট রাউন্ডে যেতে পারছি না। So this is it actually, and thank you so much guys. আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ তাজ, অনেক ডিটেইল সেশন ছিল এন্ড অনেক ডিটেইল এন্ড এভরিথিং, এন্ড আমরা অনেক কিছুই জানতে পারলাম। আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, সো উইল গেট ব্যাক টু দ্য কোশ্চেনস এ বিট লেটার অন। সো প্রবাবলি আরো যে কোশ্চেনস গুলো আসবে একসাথে আমরা নিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ তাজ, ফার্স্ট অফ অল ফর ইউর সেশন। এন্ড ইফ ইউ শেয়ার স্ক্রিনটা যদি বন্ধ করে দেন তাহলে আমরা উই ক্যান ইন দ্য মিন টাইম we can also invite Taush আমাদের সাথে জয়েন করেছে, রাইট? Taush শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, সো Taush অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে একটু থাকেন, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে আবার আসবো এবং আমরা এখন তাওশের সেশনটা থেকে হয়ে আসি। সো শেহজাদ নূর তাওশ, the CEO of Gaze Technology, অনেক টপ অফ দ্য টাউন স্টার্টআপ এখন, এবং আমরা যেরকমটা জানি তাওশ ইজ এ টেক পারসন এন্ড কি বলবো টেক স্টার্টআপ পারসন ফ্রম ভেরি লং। ওর স্কুল থেকেই অনেক টেকনোলজি নিয়ে কাজ শুরু করছে, টেকনোলজি নিয়ে এবং অনেক ইনোভেশন নিয়ে কাজ শুরু করেছে এবং হচ্ছে এখনো করছে, এর মধ্যেও অনেকগুলা ভেঞ্চার করেছে। সো নাও দ্য ভেঞ্চার ইজ ইন, ইটস ভেরি সলিড, very promising and working অনেক বছর ধরে। and interestingly just if I'm not wrong, last কয়েক সপ্তাহের মধ্যে তার একটা ফান্ড রেজ করেছে, I guess সিরিজ স্টেজে। এবং আরো ইন্টারেস্টিংলি আজকে যেটা নিউজ দেখলাম, তো they got a new CTO, যে যিনি I guess একজন কানাডিয়ান নাগরিক and very experienced, আগে সম্ভবত ইভেন্ট বাইটে ছিলেন, ওটার আগে একটা স্টার্টআপে ছিলেন। সো ভেরি সলিড টিম অফ তাওশ ইজ ভেরি ইয়াং পারসন বাই দ্য ওয়ে। তাওশ এর এইজ ইন 20s এন্ড আমার থেকে তো বয়সে অনেকই ছোট, বাট স্টিল হি ইজ লাইক ডুইং অ্যামেজিং থিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশে না বাইরেও কাজ করছে এবং ওর কিছু প্যাটেন্টও পেন্ডিং আছে, মানে if I'm not wrong IBM or which one it is, Tash? হ্যাঁ ভাই IBM, রাইট। সো IBM এর সাথে সে যখন সেখানে ছিল তখন একসাথে তার কিছু ইনোভেশন তাও সে IBM এর নামে প্যাটেন্টের জন্য দেওয়া আছে ইউএসএ তে। সো থ্যাংক ইউ ভেরি মাচ তাও, তোমার সময় বের করেছো আমাদের জন্য, এন্ড তোমার যেহেতু রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্সটা আছে সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। তো তাও ওভার টু ইউ। Thank you, Beth. Thank you for the great introduction. Assalamu alaikum. So I'm going to talk about fundraising today. So mainly
just cover যে আমাদের এক্সপেরিয়েন্সটা কি, and how we did what we did, and whatever progress that we've made. So it basically whatever we've learned in that process. So I think সবচেয়ে important statement that I'll start off with is fundraising at the end of the day is a means to an end, not an end itself. What that means is যে মানে আমরা fundraising করি business grow করার জন্য, but fundraising itself is not the goal. মানে গোলটা এটা না যে আমি $50 million raise করবো and that's my business, but that's not a business, right? So fundraising is about আমি fundraise করে কিভাবে I can scale my business, not about আচ্ছা আমার fundraising is success. So let's not define fundraising as success. Fundraising is a means to an end, not an end itself. So I'll sort of start off with the presentation. Yeah. So first disclaimer, আমি যত কিছুই বলবো যাই শেয়ার করবো, it's all based on আমার opinion and আমার experience, whatever I've learned. এবং আমি কিন্তু মানে on more or less a daily basis I take advice from experienced founders both in Bangladesh and outside Bangladesh, যারা who tell me a lot about their experience and ওরা কিভাবে কি জিনিসপত্র করছেন, and oftentimes যেটা আমরা দেখি যে different founders have different experiences, different perspectives, এবং there is no one right way of doing things. So আমি যেগুলো বলবো is based on my perspective, based on আমি যে আমার জন্য যেটা ওয়ার্ক করছে যেটা করে নাই, but it's not to say যে আমি যেটা বলছি that is the word that you should live by. So I will try to share my experience, but it's entirely based on my opinion. আর আরেকটা জিনিস হচ্ছে যে I'm not an expert on fundraising. মানে we have raised fund, alhamdulillah, and we've been lucky to be connected with the right people in the right time, and we got funded in very appropriate times, if I will. But by no means am I the expert on fundraising. But that being said, obviously I'm happy to share my knowledge. So I mean, more or less আমার experience and যত কিছু আমি বলবো I will relate it back to Gaze, as to Gaze exactly কোনটা কিভাবে করছে, so that you have a better idea. So first question, why raise at all, right? মানে আমরা কেন fundraise করি? And the reason আমরা fundraise করি is so that আমরা আমাদের growth accelerate করতে পারি, or so that আমরা আমাদের business scale করতে পারি. So like I said, fundraising is not about acha I'm going to be on the headlines, or the company is going to মানুষজন কোম্পানিটাকে অনেক successful মনে করবে if I raise funds. That is not the goal. That is not why anyone fundraises. If you're fundraising, it should be because you want to accelerate your growth. It's because you want to recruit the best talent, or you want to improve or build your product and improve it to 100x or something. So it should all be about how you can grow the business, how you can grow your product, and in the long run, and again এটা খুব important, in the long run, how you can maximize profitability through scale. So at the end of the day, raising funds is about growing your company. It's not about raising funds for the very reason to raise funds. But it's not because you just want to raise funds. It's because you want to grow the company. So fundraiser main কারণ হচ্ছে accelerating growth, recruiting the best people. Because oftentimes, obviously, if we want to recruit, Arif mentioned, we try to recruit some of the best people around the world. So we, Akon right now, Gaze has a team of 23 people based around Singapore, Bangladesh, and Canada. So, we went out there and we managed to recruit some of the smartest people that we ever met. And the reason we were able to do that partly was because we did have the funds to compensate them for their time, and we did a lot of raising around that. So recruiting the best talent has been and is one of the top priorities for Gaze, and accelerating growth, accelerating our business, scaling our business is the reason we raise funds at all. So that's going to be priority one always. Typical criteria, and obviously এটা investor to investor অনেক differ করে, but typical criteria for seed stage funding, মানে relatively early stage আমাদের জন্য আমরা basically we're a 2-year-old company. So actually 2 years হয়নি এখনো, but anyway, roughly 2 years old company. আমাদের জন্য the typical funding criteria is usually the first thing that investors often talk about or look at, to the best of my understanding, is founder market fit, right? What that means is, why are you the best person to solve the problem you're solving, or why are you the best person to build the company that you're building? So number one is আপনি কেন? Why not someone else? Why are you or your team, why is it good at doing what you're doing? এটা খুব important. So আমাদের ক্ষেত্রে Gaze Motasem and I we both come from the tech background. আমরা দুইজনই more or less engineering background থেকে partly. Motasem does have business experience. Our experience was very research, computer vision, AI, visual recognition enabled. So আমি IBM and NVIDIA তে visual recognition research নিয়ে কাজ করতাম. Gaze is a visual recognition company. So আমার expertise-টা কিন্তু খুব specific ছিল in the technologies that we build. So এটা I think played a big role. আর কি হচ্ছে Motasem কিন্তু একটা business, মানে Motasem কিন্তু একটা visual recognition startup-এর চিফ অফ প্রোডাক্ট ছিল ভ্যানকুভারে। সো ওরও কিন্তু এই স্পেসিফিক ডোমেইনে এক্সপার্টিস ছিল। আমরা দুইজনই উই কাম ফ্রম ভিজুয়াল রেকগনিশন অর এআই মার্কেট থেকে। আমাদের স্পেসিফিকলি এই প্রোডাক্টটা বানানোর জন্য এক্সপার্টিস ছিল, যার জন্য আই থিঙ্ক ইট প্লেজ ওয়েল উইথ আওয়ার স্টোরি অ্যান্ড ইট শোজ ইনভেস্টার্স যে না,
we do have some level of founder market fit. We might be some of the best people to build the company that we're building. So it's খুব important, right? Number two at this stage is probably idea market fit. First of all, how big is the market? Market that you're targeting at, or problem that you're solving? And I think the more important part of it is, does your idea even solve that problem? Like, does idea or the way you're thinking of solving the problem, does that make sense? Oftentimes, investors will disagree. Some investors might think, oh yeah, this totally makes sense. Some investors might think, no, it doesn't make sense. It পুরোটা depend করে investor উপর, but as an investor, Judy, if someone's trying to fund you, then it's probably because they believe that your market is big and your idea can actually disrupt the market or solve the problem in the market. So second most important thing I would say at this stage is idea market fit. This obviously becomes much more important in the later stage, but I would say early stage, a founder market fit is probably the most important factor, because it's very early on, and you might have changes in ideas, you might have changes in your product, but if the founder market fit isn't right, or if the founders don't have domain expertise, তাহলে early stage investment is more difficult. So founder market fit is number one. Number two would be idea market fit. How big is the market, whether or not your idea even solves a problem, and how you are actually thinking of solving the problem. What is your thesis statement? What are the bets you're making? আপনার hypothesis টা কি? When you're at the end of the day, startups are in some sense business experiments per se. So what is your hypothesis? If an investor believes your hypothesis is most likely to be correct, hey, this makes sense, it actually hoite pare, then that's something that you're doing, right? And that's something that they're interested in. Versus যদি এরকম কিছু হয় যে it doesn't make any sense, যেটা probably কেউ কিনবে না, if an investor has that perspective, তাহলে they're probably not going to fund you. So the second most important thing would be idea market fit. The third important thing is product market fit, and that's important for any startup. Especially at Porter stages, Series A, Series B, or any of that, ওগুলাতে product market fit is probably the most important thing. Like, if you don't have product market fit, তাহলে investors don't want to invest on you. Product market fit is basically, have you proven there is a problem in the market, or there's demand in the market for the specific product that you're building? So আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন, that's all great, but আপনি কি প্রুভ করছেন যে আপনার সলিউশনটা অ্যাকচুয়ালি ওই প্রবলেমটা সলভ করে, এবং there's a huge market demand for your product, growing month over month and sustainably growing. By sustainably growing, I mean it's not এক দুই মাসের growth, but rather অনেক দিন ধরে grow করতেছেন, people are constantly coming to you to use your product. So এটা হচ্ছে product market fit. So one of the things that matter early stage, it might not be you have product market fit, but it definitely is the case that the investors should believe that আপনার product market fit আসবে, especially with seed stage funding. Like, if you get seed stage funding, the expectation, or at least the hope would be that seed stage funding raise proper, you will reach product market fit. And this is the number one thing for any startup founder. Usually this is what I tell my team all the time, the thing I think about when I go to bed, and the thing I think about when I wake up every morning is, are we a step closer to product market fit than we were yesterday? And or did we find product market fit, and are we utilizing it properly? So product market fit is by default, for any startup, the most important thing at sort of seed stage and Series A stage. That is the number one thing, finding product market fit and then maintaining product market fit. So এই জিনিসটা খুবই crucial. But seed stage funding, you might not have product market fit, but investors are looking to see if you're close to finding it. Can they actually extrapolate and think, acha na 6 মাস পর they'll probably have product market fit? And ওইটার জন্য কিন্তু founder market fit or idea market fit is very important. If the founders are good, if the idea is good for the market, then chances are আপনি product market fit পাবেন. So these are the three most important things that I can think of which actually gives you product market, or which actually would be going through an investor's mind based on my conversations with investors. Traction obviously is a sign of product market fit. If you have traction, if you have customers who's paying you money, who's using your product, that's a sign of product market fit. But product market fit has very specific definitions. I would recommend Korbo, if there is any startup founder here, then you go out there, watch videos on product market fit, especially Y Combinator or Onegula video, etc. on YouTube. So product market fit is the most important thing for any startup, especially in an early stage. So definitely understand what product market fit is and really chase after that. So Gaze fundraising, Gaze so far disclosed rounds, pre-seed, we've raised around $70,000 between July to October of 2019. We've raised $830,000 that we just announced this month in June 2020. So total around $900,000 আমরা disclose করছি. We have had bridge investment or financing to some extent, which we didn't disclose, but total around we've reached somewhere around $1 million. Probably not $1 million exactly, but somewhere around that. So that's our total financing. So Gazer total financing situation is that. We definitely have AnchorList Bangladesh as our lead investor for seed round, and we've had several angel investors
over the last 2 years. So angel investor basically ওরা pre-seed এ বেশি focus করছে, and then obviously আমরা follow on actually angel investor কাছ থেকে financing পেয়েছি, but most recent round যেটা seed round আমাদের lead investor was a venture capital firm based out of the US যারা specifically Bangladeshi company উপর focus. Anchorless Bangladesh website is anchorless.vc. So if you're trying to raise money in Bangladesh, I would definitely recommend them. I've more or less spoken to if not all, at least most VCs in Bangladesh, or most VCs who invest in Bangladesh. Anchorless is definitely one of the best ones, if not the best one. And so if you talk to them, the guys are great. There's Rahat, Dan, and a few other people who work there. They're amazing people. They bring in a lot of American expertise. They know the Asian market very well. They know Bangladesh very well. And chances are, you've probably talked to some of them by now because they've talked to most startups that I know in Bangladesh. So definitely recommend talking to them. But other than that, if you're even earlier than seed stage, man, if your check size is not going to be a few $100,000, tahole you should instead look at angel investors. And angel investors play a very key role in taking a startup off the ground, and before seed stage especially, and also at seed stage. We were very lucky to have some of the best angel investors in the country. So definitely would recommend looking at angel investors, but consult with other people, and I'll talk more about that going forward. Who makes a good angel investor? Because money isn't the only thing you want from an investor. There are other things that come along with an investor, value add and strategic investments as well. So Ogula Jinish is very, very important. So I'll move on to the next slide. So Crunchbase is something that we were not very familiar with, even like a few months ago or whatever, but we seriously started to look into Crunchbase. And since then we've more or less updated our profile. It's important for incoming requests to the bite থেকে মানুষ like they're looking at companies in Bangladesh. Crunchbase is probably the first place they'll look at, or one of the first places. So incoming requests for funding to the বাইরে থেকে কোনো investor Bangladesh invest করতে চায়, Crunchbase they'll probably look up companies in Bangladesh, and that really helps because if you're on Crunchbase, it gives you a platform that investors can learn more about you. আরেকটা জিনিস হচ্ছে it also plays a good role in the image of the company, especially for foreign investors যারা বাইরে থেকে invest করবে, because at the end of the day they're not here in the ground, so they're not actually attending startup events in Bangladesh or any of that. They're probably looking at startups from a distance, and okhane kintu Crunchbase plays a very big role. Crunchbase, LinkedIn, all of that, but definitely Crunchbase plays a big role. So I would definitely recommend updating your Crunchbase profile, making sure you're out there, it's linked to your Twitter, and you're sort of updating all of that frequently as you can. So that's definitely important. Okay, so the steps of fundraising, how do you actually set yourself up for fundraising? And I would on long-term, short-term strategies, and I'll talk about those strategies going forward. But I think the most important steps are, first of all, you need a one-liner. মানে আপনি আপনার বিজনেসটাকে এক্সপ্লেইন করতে পারতে হবে in a single sentence, which is probably around 15 words. এবং ওর মধ্যে it should cover what you're trying to do, what you're building, এবং ideally এটা যত কম jargon use করা যায়. By jargon means technical words, যেটা হয়তো একটা normal মানে someone who doesn't understand your business মানে might not know. So jargon যত কম use করা যায়, if you're an artificial intelligence company, then definitely say artificial intelligence. But if you're a company that uses artificial intelligence in a remote way, at some point I'm gonna use Corbo or something, then probably not a good idea to mention it in your one-liner per se. So it really depends. So অনেক সময় যেটা আমি like at least আমি দেখছি, and like maybe we've done it too at some point, সেটা হচ্ছে যে আমরা buzzwords use করতে অনেক পছন্দ করি, যে deep learning enabled computer vision with NLP, artificial intelligence, blockchain, all of that in one sentence. That usually doesn't work well. And investors, especially foreign investors, and also now in Bangladesh, they understand this thing. They end up talking to a lot of startups. So if you're just using terms because of using terms, it doesn't work on them. They know that you're just using terms for the sake of using terms. Versus if you specify, exactly, this is what we're building. It's a one-liner, very easy to understand. Anyone understands it. That makes it much more compelling. Usually we are told is, if you can't explain your business to someone who has no technical knowledge whatsoever, that probably means you don't understand your business well enough in the first place, or you don't have clarity on what your business is. So it's really important যে আপনি আপনার বিজনেসটা খুবই সিম্পল ভাষায় অনেক কনসাইজ এবং ছোটভাবে এক্সপ্লেইন করতে পারেন কারোর কাছে। আর আরেকটা জিনিস when you're talking to investors is that you should teach and show.
instead of telling Jami XYZ korbo. You should, whatever you've done so far or whatever you're doing, that should just teach the investor something about your market. The investor should feel like, I am learning something new about this market or something about this product or something about this technology. The investor should be able to see it and make inferences. This company can go to XYZ. Like I've mentioned Anchorless age, and a lot of the ideas that we were working on, where we had অনেক কিছু আমাদের actually বলতে হয়নি, because they just understood যে এখানে জিনিসটা যেতে পারে. It's because we ended up showing them what we want to do, basically saying যে আমরা এগুলো করতেছি, and ওখান থেকে কিন্তু investors are smart people, so they can infer based on that যে আচ্ছা কোম্পানিটা কোথায় যেতে পারে. And a lot of times they will give you ideas, and this is very important too, যে investors often look for advisable founders. যাদেরকে advice দিলে they take it seriously. That doesn't mean the investor, if they tell you 100 things, that's exactly what you do. But it's important to value that advice and important to sort of iterate on that. আচ্ছা ঠিক আছে, এটাকে কিভাবে আমি ইউজ করতে পারি, কিভাবে আমি এটাকে নিয়ে আমি আমার কোম্পানি বেটার করতে পারি. So that is very important. So not being stubborn about আচ্ছা আমি এটাই করব, আমি কারো কথা শুনবো না, and really trying to take advice from people, investors included, that's very important. But always, I think during pitching and all of that, it's very important to set up the impression that you understand your market. And the way you do that is if you can teach the investor something about your product or your market, that goes a long way. So yeah, that's more or less about, like, I would say sort of steps to fundraising. But pitch deck is probably, and I'm going to last this, because oftentimes early stage fundraising, like pitch deck is less important, and it's mostly about conversations, about your pitch when you're talking about it. So like I know যে আমরা যখন Anchorless কে first like sort of কথা বলছি Anchorless সাথে, it wasn't যে আমি একটা pitch deck present করছি, it was more like আমি just মুখে explain করছি যে this is what we're doing. Eventually আমরা pitch deck send করছি, and eventually তারা pitch deck দেখছে, but I'd be pretty surprised যে যদিও তারা তাদের decision pitch deck থেকে নিয়ে থাকে. I would like to believe যে it was more from how we pitched the company and the vision that we talked about. So pitch deck is important, but oftentimes আমরা মনে করি pitch deck is the only thing that matters. Oftentimes founderরা they focus way too much on the pitch deck and not on the pitch. একটা জিনিস মাথায় রাখতে হবে যে pitch deck is there to support your pitch, but your pitch is probably more important than your pitch deck itself, at least in an early stage, because a lot of times investors are going to ask you questions, investors are just going to talk to you, conversation হবে তাদের সাথে. So conversationের সময় কিন্তু তাদেরকে বুঝাইতে হবে যে this is what I'm trying to do, instead of just giving them a deck and saying ভাই পড়ে নেন, right? So ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট. আরেকটা জিনিস হচ্ছে যে if you're an early stage company, try to minimize the number of slides. Like chances are একটা ইনভেস্টরকে আপনি 30 স্লাইডের একটা ডেক পাঠালে they're not going to read the whole thing, because investors are busy people. And they're probably getting slides from a lot of people, especially in Bangladesh, right? Bangladeshi investor, if you look at the fund sizes and the investors that are in Bangladesh, investors are relatively calm, right? In terms of size and number, like there are very few people in Bangladesh or very few companies in Bangladesh that invest a lot of money. And even if I don't talk about a lot of money, even কম টাকাতেও কিন্তু there are very few investors. So chances are তারা কিন্তু বাংলাদেশের সব স্টার্টআপ থেকে pitch পায়. We have sent out our pitches to more or less every investor in Bangladesh at some point, right? So more or less everyone has our pitch deck. More or less everyone knows আমরা কি বানাচ্ছি. More or less everyone has talked to me at some point. So এটা খুব important যে pitch deckটা যদি clear and concise হয় এবং ছোট হয়, তাহলে chances are ওরা at least পুরোটা পড়বে বা most of it পড়বে. So that way they'll have a better idea যে আপনি actually কি করতে চাচ্ছেন. So it's really important যে খুব clear and concise একটা pitch deck হয়. So basically আমার structure, the one that I usually follow, is you have an intro slide, you have a problem slide, and then a solution slide. তারপর একটা traction slide যে আমরা কি করছি না করছি, and mission, vision, team slide, and then last act actionable. And I'll explain that in terms of Gaze here. So Gazer one-liner is API for visual recognition AI that allows others to build visual recognition enabled software effortlessly. I believe it's around 15 words. And এখানেও কিছু jargon আছে. So there's visual recognition AI, there's API. So একটা মানুষ যে visual recognition বুঝে না or API বুঝে না, they probably still are going to have a hard time understanding this one-liner. But the vast majority of tech investors যারা টেকে ইনভেস্ট করে probably understand API কি জিনিস, and they probably understand visual recognition কি জিনিস. So notice how আমরা কিন্তু একটা deep learning company, আমরা deep learning অনেক focus করি, but our one-liner doesn't have that in it. We didn't say watch we're a deep learning enabled XYZ company. আমরা এটা mention করিনি on purpose, because this has to be very precise. This is what we do. So API for visual recognition AI, this is actually our main one-liner. যে আমরা visual recognition একটা API হিসেবে সার্ভ করি, right? And then the purpose of it is allowing others যে অন্যরা আমাদের API use করে visual recognition enabled software বানাইতে পারবে. That's basically the one-liner.
And then elevator pitch can add on top of that. When oil line port, we can add, we are building an ecosystem. The way we are different from other people is that we're building an ecosystem of developers and open source communities jara next generation AI software banabe. So the core at its root amra thakbo as an API, right? That's our vision. So oita basically amader elevator pitch. And then another intro slide is usually Gaze logo, and then one liner, and then problem slide we talk about how it's difficult and expensive to build and scale computer vision systems, and also data collection, all of that. It's very expensive to do all of that. So shop company ta korte parbe na, most companies korte parbe na. So if your business is not deep learning or AI, then probably it's going to be very expensive for you to build it. So it's better je apni amar API use koren, because that means you only pay as much as you use instead of like doing it yourself. So similar to like cloud, right? আপনি যদি এখন ক্লাউডে একটা সার্ভিস হোস্ট করেন, chances are আপনি বসে বসে ডেটা সেন্টার বানাচ্ছেন না, because ডেটা সেন্টার বানানো is very expensive. এখন আপনি চাইলে ডেটা সেন্টার বানায় এটাকে মেইনটেইন করতে পারেন, or আপনি just AWS এ রেন্ট করতে পারেন. So it's similar to that. Like we're basically like AWS for visual recognition. Progressive, we talk about MRR, যে আমরা এত টাকা MRR এখন করতেছি, এত টাকা MRR projected for the next 1 or 2 years, এত টাকা fundraise করছি, just a progress slide যে আমরা কত দূর আসছি. Mission vision is আমি যেটা বললাম যে আমরা developer ecosystem বানাবো একটা, will be the number one preference for developers around the world for visual recognition. আর আমাদের mission is to embed AI into everyday life. So আমাদের everyday বিভিন্ন অ্যাপে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ATM বুথে, বিভিন্ন জায়গায় will embed artificial intelligence using our API. That's basically our mission, right? Team slide, there's a founder profile, আমি কি করছি, মতসিম কি করে আর করছে, and then আমাদের advisors কারা, আমাদের CXO কারা, all of that goes in the team slide. And last slide, this is sort of optional, যে আপনি চাইলে মেনশন করতে পারেন যে আপনি কি টাকা এখন রেজ করতেছেন নাকি করতেছেন না, or রেজ করলে কত টাকা রেজ করার কথা ভাবতেছেন and all that. এগুলো আমরা, I believe this is something আমরা করতাম at like I guess 1 বছর আগে, but এখন probably আমাদের pitch deck আর এটা নাই. But this is something that you can think about. Probably you can put it in the pitch deck. Definitely take advice from more experienced people than me. They'll probably be able to guide you better. So outbound fundraising strategy. Outbound মানে হচ্ছে যে basically আপনি মানুষের কাছে, মানে ইনভেস্টরদের সাথে গিয়ে কথা বলা, right? So ইনভেস্টরদের কাছে রিচ আউট করা, ইনভেস্টরদের কাছ থেকে টাকা রেজ করে আনা, দ্যাট ইজ বেসিক্যালি আপনি যে ইনভেস্টরদের সাথে কমিউনিকেট করা। আউটবাউন্ড ফান্ডরেজিং স্ট্র্যাটেজি কি হতে পারে? সো একটা হচ্ছে লিঙ্কডইনে কিন্তু মোরলেস ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স সবাই মোটামুটি লিঙ্কডইন ইউজ করে, বাংলাদেশেও a lot of investors use LinkedIn. So LinkedIn গিয়ে just find people যারা might be interested in investing in you. How do you know that? Well, look at তাদের পোর্টফোলিও। তাদের পোর্টফোলিও কি, লেটস সে আমাদের জন্য তাদের পোর্টফোলিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিজ আছে, তারা কি বাংলাদেশে ইনভেস্ট করে, তারা কি সিঙ্গাপুরে ইনভেস্ট করে, তারা কি do they have a thing for young founders? Do they invest seed stage or do they invest growth stage? So ওগুলা জিনিস মানে basically just understand যে তারা কি আপনার প্রতি ইন্টারেস্টেড হতে পারে কিনা। গুগল করে you can find out VCs and angel investors যারা আপনার স্পেসিফিক ক্যাটাগরি or টিমের উপর ইনভেস্ট করে, or আপনার দেশে or আপনার রিজনে ইনভেস্ট করে, and really understand যে কারা আপনার উপর ইনভেস্ট করতে চাবে। মানে the last and the worst thing you can do is reach out to an investor who has no interest in investing in a company like yours. মানে it's very important that you want to find যে আপনার উপর কি ইনভেস্ট করতে পারবে। So very targeted potential investors. তারপর তাকে একটা স্প্রেডশিটে ঢুকান, আপনার এরকম লিস্ট থাকবে ফান্ড ইনভেস্টরদের, ওই স্প্রেডশিট থেকে ইউ ক্যান রিচ আউট টু দেম ভেরি আর্লি অন যে ভাই we're doing XYZ, আমরা দেখছি যে আপনি এইগুলো কোম্পানিতে ইনভেস্ট করছেন, just thought we could connect, we could learn from you, we could talk to you, let's get into a conversation. তখন আপনি কিন্তু ফার্স্ট কলে you shouldn't email someone out of nowhere and say ভাই I'm raising money, give me X amount of dollars. মানে that doesn't work. I think it just didn't work for us. So ideally first email should be like, আমরা এগুলো করতেছি, would you be interested in a call, would you be interested to learn more about us, can we have a call, or can we get some advice from you, can we work with some of your portfolio companies, আমরা portfolio companies সাথে কি আমরা পার্টনার করতে পারি কিনা, something like that. What that does is ওইভাবে you start building a relationship, and a lot of fundraising is relationship driven. You build a relationship with them, and then you can send them updates যে আমাদের কোম্পানি কেমন করছে। So let's say আপনি 6 মাস পর ফান্ডরেজ করবেন, আপনি এখন একটা ইনভেস্টরের সাথে কথা বলা শুরু করতে পারেন, and then প্রতি মাসে let's say একবার করে আপডেট দিলেন, একটা কল করলেন, whatever, যার জন্য টাইম হয় আর কি, ওটার উপর করে জাস্ট আপডেটস দিলেন যে আমার কোম্পানি লাস্ট মান্থ থেকে এই মান্থ এতটুকু গ্রো করছে, এগুলো নতুন প্রোডাক্টস আমরা রিলিজ করছি, এগুলো নতুন কাস্টমার আমার আছে, and all of that. And then when you are raising, at that point in time যেটা হয় সেটা হচ্ছে they have a lot of background যে আপনি so far কি করছেন, কোম্পানিতে কত দূর নিয়ে গেছেন so far, and that becomes very impressive. মানে আপনি একজনকে র্যান্ডমলি একদিন যায় যদি বলেন আমি মান্থ ওভার মান্থ 20% গ্রো করছি, ভার্সেস আপনি যদি একজনকে 6 মাস ধরে প্রতি মাসে অ্যাকচুয়াল রিয়েল টাইম আপডেটস দেন, obviously real time updates is a lot more convincing. So convince করার জন্য definitely যদি একজনের সাথে আগে থেকে টাচে যাওয়া যায় and then you can give them feedback, that goes a very long way.
আর once you are ready to raise, আপনি যখন টাকা actually raise করবেন, be prepared for due diligence, কারণ কি আপনার documents লাগবে, legal documents চাবে, আপনার সাথে কথা বলতে চাবে, আপনার engineerদের সাথে কথা বলতে চাবে, আপনার business team এর সাথে কথা বলতে চাবে, investors. So be prepared for that. Like মানে don't মানে a lot of the last thing you can do is like the worst thing you can do is যে মানে an investor says I want to talk to your engineer and you're like না আমি দিব না কথা বলতে, or like any of that, right? So be prepared, যে due diligence হবে, they will talk to your engineers, they will talk to your business guys, they will want your documents, they will want to see your accounting records, all of that, and be prepared for it age theke, so that as soon as an investor asks for it, just send it in. Be prepared with legal counsel as well, because investors are going to, at the end of the day, once they agree to invest, they're going to give you a term sheet, and you want to get expert advice on a term sheet, and that is the best way you can do that is from a lawyer, like an actual legal counsel, right? So be prepared with legal counsel when you're actually going out there and raising money. ইনবাউন্ড ফান্ড রেজিং স্ট্র্যাটেজি হচ্ছে উল্টাটা। আউটবাউন্ড হচ্ছে আপনি যে ইনভেস্টরদের সাথে কথা বলছেন, ইনবাউন্ড হচ্ছে হাউ ডু ইউ সেট ইউরসেলফ আপ সো দ্যাট বাহির থেকে ইনভেস্টর এসে আপনার সাথে কথা বলে, সো দ্যাট আপনার যে কথা বলা না লাগে, রাইট? সো ফার্স্ট থিং এগেন আমি ক্রাঞ্চবেস নিয়ে আগে কথা বলছি, ক্রাঞ্চবেস ডেফিনেটলি হেল্পস ইউ গেট ইনভেস্টর রিকোয়েস্টস। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ওয়েবসাইট, এই সব কিছু যদি একটু ওয়েল ব্র্যান্ডেড হয়, কনসিস্টেন্ট মেসেজিং হয়, ইফ দে লুক নাইস অ্যান্ড ইফ দে ওয়েল ডিজাইনড, এগুলা কিন্তু goes a long way to impress people, to impress investors. So এটা কিন্তু might actually attract investors from outside. Be active on social media. Social media, if you have some content about your product, about your business, which is going viral, or if people are talking about it, that becomes very important. PR, definitely very useful. Amra fundraising announce করার পর কিন্তু we got a lot of inbound requests for investments as well. So PR করা is very useful. Product launches এর সময়, fundraising এর সময়, all of that. But যে জিনিসটা I think is very important is ask yourself যে কোন ধরনের PR can be helpful. For example, আপনি যদি let's say চান যে আমি American or European investorদের থেকে fundraise করব, then probably an article on Prothom Alo might not be that useful because it's a Bangla article. But at the same time, আপনি যদি মনে করেন যে আমি angel investor থেকে fundraise করব বাংলাদেশে, then definitely go for that Prothom Alo article because it will be very useful, right? So আপনার কিন্তু নিজেকে question করতে হবে যে PR যে করব, কোথায় PR করলে আমার সবচেয়ে বেশি রিটার্ন আসবে, whether that's investment or business, and কিভাবে PR করলে I'll get the most amount of attention from the people I want attention from. So target audience বুঝে PR করাটা খুব ইম্পর্টেন্ট। আর মিডিয়াম এবং বিভিন্ন অন্যান্য ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মে যদি নিজের বিজনেস নিয়ে কন্টেন্ট লিখেন, দ্যাট অলসো হেল্পস অ্যাট্রাক্ট পিপল ফ্রম আউটসাইড। এগেন ইনকামিং রিকোয়েস্ট ফর ফান্ডরেজিং অর সেলস, এটা কিন্তু বাইরের বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্ম থেকেই আসবে, পিআর হোক সেটা, ফেসবুক, লিংকডইন, টুইটার আর ওয়েবসাইট হোক সেটা। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি স্ট্র্যাটেজিতে ফালানো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর when you are friends with someone, always seek intros. Like intros মানে কি, মানে বেসিক্যালি ধরেন আপনি যদি আমাকে চিনেন, দেন আপনি ধরেন আমার লিংকডইনে দেখলেন আপনি অন্য একজন আছে যার সাথে হয়তো কথা বললে আপনার ভালো হতে পারে, সো আমাকে বলেন, আমি ইন্ট্রোডিউস করে দিই। লাইক I introduce people all the time and I ask for introductions from other people too. So if আমি যদি কাউকে চিনি, আপনি আমার সাথে, if you're friends with me, then you can connect with my entire network and I can potentially introduce you to people in my network who can then introduce you to people in their network, and a network effect that can use current, right? Networking is very important. So ask for introductions, connect with people all year round. মানে এমন কিন্তু না যে আপনার কারোর সাথে কানেক্ট করতে হবে only when you need them, ঠিক আছে? Try to connect with people all year round so that that really helps, build your network, have conversations with potential investors. And a lot of times আপনি জানবেনও না যে কে potential investor হতে পারে, হঠাৎ জেনে যেতে পারেন যে আমাদের আপনার কি এক্স্যাক্টলি পোটেনশিয়াল ইনভেস্টর হতে পারে। সো ট্রাই টু কিপ কনভারসেশনস গোয়িং, কেউ কাস্টমার হবে, কেউ পোটেনশিয়াল ইনভেস্টর হবে, কেউ আপনার টিম জয়েন করবে, কেউ আপনাকে অন্য একটা কানেকশন দিতে পারবে। সো অলওয়েজ সিক ইন্টারেস্ট এন্ড কানেক্ট উইথ পিপল অল ইয়ার রাউন্ড। Advisory board, this is something that's been very useful for আমাদের জন্য। One second, sorry. This is something that's been very useful for us. সেটা হচ্ছে যে we found people যারা আমাদের fundraising অনেক ভ্যালু অ্যাড করে, preferably people who have done it successfully in the past, মানে সেটা fundraising হতে পারে, সেটা সেলস হতে পারে। Seek advice on fundraising. So আমি যেটা শুরুতে disclaimer দিছি, I'm not the expert on fundraising. There are people who have much more experience in that. So maybe talk to them, ask them about their advice, ask them how they did it, and that will help you, make the best company. আরেকটা জিনিস হচ্ছে be very educated on who is the best person to be your advisor. So just because মানে কারো ব্র্যান্ডিং ভালো আছে or like কারো personal brand অনেক বড়, doesn't necessarily mean they will be the best advisor for you. আপনার জন্য বেস্ট অ্যাডভাইজার হবে
potentially someone who has knowledge about your business, potentially someone who is knowledgeable about startups or who has successfully raised money before. Think about who's going to be the best person for your specific business, and ওইটার উপর base করে approach advisors, advisory board perhaps. Or আমার কিন্তু আমাদের guest advisory board there's from Pachao, there's Jayesh who's from who got acquired at some point. Audio. Yeah, so that's basically, so that's the advisory board, and that can be very useful for more or less anyone. So definitely think about an advisory board, definitely think about personal mentors and personal advisors. That goes a long way. So tarpor, I think the most important part is business is more important than pitch. Focus on your product, focus on your unit economics, focus on your business. The pitch will fall into place. Pitch into is about how do you best describe your business. Your business cannot be surrounding your pitch. Your pitch should be surrounding your business. When a pitch will be based on our business ta kemon. So focus on your business, and then the pitch will fall into place. Versus if you focus on your pitch and you forget about your business, that it's not going to get anywhere. Like I said, fundraising is not success. Success is profit maximization, scaling, and building a successful business. So think about that. Like, আমি যে সবসময় বলি যে like as far as we go, like we can probably talk about fundraising যে আমরা কিভাবে করছি, and I've tried to sort of share আমাদের insights, but again there will be difference in opinions, there will be other people have been successful in doing different things, so তাদের সাথে you definitely should talk. আরেকটা জিনিস হচ্ছে যে at the end of the day success কিন্তু isn't fundraising, so whether or not Gaze is a successful company is going to be decided by our profit maximization and our scale, not by আমরা কত টাকা fundraise করছি, right? A lot of companies have raised hundreds of millions of dollars and didn't end up being successful. A lot of companies didn't raise that much money but still ended up being a lot more successful. So it really depends on the company. So fundraising is not equal to success, and it's very important to remember that. Lastly, thank you for listening. I guess more or less, I don't know, like I've been going on for a while. So thank you for listening. If you have questions, I'm more than happy to talk. My email address is t@gaze.ai. So emails that I'm usually regular on emails. More than happy to talk to you. But ideally, if you have questions, try to whether it's for me or for someone else. Ideally, I try to ask could be specific questions about specific topics instead of asking vague questions that are like, how do I raise money? That is a very vague question. But if you have very specific questions, how do I talk to this specific investor that invests on XYZ and that's why we're interested in them, then potentially I can try to help you, or even others. So every time you ask someone questions, do try to be specific. So I'm more than happy to help out if I can. So that's my email address. You can reach out to me. Arif bhai, I think I'm done. Sure. Thank you, Daud. আমরা একটু কিছু questions আছে. I guess 2 সেশনের জন্যই তাজও সাথে আছে আমাদের। তাজ আপনি আনমিউট করে রাখতে পারেন, আমরা 2টা সেশনে মেবি কোশ্চেন নিতে পারি। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করেছেন, আমরা আসবো। যারা হ্যান্ড রেজ করেছেন তাদের কাছে আসবো। আমরা একটু আগে ফেসবুক এবং এই চ্যাটে যে বক্সে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু নিয়ে নিই। এবং তাওশ এন্ড তাজ দুজনেই আমরা কিন্তু আপনারা একটু চ্যাটের কোশ্চেনগুলো দেখে ফেলতে পারেন চ্যাট বক্সে। ইন দ্য মিন টাইম আমি একটু ফেসবুকের কোশ্চেনগুলো দেখে নিই। আচ্ছা, তাওশের জন্য কোশ্চেন, সেটা হচ্ছে এমভিপি স্টেজে কি ক্রাঞ্চবেস এর হেল্প নেওয়া উচিত, বিকজ দ্যাটস $29 per month, এটা কি ওয়ার্থি হবে কিনা? So that's an interesting question. So Crunchbase, I'm not sure if you need to be premium to list a company, or you can reach out to someone who actually premium ache. I believe they can also list the company. So MVP stage Crunchbase premium net important kina? Probably not, right? Probably not. Crunchbase premium amra I guess niche onek late, but amra Crunchbase kintu er ageo chilam. I don't know how exactly that worked. I think both of them list course or something, but so I don't think premium net important, but Crunchbase use kora or like getting yourself on Crunchbase সেটা ফ্রেন্ডের থ্রুতে হোক, সেটা নেটওয়ার্কের থ্রুতে হোক, or like নিজে লিস্ট করে, whichever works, like definitely try to get on Crunchbase, মানে আপনার কোম্পানিটাকে লিস্ট করান, necessarily premium হওয়া লাগবে না আপনার। I don't think definitely not needed যে premium হওয়া লাগবে for sure. All right. So তাওশের কাছে আমি একটা কোশ্চেন করে আসি, সেটা হচ্ছে যে you are mentioning যে
ইন্টারন্যাশনাল পিআর, যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস করি তাহলে ইন্টারন্যাশনাল পিআরটা ইম্পর্টেন্ট, রাইট? সো এনি সাজেশন ফর দ্যাট, টু ইন্টারন্যাশনাল প্রেজেন্স তৈরি করা বা ইন্টারন্যাশনাল পিআর কিভাবে পাওয়া যেতে পারে? Sorry, so definitely international PR is something, this is something যেটাতে আমিও অনেক নতুন, like আপনি হয়তো দেখছেন, like recently Gaze was covered by Tech in Asia, Deal Street Asia, E27. So Anchorless আমাদেরকে অনেক হেল্প করছে ওখানে। Anchorless gave us a lot of intros. আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে অ্যাডভাইজার ছিল জয়েশ and ইলিয়াস, তারা দুজন, so তারা তো অ্যাকচুয়ালি PR করছে, তারা আমাদেরকে অনেক অ্যাডভাইস দিচ্ছে on how to approach this. So PR করার কিছু স্পেসিফিক মেথোডোলজি আছে, and ওইটা that is an entire presentation on its own, but in short আমি বলবো যে definitely talk to people যারা international PR করছে, because it's not just like watch আমি just একটা press release পাঠালাম and সবাই লিখবে, that's not how it works. So ওটার actually একটা স্ট্রাকচার আছে যেভাবে করতে হবে, একটা টাইম নিয়ে করতে হবে, so it also doesn't happen overnight. more or less আমরা আমাদের PR টেকনিশিয়ান আর্টিকেল থেকে শুরু সবকিছু এগুলো কিন্তু আমরা more or less 2-3 উইক ধরে সাজাচ্ছি, রাইট? আপনি যদি আমাদের 3টা আর্টিকেল যেগুলো ইন্টারন্যাশনাল PR আসছে, টেক ইন এশিয়া, ডিল স্ট্রিট এশিয়া, E27, আপনি যদি ওগুলোর টাইম স্ট্যাম্প দেখেন, আপনি দেখবেন এক্স্যাক্টলি সেম মিনিটে 3টা আর্টিকেল একসাথে পাবলিশ হয়েছে। সেগুলো কিন্তু প্ল্যান্ড ছিল, this wasn't something that just happened out of the blue. So এগুলো জিনিস প্ল্যান করে করা খুব ইম্পর্টেন্ট। So talk to someone যেগুলো করছে potentially, and really take the advice on it. And you know, in the future I might end up doing a presentation on it separately. So I can talk about it later, but PR টা strategize করে actually plan করা খুব important, and take advice from someone যে actually করছে, instead of just going out there and trying to do it all on your own, because there are specific rules in place to make it happen. রাইট, আমি এখন তাজের কাছে একটা কোশ্চেন আছে, এটা আমাদের চ্যাট বক্সে আছে, সেই কোশ্চেনটা নিয়ে আসি। এটা অবশ্য মেবি তা অবশ্য অ্যাড করতে পারে কিছু, যে কোশ্চেনটা হচ্ছে এরকম, চ্যাট বক্সে আছে, মারুফ কোশ্চেনটা করেছেন, একই পণ্য এবং সেবা কিন্তু অঞ্চল ভেদে কাস্টমারের চাহিদা ভিন্ন, ক্ষেত্র বিশেষে যেই অঞ্চলে চাহিদা বেশি কিন্তু মার্কেট রেডি না, এই ক্ষেত্রে ইনভেস্টর মার্কেট ডেভেলপমেন্ট করে কি রকম ইকুইটি নিতে পারে? আমি যদি একটু রিফ্রেশ করে দিই ইজিলি কোশ্চেনটা ফর বোথ, মেবি তাওশও নিতে পারে অথবা তাজও নিতে পারেন। সেটা হচ্ছে, তাজকে আমি এই মুহূর্তে কলে দেখছি না অবশ্য, সো মেবি তাওশি শুরু করতে পারে, তাজ ক্যান জয়েন অলসো, যে ইকুইটি যখন শেয়ার হয় সেটা নিয়ে কিছু বেস্ট প্র্যাকটিস বা এটা নিয়ে হোয়াট ইজ ইওর সাজেশন? I think valuation related একটা question, valuation or equity কিভাবে split হবে first hand, right? এটা আবার কিছু একটা, correct? স্পেশালি ইন আ বিজনেস যেখানে একটা এরিয়াতে অনেক ডিমান্ড আছে, একটা এরিয়াতে ডিমান্ড কম আছে, এন্ড দেন একটা এরিয়া মার্কেট রেডি বাট একটা এরিয়া মার্কেট রেডি না, এন্ড অ্যারাউন্ড দ্যাট, রাইট? হ্যালো, রাইট, ইয়েস, শিওর। সো আচ্ছা, সো আই থিংক like I'll start off with an example. যখন পাঠাও স্টার্ট হয়েছে বাংলাদেশে, রাইট, ইনিশিয়ালি যখন শুরু হয়েছে, আমরা কিন্তু রাইড শেয়ারিং এর ডিমান্ড ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় দেখছি, রাইট? এন্ড পাঠাও ডেফিনেটলি প্রুভ যেটা বাংলাদেশেও সম্ভব, এন্ড they've been incredibly successful at it. So ওইটার উপর বেস করে কিন্তু obviously they have raised a lot of money. even early on যখন ইনভেস্টররা ইনভেস্ট করছে, ওরা যখন প্রি সিড or সিড রাউন্ড রেজ করছে, I'm guessing ওদের ট্র্যাকশন আজকের মতো ছিল না, রাইট? আজকে they're obviously very big, তখন probably they were much smaller. তখন কিন্তু এই যে জিনিসটা পসিবল লোকালাইজ করে, এই জিনিসটা কিন্তু অন্য দেশের ইনভেস্টমেন্ট দেখে আমরা মোরলেস হয়তো আমাদের অনেকজন ইনভেস্টর ইন্টারেস্টেড হয়েছে, রাইট? সো এটা ডেফিনেটলি ইজ প্রিটি কমন, যে লোকালাইজ বিজনেসেস অর লাইক বিজনেসেস যেটা হয়তো ওয়ার্ল্ডের কোনো একটা দেশে অনেক সাকসেসফুল হচ্ছে, সেটা অন্য একটা দেশে সিমিলার কিছু করা বা সিমিলার মার্কেটে টার্গেট করে একটা সলিউশন বানানো, লোকালাইজ করা, এই জিনিসটা ইজ ফেয়ারলি কমন, এই জিনিসটা অনেক হয়। এখন ইকুইটির ব্যাপারটা পুরাটাই ডিপেন্ড করে, স্পেশালি আর্লি স্টেজে পুরাটাই ডিপেন্ড করে অ্যাবাউট টু দ্য ইনভেস্টর এন্ড দ্য ফাউন্ডার। ইটস ইউজুয়ালি আ কনভারসেশন যেখানে the founder tries to convince them based on হ্যাঁ আমাদের ট্র্যাকশন এত, আমাদের প্রোডাক্ট এত ভালো, আর আমাদের টিম এত স্ট্রং, এন্ড ওইটার উপর বেস করে। বিকজ আপনি দেখবেন যে ইভেন ইন্টারন্যাশনালি লাইক অনেক কোম্পানি আছে লাইক pre-seed seed round $17-20 million রেজ করে চলে আসে, রাইট? লাইক ইফ ইউ থিংক অ্যাবাউট লাইক মিস্টার ইমরান খান, যিনি যে চিফ অফ স্ট্র্যাটেজি ছিলেন at স্ন্যাপচ্যাট, উনি হয়তো একটা নতুন ই-কমার্স স্টার্টআপ করেছেন, ওটা কিন্তু অলমোস্ট লঞ্চ করার সময় দে হ্যাভ রেজ লাইক I don't know, I think around $20 million or ওরকম কাছাকাছি কিছু একটা অ্যামাউন্ট, রাইট? লাইটস্পিডের মতো খুব নাম করা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ইনভেস্ট করছে, বিকজ তার টিমটা অনেক স্ট্রং ছিল, রাইট? সো ভ্যালুয়েশন আর্লি স্টেজে কিন্তু ইজ আ ফাংশন অফ আপনার প্রোডাক্ট, আপনার ট্র্যাকশন এন্ড আপনার টিম, রাইট? সো আপনি যে ইনভেস্টর আপনার উপর যতটুকু প্রমিস দেখবে ওইটার উপর বেস করে, এবং আপনি ইনভেস্টরকে যতটুকু কনভিন্স করতে পারবেন
ওইটার বেসিসে কিন্তু আপনার equity যাবে. So it really depends on like আপনার conversation with the investor and how much you can prove your business and your team and your product, all of that combined. So হ্যাঁ, যদি অন্য কোথাও জিনিসটা অনেক সাকসেসফুল হয়ে থাকে এবং বাংলাদেশে জিনিসটা লেটস সে নতুন হয়, that might be a good pitch, that might be a good way to pitch it, যে হ্যাঁ দেখেন আপনি আমি XYZ বিজনেস করতেছি বাংলাদেশে, যেটা হয়তো ইন্ডিয়াতে অনেক সাকসেসফুল ছিল, সো প্রবাবলি নেক্সট 5 বছর বাংলাদেশেও সাকসেসফুল হবে। Potentially that might be a good pitch, but ওই জিনিসটা একমাত্র ফ্যাক্টর না। সো এখানে টিম একটা বড় ফ্যাক্টর, এখানে আপনার এক্সিস্টিং ট্র্যাকশন বা এক্সিস্টিং প্রোডাক্ট আপনি বানাতে পারছেন কিনা ওটা একটা বড় ফ্যাক্টর। কারণ আপনি যদি একটা ইনভেস্টরের কাছে যান যখন আপনি নিজে প্রোডাক্টটা বানায় নিয়ে গেছেন, ওইটা ইজ ডেফিনেটলি বেটার দেন আপনি যদি ইনভেস্টরকে যা বলেন হেই গিভ মি মানি, আমি অন্য কাউকে প্রোডাক্ট বানাবো, রাইট? সো এখানে অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে, সবকিছু মিলায়ে একটা আর্লি স্টেজ ভ্যালুয়েশন হয়। বিকজ আর্লি স্টেজে তো ইউজুয়ালি ট্র্যাকশন অ্যালোন ক্যানট ডিসাইড, বিকজ ট্র্যাকশন অবভিয়াসলি আর্লি স্টেজে ইজ নট দ্যাট হাই। তো ওখানে ফাউন্ডারদের স্টোরি, প্রোডাক্টের অবস্থা সবকিছু মিলায় একটা ভ্যালুয়েশন অর লাইক সবকিছু মিলায় একটা ইকুইটি স্প্লিট ডিসাইড হয়। অ্যাবসলিউটলি। অনেকজন হাত উঠে রেখেছেন, আমি একটু শুনে আসি। তাজ ইজ অলসো ব্যাক, সো আমি একটু মাসুম হাসান এর কাছ থেকে শুনে আসি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, মাসুম বলেন। ওকে, তাওজ ভাইয়া আর তাজ ভাইয়া দুজনকে ধন্যবাদ, খুব সুন্দর সেশন ছিল। আমার প্রশ্ন আসলে তাজ ভাইয়ার কাছে, যে বোর্ড অফ ডিরেক্টর সিট গুলো কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? আমি যদি একটা সিনারিও দিয়ে থাকি যে সিড, সাপোজ একটা সিড স্টেজে আমি 5% দিলাম সাম একটা অ্যামাউন্টের জন্য, সেখানে তারা বললো যে আমি একটা বোর্ড সিট নিচ্ছি, তো সেখানে আমার সাপোজ আমার বোর্ড সিট আছে 2টা। তো আবার সিরিজ এ তে গেলাম, সেখানে তারা বললো যে আমি 10% নিব, তোমাকে একটা এমন অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে আমার কাছে সিট থাকলো একটা, আবার তাদের কাছে সিট চলে গেল 2টা এবং একটা 3টা। এখন তারা যে ডিসিশন নেবে সেটাই বেসিক্যালি আমার কোম্পানির জন্য কাজ করবে। তো সেই ক্ষেত্রে তারা বললো যে ইউ গাইজ আর ফায়ার্ড, দেন আমরা কি করব? এই ক্ষেত্রে আসলে সিকিউরিটি ইস্যুটা আমরা কিভাবে মেনটেন করবো, আর বোর্ড সিট গুলো কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? এটা আমার প্রশ্ন ছিল আসলে। আর আরেকটা জিনিস, বাংলাদেশের ক্ষেত্রে এলএলসি আর লিমিটেড, যেটা এলটিডি, বা আরেকটা হচ্ছে ইনকর্পোরেটেড আইএনসি, এইটা যদি একটু এক্সপ্লেন করতেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি ওয়েল এন্ড ক্লিয়ার। তাজ অথবা তাওস যদি শুরু করতে চান। আই থিংক কোশ্চেন তাজ ভাইয়ের জন্য উনি বলেছেন। তাওস ভাই যদি ক্লিয়ার করতে চান, ইটস ওকে। Okay, okay, আচ্ছা। So in general, I think board seat টা খুবই ডিপেন্ড করে ফান্ডরেজিং এর। So first of all, idea যে seed stage এ আপনি একটা board seat দিছেন and then series এতে যে you end up giving একটা board seat to someone else, মানে বোর্ডটা কিন্তু সময়ের সাথে অনেক রিস্ট্রাকচার হয়, রাইট? সো এরকম এন্টায়ারলি পসিবল যে সিড স্টেজে একজন ইনভেস্টর দে এন্টার ইউর বোর্ড, আপনার সাথে হয়তো ফলো অন করে তারা সিরিজ ডি আপনার আইপিও পর্যন্ত বোর্ডে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, মানে দে মাইট এন্ড আপ লিভিং দ্য বোর্ড এজ ওয়েল। সো বোর্ডটা কিন্তু পার্মানেন্ট না, মানে আপনি একবার একটা সিট হয়ে গেছে এবং এটাই যে লাইফ টাইম বোর্ড সিট, এটা কিন্তু পার্মানেন্ট না। বোর্ড কিন্তু রিস্ট্রাকচার হয় সময়ের সাথে কোম্পানিতে, হ্যাঁ। সো অ্যাজ ফর আপনার প্রোটেকশন স্কিম, সো যে জিনিসটা হচ্ছে যে ইউজুয়ালি ফাউন্ডাররা যেটা ইউজুয়ালি করে সেটা হচ্ছে যে মানে অ্যাটলিস্ট ফর সাম টাইম, মানে সিরিজ এ পর্যন্ত অর মেবি সামটাইমস সিরিজ বি পর্যন্ত as well, মানে দে ডেফিনেটলি ট্রাই টু কিপ at least half of the board, যে at least এরকম সিচুয়েশন যাতে না হয় যে কোম্পানিটা পুরোপুরি ফাউন্ডারদের কন্ট্রোলের বাইরে চলে যায় আর্লি স্টেজে, হ্যাঁ। এখন সিরিজ এ বির পরে কিন্তু দিস ইজ আনস্টপেবল, মানে চান্সেস আর আপনার বোর্ডে ফাউন্ডার মেজরিটি থাকবে না, মানে চান্সেস আর ইভেন্চুয়ালি কি বলে it's gonna be মানে controlled by a lot of other shareholders included. But the idea is যে দেখেন it doesn't matter মানে আপনার কন্ট্রোলে থাকেন কিনা, যেটা ম্যাটার করে হচ্ছে কোম্পানির জন্য কোনটা বেস্ট। এখন as an investor যদি আমি I don't know $1 million $10 million ইনভেস্ট করে থাকি, I want the best for the company, I want the best for my money. So এখন জিনিসটা হচ্ছে যে যদি if you're not the best person to run the company, then I mean it's completely normal that you're gonna get fired. On the flip side, যদি আপনি কোম্পানির জন্য বেস্ট হন, if you're the best person to run the company, তাহলে you'll stay, মানে it doesn't matter আপনার বোর্ড সিট আছেও বা কি বাকি না আছে, রাইট? সো ওইটা পুরোপুরি ডিপেন্ড করে ইনভেস্টর, এবং
গুড ইনভেস্টার্স এট লিস্ট আমি যতটুকু দেখেছি, গুড ইনভেস্টার্স ট্রাস্ট দ্য ফাউন্ডার্স। হ্যাঁ, মানে আমরা যতজন ইনভেস্টারের সাথে কাজ করেছি সো ফার, মানে বোর্ড সিট অর নো বোর্ড সিট, মানে ইদার ওয়েজ, মানে দে হ্যাভ অলওয়েজ ট্রাস্টেড আমাদের ডিসিশন। মানে অলমোস্ট নেভার হ্যাভ উই এনকাউন্টার্ড আ সিচুয়েশন যেখানে উই হ্যাড আ সিরিয়াস ডিসএগ্রিমেন্ট সো ফার অর এনিথিং। সো মানে গুড ইনভেস্টার্স টিপিক্যালি ট্রাস্ট এন্ড হেল্প ফাউন্ডার্স ভার্সেস যে বলা যে আচ্ছা ঠিক আছে আমি তোমার আইডিয়া তো আমার ভালো লাগলো না, ইউর অফ, আইল গেট সামওয়ান এলস টু রান দ্য কোম্পানি। সো ওইটাও একটা ফ্যাক্টর। বাট ইয়া, আমি এর অল ডিপেন্ডস অন আপনি কতটুকু ভ্যালু অ্যাড করেন। আপনি যদি কোম্পানি ভালো করে রান করেন তাহলে তো ইনভেস্টার্স এর কোনো রিজন নাই আপনাকে উঠায় দেওয়ার। আর যদি অন দ্য ফ্লিপ সাইড আপনি কোম্পানি রান করতে সাকসেসফুল না হন এট আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, তাহলে টোটালি মেক সেন্স যে আপনাকে একজন ইনভেস্টর বলবে যে ইউ শুড লিভ। মানে ইভেন ইফ দে ডোন্ট কন্ট্রোল দ্য মেজরিটি, দে মাইট আস্ক ইউ টু লিভ, মানে দে মাইট জাস্ট আস্ক ইউ টু রিজাইন। সো এটা পুরোপুরি ডিপেন্ড করে ইনভেস্টর এবং আপনার মানে রিলেশনশিপের উপর এবং আপনার পারফরম্যান্সের উপর। So definitely board seat is not the bigger thing here. The bigger thing here is whether or not you're doing a good job as CEO or as CEO or as any of the CXOs in the company. And if you're not, then it's probably best for the company. But if I'm not doing a good job tomorrow, as a founder, if you're a founder, আপনি কিন্তু company largest shareholder or one of the largest shareholders. So if you're not doing a good job, it's also good for you to resign. মানে you're gonna get more money if you resign, because তাহলে অন্য একজনের সাথে কোম্পানিটাকে ভালো কথা নিয়ে যাবে। So at the end of the day, it's all about making the company better. It's not about আমি কন্ট্রোল রাখতে পারতেছি কিনা। So it doesn't matter আমি কালকে কন্ট্রোলে থাকি কিনা। If what's best for Gaze is happening, it doesn't matter কে CEO কে CEO, and that's basically our perspective of things. So if investors think that there is someone who's better than me to run the company and is a better CEO, and if I also think যে আসলে আমাকে দিয়ে হচ্ছে না, then I would gladly sort of take it on, because আমাকে যদি না হয় then I shouldn't be the CEO. It is what it is. গ্রেট। সো একটা কোশ্চেন আমরা তাজের কাছ থেকে শুনে তারপরে আমরা একটা আরেকজন অডিয়েন্সের সাথে কথা বলবো। আমাদের এখানে একজন কমেন্ট করেছেন মোখলাসুর রহমান, উনি জানতে চেয়েছেন যে সোশ্যাল যে স্টার্টআপ গুলো আছে সেগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং কোন সংস্থা থেকে নিতে হবে, তার যদি সংক্ষেপে এটা নিয়ে আমি একটু যদি ইন্টারাপ্ট করি, সরি ভাই। শিওর শিওর। আচ্ছা, একটা জিনিস লাস্ট কোশ্চেনের জন্য, যে লাস্টের কোশ্চেন ছিল না সিড রাউন্ড নিয়ে এবং ফান্ড রেজিং ইকুইটি নিয়ে, আমি অ্যাকচুয়ালি মানে দ্য স্ট্যান্ডার্ড কিন্তু ইজ যদি আপনার একটা বড় রাউন্ড হয়, সেটা সিড হোক সিরিজ এ হোক, ইউজুয়ালি বড় রাউন্ড গুলো কি সিড রাউন্ড একটা রিলেটিভলি বিগ রাউন্ড হয়, সিরিজ এ একটা বড় রাউন্ড হয়, সিরিজ বি একটা বড় রাউন্ড হয়। সেই বড় রাউন্ড গুলোতে কিন্তু দ্য এক্সপেকটেশন ইজ এনিওয়ার বিটুইন 15 to 25% ডাইলুশন হইতেই পারে। হ্যাঁ, 5-10% ডাইলুশন ইউজুয়ালি প্রি সিড বা প্রি সিরিজ এ এগুলো রাউন্ডে হয়, বাট বড় রাউন্ডগুলো কিন্তু 15 to 25% ইউজুয়ালি স্ট্যান্ডার্ড, মানে হয়। এখন অনেক সময় নাও হতে পারে, বাট ইউজুয়ালি কিন্তু 15 to 25% ডাইলুশন একটা বড় রাউন্ডে হওয়াটা ইজ প্রিটি নরমাল। এটা আমি বলতে চাচ্ছিলাম। বাট ইয়া, শিওর। এখন যদি আমরা সোশ্যাল স্টার্টআপটা নিয়ে একটু শুনতে পারি। এখানে বোর্ড সিট ইট ডাজন্ট মিন লাইক সে কন্ট্রোল নিয়ে যাচ্ছে। সে আপনারা 3 জন বোর্ড মেম্বার আগে ছিলেন, এখন একজন হলো 4 জন। হ্যাঁ, সে কিন্তু মাত্র 5% ওই বোর্ডে ওন করতেছে। তো যখন আপনি বোর্ডে একটা মিটিং ডাকবেন, রাইট, তো তখন যদি শো অফ হ্যান্ডে যান, ওকে ফাইন। এখন আপনারা 3 জন ছিলেন ফাউন্ডার, একজন অ্যাড হলো 4 জন। তো সেক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু তার এখানে প্রায়োরিটি আসতে আসছে। নেক্সট রাউন্ডে গেলেন, সেখানেও আরেকজনকে অ্যাড করলেন, তারপর কিন্তু ফাউন্ডার 3 জন ছিল, ওই মানে যারা ইনভেস্টর সে আরেকজন অ্যাড হলো। বাট যদি যখন আপনি শেয়ারস পার্সেন্টেজ দেখেন, তারা কিন্তু 10% ওন করতেছেন, স্টিল ফাউন্ডার 99%। যদি এমনও হয় 5 হচ্ছে আপনার বোর্ড অফ ডিরেক্টরস, হ্যাঁ, কিন্তু এখানে 2 জন মাত্র ফাউন্ডার, বাট ফাউন্ডার্স এর ইকুইটি 80% বা 70%, বাট স্টিল মানে বোর্ড মেম্বার হলেও কিন্তু মানে আপনার কন্ট্রোল চলে যাচ্ছে না। হ্যাঁ, দিস ইজ ইট। আর রিগার্ডিং দ্য সোশ্যাল স্টার্টআপ ফান্ড রেজিং, সো এটা ব্যাপার, সোশ্যাল বিজনেস ইজ এ বিজনেস। এটা আপনি যেই মডেলে করেন, আপনি ট্রেড লাইসেন্সে করেন আর আপনি পার্টনারশিপে করেন অথবা লিমিটেড কোম্পানি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সোশ্যাল বিজনেস মানুষ মানে করতে চাচ্ছে নিডস লাইক গ্র্যান্ডের মতো জিনিস, রাইট? তখন কোয়েশ্চেন হতে পারে যে গ্র্যান্ড একটা লিমিটেড কোম্পানি নিতে পারে কিনা। ডেফিনেটলি একটা কোম্পানি গ্র্যান্ট নিতে পারে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এনবিআর কে আগে জানাতে হবে এবং উইথ প্রপার ডকুমেন্টস দেখাতে হবে ইট ওয়াজ এ গ্র্যান্ট। দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাকচুয়ালি। সো এরপর যদি আপনি বলেন যে না সোশ্যাল বিজনেস মানে আপনি এনজিও করতে চাচ্ছেন যেখানে কোনো প্রফিট মার্জিন থাকবে না, টোটালি একটা সোশ্যাল পার্টিকুলার মানে গ্রুপ অফ পিপলকে সাপোর্ট করার জন্য অথবা একটা পার্টিকুলার ডেভেলপমেন্ট স্টেজের জন্য, তখন আপনি ফাউন্ডেশন করতে পারেন আন্ডার আরজিএসসি। হ্যাঁ,
আর আর করতে পারেন আপনি এনজিও ব্যুরোতে গিয়ে ওখানে একটা এনজিও ডিক্লেয়ার করতে পারেন, অথবা আপনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি আছে থেকে আপনি একটা কোঅপারেটিভ সোসাইটি নিতে পারেন, একটা ট্রাস্ট ডিক্লেয়ার করতে পারেন। সো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার কি বলবো এটাকে এনজিও বেসিস, আই মিন লাইক ওরা সোশ্যাল বিজনেসও করতে পারে, তারা বিজনেস করতে পারে না বেসিক্যালি, মানে এটা নন প্রফিট। বাট যদি আপনি মানে প্রফিট করেন, আই মিন লাইক কি বলবো এটাকে ট্রাস্টের প্রফিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ট্যাক্স চলে আসতেছে। ফাউন্ডেশনে আপনি বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসগুলো এনবিআর জানাতে হবে, আগে ডিক্লারেশন দিতে হবে যে উই আর নন প্রফিট, আমাদের এই আমরা যাচ্ছি। এনবিআর থেকে আপনি একটা ডিক্লারেশন নিয়ে নেবেন ইন বাংলাদেশ। অলরাইট, এলএলসি, এলটিডি এন্ড আইএনসি। দেখুন বাংলাদেশে এলএলসি নেই, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, রাইট? বাংলাদেশে যেটা আছে, যেটা ইনকর্পোরেশন, যেটা আইএনসি ইউএসএ তে, ওইটা বাংলাদেশে এলটিডি। হ্যাঁ, এবার যদি আপনি ওইটা ডিফারেন্স চান যে ইউএসএ তে এলএলসি এন্ড আইএনসি ডিফারেন্সটা কি, আইএনসি ইজ লাইক বেসিসে যে এখানে মানুষ ইকুইটি পায়, লাইক এগেইনস্টে সে একটা ওই কোম্পানির শেয়ার সাবস্ক্রাইব করে। হ্যাঁ, বাট এলএলসি তে ইকুইটি ইস্যুস না, ইটস লাইক বাংলাদেশের পার্টনারশিপের মতো। দ্যাটস দ্য ডিফারেন্স আর কি। এখানে ট্যাক্সটা হয় মানে যারা ইনভেস্টর, আই মিন লাইক যারা শেয়ার হোল্ডার, নট শেয়ার হোল্ডার বেসিক্যালি পার্টনার একটা এলএলসি, তাদের মানে পার্সোনাল হেডে ট্যাক্সটা কাউন্ট হয়। আর আইএনসি টা হচ্ছে আপনার কোম্পানির হেডে ট্যাক্সটা কাউন্ট হয়, যখন ডিভিডেন্ড হয় তখন পার্সোনাল হেডে জিনিসটা চলে আসে। দ্যাটস বেসিক্যালি প্রিটি মাচ ডিফারেন্ট। হ্যালো, অলরাইট, সো আমরা আরেকজন পার্টিসিপেন্টদের থেকে যে বলেছিলাম, আমরা নিজামের সাথে তো যদি কথা বলতে পারি, ওর প্রবাবলি একটা কোশ্চেন ছিল, হ্যান্ড রেজ করা ছিল, আপনি একটু আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, আনমিউট হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ আরিফ ভাই দেওয়ার জন্য। আজকের সেশনটা আসলে খুবই চমৎকার ছিল। আর আমার কিন্তু দুইটাই প্রশ্ন। একটা হলো আমার যে স্টার্টআপ, সেটা হলো মূলত ই কমার্সের সাথে মেশিন লার্নিং এর নিয়ে। আর সেটা নিয়ে কিন্তু আমার যেই দুইজন কো-ফাউন্ডার, দুজনে ইউএসএ তে। এখন ওদের সাথে আমার পার্টনারশিপ অ্যাকচুয়ালি বলতে গেলে মৌখিকভাবেই এখন। তো আমি কিভাবে ওদের সাথে টাই আপ করতে পারি, সেটা কি পার্টনারশিপে যাব নাকি ওদের কোম্পানির সাথে আমার টাই আপ হবে, এটা একটা। আর দ্বিতীয় হলো ফান্ড রেজ। আমি এই মুহূর্তে অলরেডি ফান্ড রেজ করেছি ওদের থেকেই। ওরাই আপনি সিড ফান্ড আমাকে প্রথম থেকেই করে। এখন আমি চাচ্ছি আরো ফান্ড রেজ করার জন্য, সেই ক্ষেত্রে আমি ইউএসএ থেকেই করতে চাচ্ছি। তো এই দিক থেকে আমাকে অ্যাডভাইস কি হতে পারে, আমি কিভাবে করতে পারি? দুজনের কাছেই প্রশ্ন। থ্যাংক ইউ। That's right. তাওশান, তাজ, কোশ্চেনটা কি ক্লিয়ার ছিল? হ্যাঁ, কোশ্চেন ক্লিয়ার। তাজ ভাই আগে বলবেন বিকজ ফার্স্টটা তো মনে হয় একটু লিগ্যাল কোশ্চেন। ইয়েস, আচ্ছা অ্যাকচুয়ালি আমি কোয়েশ্চেনটা ফার্স্ট আই মিন লাইক টেন্ড টু get the question actually. Hello? তাজ ভাই মিউট। হ্যাঁ, শোনা যাচ্ছে। নিজা আবার মনে হয় কোশ্চেনটা করতে বলেছে তাওশ। আচ্ছা, আমার লিগ্যাল কোয়েশ্চেন হলো এই যে ইউএসএ তে যে দুইজন আমার কো-ফাউন্ডার আছে, তাদের সাথে আমি কিভাবে টাই আপ করব? পার্সোনালি ওরা কি আমাকে ইনভেস্ট করতেছে সেভাবে টাই আপ হবে, নাকি ওদের যে কোম্পানি আছে, দুইজনের একটা কোম্পানি আছে, ওই কোম্পানির আন্ডারে আমি ওদের সাথে টাই আপ হব? সেটা হলো আমার লিগ্যাল কোয়েশ্চেন। আরিফ ভাই, হ্যাঁ, শিওর। তাজ ভাই কি শুনতে পাচ্ছে? তাজ ভাই কি আছে? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। তো আমি কোশ্চেনটা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার একটু মানে আমার ভাষায় বলি। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল উনার দুজন বা যে কারো দুইজন হচ্ছে কো-ফাউন্ডার বাইরে থাকে। সো সেই ক্ষেত্রে এই লিগ্যাল ইস্যুস বা লিগ্যাল এই জিনিসটা কিরকম করে হতে পারে? হ্যাঁ, আই থিংক আমি কোশ্চেনটা মোরলেস বুঝেছি। Right. বেসিক্যালি আমার পার্সপেক্টিভ হচ্ছে যে এখন ডিপেন্ড করে ওরা কি তার কি কো-ফাউন্ডার নাকি না। উনি যেটা বললেন সেটা হচ্ছে যে ওনার যে কো-ফাউন্ডার বা যারা পার্টনার আছেন বাইরে,
তাদের দুজনের অলরেডি মনে কোনো কোম্পানি আছে, উনি যেটা বললেন। হ্যাঁ, তো এখন এটা হতে পারে যে ওই কোম্পানিতে কি তাকে শেয়ার দেওয়া হবে, নাকি একটা সেপারেট কোম্পানি ওরা দুজন এবং ওনারা দুজন এবং উনি মিলে বানাচ্ছেন। সেপারেট কোম্পানি হয় তাহলে নতুন একটা ইনকর্পোরেশন হবে। সেখানে যিনি কোয়েশ্চেন করেছেন উনি মনে নিজাম ভাই মনে নাম আপনি বললেন, উনি হয়তো বাংলাদেশে বসে উনি ওই কোম্পানির শেয়ার হোল্ডার হবেন এবং ওই কোম্পানির বাকি দুজন শেয়ার হোল্ডার হয়তো ওনার বাকি দুজন পার্টনার হবেন। কোম্পানিটা আমেরিকায় রেজিস্টার করা মাইট বি আ বেটার আইডিয়া। আর ওইটার বেসিসে বেসিক্যালি দে ক্যান রেজ মানি আর দে ক্যান বেসিক্যালি কন্ডাক্ট বিজনেস। ওইটা হতে পারে একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে যে হ্যাঁ, ওনারা দুজন যদি টাকা দিয়ে থাকেন অ্যাজ এন ইনভেস্টর, নট অ্যাজ আ কো-ফাউন্ডার, অ্যাজ এন ইনভেস্টর, তাহলে তারা হয়তো তাদের কোম্পানি থেকে টাকা দিয়ে কোম্পানি থেকে অ্যাজ এন ইনভেস্টর ঢুকতে পারেন। ইন দ্যাট কেস কোম্পানির ফাউন্ডিং শেয়ার হোল্ডার হবেন যিনি বাংলাদেশে আছেন উনি। Does that make sense? Yeah, thank you. বুঝতে পারছি। আর সেকেন্ড পার্টটা আই গেস ফান্ডরেজিং এর জন্য মানে ইটস আ প্রিটি মানে ওপেন কোয়েশ্চেন। ফান্ডরেজ আমেরিকায় করার জন্য বা যে কোনো দেশেই করার জন্য মানে আমি মোরলেস আমার মানে প্রেজেন্টেশন স্লাইড গুলো শেয়ার করে দেবো আরিফ ভাই, আপনি হয়তো শেয়ার করে দিতে পারেন পরে সবার সাথে। সেটা হচ্ছে যে মানে ইটস অল অ্যাবাউট ওই স্ট্র্যাটেজিটা ডেভেলপ করা, যে কিভাবে কানেক্ট করা যায় ইনভেস্টরদের সাথে এবং তাদেরকে কিভাবে পিচ করা যায়, কিভাবে কনভিন্স করা যায়। সো স্ট্র্যাটেজির উপর পুরোটাই নির্ভর করে। সো ওইটা আই গেস ইজ নট একটা মানে ডাইরেক্ট কোয়েশ্চেন, আমার মোরলেস পুরো প্রেজেন্টেশনে ওইটা উপর ছিল। সো ওইটা আই গেস প্রেজেন্টেশন স্লাইড দেখলে হয়তো একটু বেটার আইডিয়া পাওয়া যাবে। রাইট। সো আমরা আসলে শেষের দিকে যাই। আমি কয়েকটা কোশ্চেনকে মিলিয়ে একসাথে করার চেষ্টা করি যাতে করে আমরা জাস্ট কুইকলি র্যাপ আপ করতে পারি। 2 ঘন্টা হয়ে গিয়েছে অলরেডি। সো আই উইল কাম টু বোথ অফ ইউ। প্রথমে তাজ এবং দেন তাউশ। সো কয়েকটা কোশ্চেন আছে আমি একবারে মিলিয়ে করছি যাতে করে ইজিলি করে অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, সো সেটা হচ্ছে যে কাজ আমরা যদি বাংলাদেশের বর্তমান সিনারিও চিন্তা করি এবং বর্তমান স্টার্টআপ সিনারিওটা চিন্তা করি, সো অনেকেই একা ফাউন্ডার হয়। তো একটা কোশ্চেন আসছে যে একা থাকলে লিমিটেড করা যাবে কিনা। তো আমরা যেরকমটা জানি একা লিমিটেড কোম্পানি ফর্ম করা যায় না, অ্যাটলিস্ট 2 জন লাগে। এছাড়া হচ্ছে যে সো একজন পার্সন যদি শুরু করতে চায় তো তাহলে কোন জায়গায় গেলে, কোন ওয়েবসাইটে গেলে বা কি করলে সে বেস্ট সাজেশন গুলো পেতে পারে এবং গো টু করতে। আজকের সেশনটা তো অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট, ওই সেশন তো দেখতে পারে। এছাড়াও আরো কোথাও পরবর্তীতে যদি থাকে সেখানে যে জানতে পারে কিনা। or anything else you want to add here? আপনার মাইকটা কি মিউট কিনা আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আনমিউট হয়েছে এখন। তাজ, I'm extremely sorry, আমি জাস্ট লগ ইন করলাম, সো আগের কোয়েশ্চেন যদি থেকে থাকে I just missed that out. স্যার আমি কি আবার কোশ্চেনটা করবো? হ্যাঁ প্লিজ, আই এম সরি। আচ্ছা, নো ওয়ারিস। সো এখন যদি কেউ ফর এক্সাম্পল আজকের সেশনটা তো দেখলো সবাই এন্ড এভরিথিং, এখন যদি এরপরে যদি কেউ নেক্সট স্টেপ নিতে চায়, বাংলাদেশে একটা কোম্পানি করতে চাবে, হ্যাঁ, সো হোয়াট কুড বি দ্য নেক্সট স্টেপ? কোন ওয়েবসাইটে গেলে, কোথায় গেলে সে এটা আরো জানতে পারবে বা আরো সলিউশন গুলো হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইফ এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড, কারণ আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, সো এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড হিয়ার। সো শেষে একটা কোয়েশ্চেন ছিল মেবি যে আই মিন লাইক পার্টনারশিপে যাবেন অর সামথিং, সো ওই কোয়েশ্চেনটা মিস আউট করে ফেলছি, সো আই ক্যান কমেন্ট অন দ্যাট। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এখন যদি কেউ একটা বিজনেস স্টার্ট করে, সে কি স্টার্ট করবে? সেটা কি সেল প্রোপাইটার আর পার্টনারশিপ অর লিমিটেড, রাইট? তো লিমিটেড ইজ রিয়েলি এক্সপেন্সিভ ইন দ্য বিগিনিং স্টেজ, যদি সে সার্টেন না হয় যে আমি কোম্পানি কন্টিনিউ করবো কিনা। সো আমি বলবো সোল প্রোপাইটারই করেন। আর যদি অ্যাড করতে চান দেন ইউ ক্যান অ্যাড দ্য অ্যাসেটস এন্ড এভরিথিং উইথ দ্য লিমিটেড কোম্পানি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ইট ইন ফিউচার। আর যদি লিমিটেড কোম্পানি করতে চান, ইউ জাস্ট সিম্পলি গো টু rjc.gov, আই মিন লাইক বাংলাদেশের যে rjc ওয়েবসাইট, হ্যাঁ, ওখানে ইন ডিটেল সবকিছু বলা আছে যে লিমিটেড কোম্পানি করলে কি কি ধরনের রেস্ট্রিকশনস বা কি বেনিফিটস, কত টাকা লাগতে পারে, গভর্নমেন্ট ফিজ এন্ড এভরিথিং। ইউ উইল গেট এভরি ইনফরমেশন ফ্রম দেয়ার। অলরাইট, সো আমরা যদি এখন তাহলে তাওশের দিকে মুভ অন করি। সো তাওশ আমরা অলমোস্ট শেষ করে দিব। সো সেটার আগে আমার একটা কোশ্চেন অ্যাড করি, যেটা আসলে অনেকেরই কোশ্চেন হবে মনে মনে, 1 নম্বর। এন্ড 2 নম্বর, এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড উইথ দিস, যেহেতু এটা মেবি লাস্ট কোশ্চেন, সো ইউ ক্যান অ্যাড দ্যাট।
তো আমার যে কোশ্চেনটা সবার পক্ষ থেকে সেটা হলো, ফর এক্সাম্পল আই হ্যাভ অ্যান আইডিয়া, আই জাস্ট স্টার্টেড সামথিং, এখন আমি কি এখনই ফান্ডিং এর জন্য ট্রাই করব, নাকি আমার কোন পয়েন্টে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আই শুড গেট এ ফান্ডিং, দ্যাট শুড বি এ সিড ফান্ডিং, দ্যাট শুড বি ক্যান বি আপ টু হায়ার সিড এ সিড বি, সো কখন আমার ফান্ডিং এর জন্য খোঁজা শুরু করা উচিত, এবং এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড হিয়ার? ওকে, শিওর। সো মেইন জিনিস হচ্ছে যে আমি ইউজুয়ালি দ্য ওয়ে উই স্টার্ট দ্য কোম্পানি, আমরা কিন্তু ইনিশিয়ালি মানে আমাদের প্রি সিড রাউন্ড আমরা যখন ফার্স্ট রেজ করেছি তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফান্ডিং মানে উই ওয়ান্ট লুকিং ফর ফান্ডিং, মানে there was an investor যাকে আমরা অনেক পছন্দ করেছি and he also wanted to work with us, so ওভাবে we raised money, but we weren't looking to raise. Usually কোম্পানির ইনিশিয়াল স্টেজে প্রোডাক্ট বানানো and all of that should take place between founders, যার কারণে often বাইরের দেশের ইনভেস্টর স্পেশালি তারা বলে যে মানে you should have a technical founder যে প্রোডাক্টটা বানাইতে পারবে, or at least একটা MVP বানাইতে পারবে। MVP তে you start off, you get somewhere, তারপর you raise money usually। এখন again প্রতিটা রুলেরই there is an exception, so potentially আপনি শুরুতেই ফান্ডরেজ করতে পারেন, বাট আপনার কোম্পানি যদি ডিপেন্ড করে ফান্ডরেজিং এর উপর তাহলে that's not a good sign, that's definitely not a good sign. So it should always be যে ফান্ডরেজিং আপনি ইউজ করছেন for growth, to be better, to scale faster, but it shouldn't be যে আচ্ছা ফান্ডরেজ যদি আমি এখন না করে আমি কোম্পানি বানাইতেই পারবো না, মানে at least going from idea stage to building a company, মানে ওই জিনিসটা you should be able to do it on your own। এর মধ্যে if someone is interested in investing, sure, but ওটার উপর ডিপেন্ড করে কোম্পানি শুরু করা is not a good idea, because একটা ইনভেস্টর যদি আপনাকে ফান্ড না করলে আপনি কোম্পানি বিল্ড না করতে পারেন, তাহলে তো ইনভেস্টর নিজের টাকা দিয়ে নিজেই কোম্পানিটা করতে পারে, আপনাকে কেন ফান্ড করবে? Absolutely. All right. So thank you very much for everyone joining the session, especially Taosh and Tajke. আপনারা অনেক সময় বের করে আজকে আমাদের সাথে জয়েন করেছেন। I know everything is like very busy, and যদিও আজকে স্যাটারডে, but still everyone is working from home, and সবারই কাজ চলছে, এবং আপনারা যেহেতু অনেক লেভেলেরই কাজ করেন, বাইরেও কাজ করেন, সো আপনাদের ইন্টারন্যাশনাল এন্ড আদার্স এঙ্গেজমেন্টও থাকে। তাও জাস্ট একটা মিটিং থেকে বের হয়ে আমাদের সাথে জয়েন করেছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ তাজ এন্ড তাওশ দুজনকেই। I hope that your companies and your organization will do great, mashallah. And if we can support you anyhow, let us know. And we have this great community. আমাদের এই স্টার্ট করতে 700 জনের মতন বুট ক্যাম্পার্স আছেন। এটা একটা ফ্যামিলি হয়ে গেছে। আমরা আজকে 7 নম্বর সেশন এন্ড 2টা ওয়ার্কশপ, লাইক 9 নম্বর সেশন যদি চিন্তা করি সেরকম। So let us know. আমরা এবং আমাদের এই কমিউনিটি যারা আছেন অনেকেই অনেক ট্যালেন্টেড, and they have different skills, so you can always let us know if you have any opportunity for them as well. So I guess they will be happy to support you. And thank you again. Thank you so much, Bhaia. Thank you for having me. See you soon. Take care. Thank you, Arif bhai. Pleasure. So participant যারা দেখছেন, thank you to you as well. আজকে রাতেও আমাদের 1:30 সেশন আছে একটা, সেখানে স্টার্টআপ বাংলাদেশ, যেটা বাংলাদেশ সরকার, তার পিডি আসবেন, এবং হচ্ছে সেটার যে কনসালটেন্ট আদনান ভাই তিনিও আসবেন। তারা দুজনে এটা নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন, তারা যে সরকারি ফান্ডিং অপরচুনিটি সেগুলো নিয়ে শেয়ার করবেন। এবং মিয়ানমার থেকে আমাদের সাথে একজন জয়েন করবেন, যিনি ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট ফান্ড এন্ড ইম্প্যাক্ট হাবের সাথে জড়িত, ইম্প্যাক্ট হাবের ম্যানেজিং ডাইরেক্টর। সো তিনিও তার অনেক ইন্টারেস্টিং সেশনগুলা বা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। সো হোপ ইউল able to join that session as well. 8:30 থেকে ইনশাআল্লাহ আমরা 10টা পর্যন্ত সেশনটা করব। সো থ্যাংক ইউ अगेन। আমরা লাইভটা শেষ করে দিচ্ছি।